হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে এসে গেছে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা অ্যানিমে। বেসিক্যালি আমাদের এই অ্যানিমের মেন ক্যারেক্টার সেই গেমের মধ্যে রিইনকার্নেট হয়ে যায়, যে গেমটা সে সবথেকে বেশি খেলতো। ভাই লিটারালি তারপরে তার সঙ্গে যেমনটা হয় সেগুলো এই অ্যানিমেটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তোলে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করি। এর নাম হচ্ছে তাকুতো। তাকুতো একটা এমনই রোগে আক্রান্ত যার কারণে সে হাসপাতালের বাইরেও যেতে পারবে না। যেহেতু সে সারাক্ষণ এই হাসপাতালে বসে থাকতো, এই কারণে সে সবসময় তার মন পছন্দের একটি গেম খেলতো। এইরকমই একদিন গেম খেলতে খেলতে তাকুতো হঠাৎ করে মারা যায়। তারপরে সে যখন চোখ খোলে তখন আমরা তাকে জঙ্গলের মধ্যে থাকে একটি পাথরের সিংহাসনে বসে থাকতে দেখতে পাই। তাকুতো এটা কিছুই বুঝতে পারছিল না যে তার সঙ্গে আসলে কি হলো। তখনই আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে থেকে একটি মেয়ে এসে তাকুতোকে কিং বলে ডাকছিল। তাকুতো এই মেয়েটাকে দেখে চিনে নেয়, যে নাম হচ্ছে আতো। আতোকে বাস্তব দুনিয়া দেখে তাকুতো অনেক বেশি অবাক হয়ে যায়। তাকুতো এটা বুঝতে পারছিল না যে সে কেমন ভাবে রিঅ্যাক্ট করবে, কেননা আতো হচ্ছে সেই গেমের এমনই একটা প্লেয়ার যাকে কিনা তাকুতো অনেক বেশি পছন্দ করতো। আর এইদিকে আতো সবার প্রথমে বুঝতে পেরে গিয়েছিল যে তারাই হচ্ছে গেমের একটি অংশ। আর সে এও জানতো যে তাকুতো আসলে কে। তাকুতো হচ্ছে এমন একটা প্লেয়ার যে রাতের পর রাত জেগে প্রত্যেক সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ দিত। এমনটা মোটেও নয়, কেননা তারা ফ্রি ফায়ার খেলতো না, তারা খেলতো একটা ফ্যান্টাসি বেস গেম। আর এই গেমটার মধ্যে গত কয়েক বছর ধরে তাকুতো নাম্বার 1 পজিশনে ছিল। আর তারা সেই গেমের মধ্যে যতগুলো অ্যাডভেঞ্চারের একসঙ্গে গিয়েছিল আতো সেইগুলোতে অনেক বেশি এনজয় করেছিল। এখন তারা দুজনে একে অপরের সামনে দেখে অনেক বেশি আনন্দিত ছিল। তাকুতো বলে ওঠে, তাহলে কি তুমি আমাকে এখানে সামান করেছো? এ তো বলে ওঠে, না আমি এমনটা করিনি, আসলে আমিও এটা জানি না এখানে কি চলছে, কেননা আমি হঠাৎ করে এখানে পৌঁছে গেছি। আমার মনে হচ্ছে এই দুনিয়াটা ইটারনাল নেশনের গেমেরই মতো, যেহেতু আমরা দুজনে এখন এখানে পৌঁছে গেছি, এই কারণে তুমি কি আমার সঙ্গে আগের মতোই একটা নেশন বানাতে চাইবে? তাকুতোর এই আইডিয়াটা অনেক বেশি পছন্দ হয়ে যায় এবং সে আতর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এই সমস্ত কিছু শুরু করার আগে তাদেরকে আগে জানতে হবে যে তারা আসলে এখন কোথায় আছে। এটা জানার জন্য তাকুতো সবার প্রথমে একটা বাঘকে সামান করে। আর বাঘ মানে এটাকে টাইগার ভেবে নিও না, এটা হচ্ছে একটা পোকা টাইপের কিছু। কিন্তু এই বাঘটাকে সামনাসামনি দেখে তাকুতো অনেক বেশি উদাস হয়ে যায়, কেন এটা দেখতে অনেকটাই কুৎসিত ছিল। তাকুতো বলে ওঠে, আমাদের সিভিলাইজেশনকে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলতে হবে, কিন্তু সবার প্রথমে আমাদের খুব একটা বেশি অ্যাটেনশনের প্রয়োজন হবে না, কারণ আমরা সবার প্রথমে অন্য কোনো নেশনের সঙ্গে যুদ্ধ করতে চাই না। এই কারণে এই পোকাটা আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে, আমাদের এই জঙ্গলের চারিপাশে ঘুরে সব দিকটাই নিজের নজরে রাখবে। এই কারণে তাকুতো তাকে জঙ্গলটাকে স্কাউট করার অর্ডার দেয়, কিন্তু আমরা দেখতে পাই অর্ডার পাওয়ার পরেও সে পোকাটা ওখানে দাঁড়িয়ে ছিল। এইসব দেখার পরে আতো অনেক রেগে পোকাটাকে বলে ওঠে, আমি হচ্ছে তোমার কমান্ডার, এই কারণে আমার কথা তোমাকে শুনতেই হবে। তারপর আমরা দেখতে পাই সে পোকাটা তাড়াতাড়ি জঙ্গলের দিকে বেরিয়ে যায়। তাকুতো নোটিস করে যে সম্পূর্ণ গেমের মতো সে তার ভিশনকে সে পোকাটার সঙ্গে শেয়ার করতে পারছে, কিন্তু এমনটা করার জন্য তাকুতোর অনেক এমপি খরচ হয়ে যায়। এখন তাকুতোর কাছে রয়েছে মাত্র 100 এমপি, আর যদি সে এখন বর্তমানে একটা বেস বানাতে চায় তাহলে সেটার জন্য তাকে 20 এমপি খরচ করতে হবে। কিন্তু তাকুতোর মাথায় অন্য কিছু একটা চলছিল। তাকুতো বেস বানানোর আগে একটা ওয়ারিয়ার টিম বানাতে চায় যারা কিনা তাদের জন্য লড়াই করবে। মাই লর্ড, আপনি একদমই চিন্তা করবেন না, কেননা আপনাকে সমস্ত রকম বিপদের হাত থেকে আমি আপনাকে বাঁচিয়ে নেব। ও যদি আমি আপনাকে এই কথাটা বলতে পারতাম। তুমি একেবারে ঠিক কথাই বলছো, তুমি হচ্ছে এই গেমের হিরো ইউনিটের একটা অংশ, এই কারণে সময়ের সঙ্গে সঙ্গে তোমার লেভেল আপ হবে। এখন বর্তমানে এত লেভেল হচ্ছে মাত্র 3। আর এদিকে জঙ্গলের মধ্যে সে পোকাটা এখনো চারিদিকে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে এখনো পর্যন্ত কোনো মনস্টার দেখতে পায়নি। এই বিষয়টা তাকুতোকে একটু অদ্ভুত লাগে, কারণ এই জঙ্গলের মধ্যে কোনো মনস্টার বা কোনো অ্যানিমেল না থাকলে তাদেরকে খাবার খাওয়ার জন্য নিজের মানা স্পেন্ড করতে হবে। এইসব দেখে তো বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সেরকম কোনো কাজে লাগতে পারছি না, আমার মনে হয় আমি আপনার কাছে থেকে শুধুমাত্র একটি বোঝা হয়ে আছি। আরে এত তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, তুমি আমার সঙ্গে আছো, এটাই আমার জন্য অনেক। এই কথা শুনে এত অনেক বেশি আনন্দিত হয়ে যায়। এদিকে জঙ্গলের মধ্যে সে পোকাটা কিছু একটা নোটিস করে, কেননা সেখানে উপস্থিত ছিল একটা ডার্ক এলফের গ্রুপ। তারা কিন্তু এদের কাছ থেকে বেশি দূরে ছিল না। আর এটা তো ভালো খবর যে ওরা হচ্ছে ডার্ক এলফ, কেননা তারা কখনো ইভিল গডের বিপক্ষে দাঁড়ায় না। কিন্তু তাকুতোকে এই বিষয়টা অনেক বড় একটা সমস্যা লাগছিল, কেননা সে তার নিজের সিভিলাইজেশনের পাশে আর এটি সিভিলাইজেশনকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। আর আমি যতটা সম্ভব যুদ্ধকে এখন এড়িয়ে চলবো। তো বলে ওঠে, যদি এমনটাই হয় তাহলে আমার মনে হয় আমাদের সিভিলাইজেশনটাকে অন্য কোনো একটা জায়গায় শিফট করা উচিত, যেহেতু তারা এখন এখানে সেরকম বেশি কিছু একটা বানায়নি। এই কারণে তাকুতো এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু সমস্ত কিছু করার আগে তাকুতো সেই ডার্ক এলফদেরকে আরো কিছুক্ষণ নিজের নজরে রাখতে চায়। তখনই আতো জঙ্গলের মধ্যে কিছু একটা নোটিস করে, আসলে ডার্ক এলফের গ্রুপ তাদের কাছে এসে পৌঁছেছিল। এইদিকে এরা এদেরকে দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কেননা ওরা এটা জানতো না যে জঙ্গলের মধ্যে আরো কিছু লোক থাকে। ডার্ক এলফরা এখানে এসেছে তার একমাত্র কারণ হচ্ছে তাদেরকে তাদের হোম টাউন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এত লম্বা একটা জার্নি করার ফলে তাদের গ্রুপে অনেক বয়স্ক এবং বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছিল। এই কারণে তারা ছোট্ট একটা গ্রুপ বানিয়ে জঙ্গলের মধ্যে বেরিয়েছিল খাবার সংগ্রহ করার জন্য। এরা কিন্তু অনেক ভয় পেয়েছিল, কেননা এর আগে শুনেছিল এই জঙ্গলটার মধ্যে একটা ভয়ঙ্কর ডেভিলকে সিল করা হয়েছিল। তখনই এদের টিমের লিডার, যার নাম হচ্ছে জিয়া, সে বলে ওঠে এগুলো সব উড়ন্ত কথা, কেননা যদি সত্যি এমনটা হতো তাহলে এখানকার গাছগুলো এত ভালো অবস্থায় থাকতো না। সে
সেখান থেকে কিছু দূর এগিয়ে গিয়ে যখন জিয়া তাকুতোকে দেখে তখন সে পুরো ঘাবড়ে যায়, কেননা যে তার সামনে বসেছিল সে হচ্ছে ভয়ঙ্কর একটা ডেভিল। তাকুতো এবং আতোকে দেখার পর জিয়া সেখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু সে এটা ভেবে থেমে যায় যদি আমি এমনটা করি তাহলে এ নিশ্চয়ই আমার লোকদেরকে জানে মেরে দেবে। এই কারণে জিয়া ভয়ে ভয়ে তাকুতোর কাছে গিয়ে তার সামনে মাথা নত করে বলে ওঠে, আমার নাম হচ্ছে জিয়া আর আমি হচ্ছে ডার্ক এল্ফ গ্রুপের লিডার, আর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, কেননা আমরা ভুল করে এই জায়গার মধ্যে এসে পড়েছি, সেটাও আপনার অনুমতি ছাড়া। এটা অনেক ভালো কথা যে তুমি তোমার জায়গার সম্বন্ধে জানো, কিন্তু বিনা অনুমতি ছাড়া এখানে প্রবেশ করাটা তোমাদের একবারই উচিত হয়নি। আমি এটার জন্য আপনাদের কাছ থেকে আরেকবার ক্ষমা চাইছি। আমাদের লোকের আগে সেন্ট্রাল প্লেসের মধ্যে বসবাস করতো, আসলে আমাদেরকে আমাদেরই জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে আমাদের লোকদেরকে ওরা জানে মেরে দিচ্ছিল, কারণ আমরা সেখান থেকে পালিয়ে আসার সময় খাবারও নিতে পারিনি। আমাদের লোকেরা এখন অনেক বেশি ক্ষুধার্ত হয়ে আছে, এমনকি খিদার কারণে তারা অনেক দুর্বল হয়ে পড়েছে। আমরা প্রথম থেকে শান্তি চেয়েছিলাম, কিন্তু এত কিছুর পরেও আমাদের উপরে হামলা করে দেওয়া হয়। এত দুঃখ ভরা কাহিনী শুনে তাকুতো তার শক্তি সাহায্যে আনা অনেকগুলো আপেল তাদেরকে দিয়ে দেয়। নাও প্রথমে তোমরা এটাকে খেয়ে তোমাদের খিদা শান্ত করো, আমি কি এই ফলটাকে খাবো, কেননা আমার লোকেরা সেখানে ক্ষুধার্ত আছে। তখনই জিয়া পেছনে দেখে যে তার সাথীরা সেই ফলটাকে খাচ্ছিল। এই ফলটা খেতে তাদেরকে অনেক সুস্বাদু লাগছিল। এমনটা দেখার পর তাকুতো তাদেরকে আরো অনেকগুলো ফল দিয়ে দেয়। জিয়া কিন্তু এখনো সেই ফলগুলোকে খাচ্ছিল না। এটা দেখে আত অনেক রেগে যায়, তুমি এমনটা করে আমার লর্ডকে অসম্মান করছো। জিয়া বলে ওঠে, আসলে আমাদের লোকেরা সেখানে অনেক বেশি ক্ষুধার্ত আছে, খিদার জ্বালায় বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়েছে, এই কারণে তাদেরকে আগে না খাইয়ে আমি এগুলোকে খেতে পারবো না। এই কথা শুনে তাকুতো আরো অনেকগুলো ফলমূল তাদেরকে দিয়ে দেয়। তাকুতোকে এমনটা করতে দেখে আত অনেক অবাক হয়ে যায়, এবং তারই সঙ্গে জিয়াও অনেক অবাক হয়েছিল, কেননা এর আগে কেউ এদেরকে কোনো রকমের খাবার দিয়ে সাহায্য করেনি। আর এইদিকে আমরা দেখতে পাই ডার্ক এল্ফদের অবস্থা পুরো খারাপ হয়ে আছে। তখনই আমরা দেখতে পাই জিয়া এবং তার সাথীরা তাকুতোর দেওয়া সেই খাবারগুলো নিয়ে সেখানে পৌঁছে যায়। খাবারগুলোকে খাওয়ার পরে সেখানকার লোকেরা অনেক বেশি আনন্দিত হয়ে গিয়েছিল। এখন এদেরকে দেখে মনে হচ্ছে এরা এখন অনেক বেশি আনন্দিত হয়ে আছে। আর এইদিকে একটি মেয়ে জিয়াকে জিজ্ঞেস করে যে এই খাবারগুলো তারা কোথা থেকে এনেছে, কিন্তু জিয়া সেই মেয়েটাকে সত্যি কথা বলে না। আসলে আমরা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে এই খাবারগুলোকে সংগ্রহ করে এনেছি। আর এইদিকে খাবারগুলো শেষ করে সমস্ত ডার্ক এল্ফ গুলো আরাম করে ঘুমিয়ে গেছে। আর এইদিকে জিয়া এখন একাই বসে আছে। তখনই সেখানে তাদের এল্ডার চলে আসে। এই ব্যক্তিটা এখানে আসার পর জিয়াকে বলে ওঠে, আজ তুমি অনেক ভালো কাজ করেছো, কেননা আমি আমার সারা জীবনে এত সুন্দর ফল কখনো খাইনি। তখনই এল্ডার নোটিস করে যে জিয়া ওখানে উদাস হয়ে বসেছিল। এমনটা দেখে এল্ডার জিয়াকে এর কারণটা জিজ্ঞেস করে। তারপরে জিয়া ভয়ে ভয়ে বলে ওঠে যে আজকে আমরা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একটি লেজেন্ডারি পিংস এর কাছে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। আমার মনে পড়ছে যে আমি এর ব্যাপারে আগেও আমাদের কিছু বইয়ের মধ্যে পড়েছি, সম্ভবত তাকে কাসল্যান্ডের মধ্যে সিল করে দেওয়া হয়েছিল। এই কথা শুনে এল্ডার বলে ওঠে, তুমি কি কিং অফ রুলস এর সম্বন্ধে কথা বলছো? আমি আজ থেকে প্রায় অনেক দিন আগে একটি গল্পের মধ্যে পড়েছিলাম, যখন পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাবে তখনই কিং অফ স্প্রুট আমাদের সামনে আসবে এবং সেই পৃথিবীটাকে ধ্বংস করে আবারও সবকিছু নতুন করে শুরু করবে। আচ্ছা জিয়া, তুমি কি তার সঙ্গে কথা বলেছো? না, আমি তার সঙ্গে একবারও কথা বলিনি, কেননা আমি যেমনটা ভেবেছিলাম সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কথাই আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু তার পাশেই একটি মেয়ে দাঁড়িয়ে ছিল। তার কথাগুলো সেই মেয়েটাই আমাদেরকে খুলে বলছিল। এই কথা শুনে আমাদের বুড়ো দাদু আরো অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে এই কথাগুলো শুনে এল্ডার এখন ভাবছে যে জিয়া নিশ্চয়ই আমাদের জন্য খাবার দাবারের বিনিময়ে তার নিজের বডিটাকে স্যাক্রিফাইস করে এসেছে। কিন্তু এই কথা শুনে জিয়া এল্ডারকে বলে ওঠে যে কিং অফ ফ্রুটস খাবারের বিনিময়ে আমাদের কাছ থেকে কোনো কিছুই চাইনি। জিয়ার এই কথাটা বুড়ো এল্ডার কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না, কেননা ইভিল ব্রিংসরা কখনো ফ্রিতে কাউকে কোনো জিনিস দেয় না। এটার উত্তরে জিয়া বলে ওঠে যে উনি নিশ্চয়ই আমাদের উপরে দয়া দেখিয়েছেন। আমাদের তাকুদের কথা ভেবে জিয়া তাকে এখন অনেক রেসপেক্ট জানাতে লাগছে। এমনটা দেখে বুড়ো এল্ডার বলে ওঠে যে তুমি যাকে তাকে এমন ভাবে সম্মানিত করতে পারো না। জিয়া বলে ওঠে তা খারাপের কি আছে, উনি আমাদের সকলের জন্য যে কাজটি করেছে এটার জন্য আমি ওনাকে এইটুকু সম্মানিত তো করতেই পারি। এই কথা শুনে বুড়ো এল্ডার বলে ওঠে তুমি কিন্তু এখন সেই ইভিল ব্রিংসের হয়ে কথা বলছো, সেই ইভিলটা কি তোমাকে নিজের বসে করে নিয়েছে? এই কথার উত্তরে জিয়া বলে ওঠে আমি আপনাকে আরেকবার মনে করে দিই, উনি যদি আমাদেরকে খাবার দিয়ে সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমাদের গ্রুপের অনেক সাথীরাই মারা যেত। তাদের সকলের কথা ভেবে বুড়ো এল্ডার এখন সিদ্ধান্ত নেয় যে এখন আমাদের সামনে যেরকম সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতির মধ্যে তাকে বিশ্বাস করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এইসব কথাগুলো ভেবে বুড়ো এল্ডার জিয়াকে বলে ওঠে যে আমি হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে বড়, আমার বয়স এখন প্রায় 200 বছরেরও বেশি। এই কারণে আমার মনে হচ্ছে আমি সেই ইভিল ব্রিংস এর কথা অনেক ভালোভাবে বুঝতে পারবো। আর এইদিকে আমরা এখন জঙ্গলের মধ্যে তাকুতে এবং আতোকে দেখতে পাই। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আগে পরে কোনো কিছু না ভেবে ওদেরকে দান করার চক্করে নিজের অতগুলো মানা ফালতু ফালতু খরচ করে ফেললে। আরে আতো, তুমি দয়া করে শান্ত হয়ে যাও। আসলে তখন ওদের কথাগুলো শুনে আমাকে অনেকটাই বেশি খারাপ লাগছিল, এই কারণেই আমি এমনটা করে ফেলেছি। আরে সবই ঠিক আছে, কিন্তু তুমি এরপর থেকে এটা মাথায় রাখবে যে এরকম ভাবে তুমি তোমার মানা আর কখনো খরচ করবে
পারবে না। এসবের মধ্যে আতো তাকুতোকে আরেকবার মনে করিয়ে দেয় যে আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিংডম সেট আপ করিনি, যার কারণে আমাদের রিসোর্সেস ফালতু ফালতু অপচয় হচ্ছে। আরে হ্যাঁ তো তুমি একেবারে সঠিক কথা বলেছো, আমি তো এটা সম্বন্ধে পুরো ভুলেই গিয়েছিলাম, আর আমি কথা দিচ্ছি এখন থেকে আমি এই পুরোটাই মাথায় রাখবো। আর হ্যাঁ তো আরেকটা কথা, যখন সেই হেল্প গুলো এখানে এসেছিল তখন আমি এতটাই নার্ভাস হয়ে পড়েছিলাম যার কারণে আমি তাদের সঙ্গে সঠিকভাবে কথাও বলতে পারিনি। কি বলছেন আপনি? আপনি কি ওই পুরোটা সময় সত্যি সত্যি নার্ভাস হয়েছিলেন? আমি তো ভেবেছিলাম আপনি তখন রাজার রোল প্লে করছিলেন। এসবের মধ্যে সেই পোকাটা আবারও তাদের কাছে ফিরে আসে। পোকাটা সেখানে এসে তাদেরকে বলে ওঠে যে সেই হেল্প গুলো আবারও এদিকেই এগিয়ে আসছে। এই খবরটা পেয়ে তাকুতো একটু অবাক হয়ে যায়। তাকুতো এখন এটা ভাবছে যে ওরা নিশ্চয় বেঁচে যাওয়া ফলমূল গুলোকে নিয়ে যাওয়ার জন্যই এগিয়ে আসছে। এসব কিছু ভেবে তাকুতো বলে ওঠে আমি আশা করছি যাতে ওরা এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যায়, কারণ আমি জানি আমাদের সিভিলাইজেশনের সঙ্গে তাদের কখনো বন্দি পড়বে না। তাকুতো এখন সে ডার্ক লেবদেরকে সরাসরি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাকুতোর মধ্যে এতটা হিম্মত নেই যে সে সরাসরি তাদেরকে এই কথাগুলো বলবে। আসলে সে আতকে ছাড়া আর অন্য কারোর সঙ্গে কথা বলতে অনেকটাই বেশি নার্ভাস ফিল করে। এই কথাগুলো শুনে আতো তাকুতোকে বলে ওঠে মাই লর্ড, আপনি আমাকে পারমিশন দিলে এখন থেকে আপনার জায়গায় নেগোসিয়েশনের দায়িত্বটা আমি সামলাবো। এমনটা করলে আমি নিশ্চিত সবাই আপনাকে মিস্টেরিয়াস এবং ইভিল ভাববে, আর আমি এটা কখনোই কাউকে বুঝতে দেবো না যে আপনি হচ্ছেন একজন ইন্ট্রোভার্ট মানুষ। তারই কিছুক্ষণ পরে সেখানে জিয়া এবং বুড়ো এল্ডার চলে আসে। সেখানে আসার পরে সবার প্রথমে বুড়ো এল্ডার তাকুতোকে তার ইন্ট্রোডাকশন দেয়। তারপরে বুড়ো এল্ডার তাদেরকে খাবার দেওয়ার জন্য তাকুতোকে মন থেকে ধন্যবাদ জানায়, এবং তারই সঙ্গে বুড়ো এল্ডার বলে ওঠে যিনি আমাদের সবাইকে খাবার দিয়ে আমাদের জীবন রক্ষা করেছেন আমি একবার শুধু ওনার নাম জানতে চাই। এটার উত্তরে আতো বলে ওঠে যে তোমরা এখন কিং অফ ফ্রুনস তাকুতো ইরার সামনে দাঁড়িয়ে আছো। এই কথা শুনে জিয়া এটা বিশ্বাসই করতে পারছিল না যে এটা হচ্ছে সেই কিং অফ ফ্রুনস। তাকুতোর আসল পরিচয় পেয়ে এরা দুজনে এখন অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। সবকিছু জানার পরে বুড়ো এল্ডার আরেকবার তাকুতোকে ধন্যবাদ জানায়। এসব কিছু দেখে তাকুতো ভাবছে যে এখনো পর্যন্ত ডার্ক লেবদের সঙ্গে আমাদের রিলেশন স্মুথ চলছে। তখনই আতো তাদেরকে বলে ওঠে যে তোমরা তোমাদের খাবারগুলো নিয়ে চুপচাপ এই জঙ্গল থেকে পালিয়ে যাও। এই কথা শুনে জিয়া এবং বুড়ো এল্ডার আরো অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে তারা এটা ভেবেছিল এই খাবারের বিনিময়ে তাদেরকে অনেক বড় স্যাক্রিফাইস দিতে হবে। সবকিছু বুঝে শুনে বুড়ো এল্ডার আতোকে বলে ওঠে আমরা কি সত্যি খাবারের বিনিময়ে কোনো কিছু না দিয়ে এই জঙ্গল থেকে যেতে পারি? আতো বলে ওঠে আমাদেরকে দেওয়ার মতো ভ্যালুয়েবল কোনো জিনিস তোমাদের কাছে নেই যেটা আপনারা আমার কিং কে অফার করতে পারে। বুড়ো এল্ডার এখন অনেক বেশি ভয় পেয়েছিল। সেটা ভাবছিল যে সাহায্যের বিনিময়ে যদি আমরা ওনাকে কিছু না দিই তাহলে হয়তো এই কিং আমাদের জান নিয়ে নেবে। তখনই এত তাকুতোকে বলে ওঠে যে এরা আমাদেরকে অনেকটা বেশি বিরক্ত করছে। মাই লর্ড, আপনি আমাকে পারমিশন দিলে আমি এদেরকে এক্ষুনি জানে মেরে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু তাকুতো এই ডার্ক লেবদের সঙ্গে একটা বেনিফিশিয়াল রিলেশনশিপ বানাতে চাইছিল, কেননা তাকুতো এটা জেনে গিয়েছিল যে তারা কিং অফ ফ্রুনস এর কাছ থেকে ফ্রিতে জিনিসপত্র নিতে অনেকটা বেশি ভয় পাচ্ছে। এই কারণে তাকুতো আতোকে বলে ওঠে যে এদের কাছ থেকে যেভাবে হোক কোনো মূল্যবান জিনিস আমাদেরকে চাইতেই হবে। তাকুতোর মুখ থেকে কথাগুলো শোনার পর এরাও অনেকটা রিল্যাক্স ফিল করে, কিন্তু আতো এটা বুঝে উঠতে পারছিল না যে আমরা এদের কাছ থেকে আসলে কি চাইবো। এটার উত্তরে তাকুতো আটোকে বলে ওঠে যে তুমি ওদেরকে এই জঙ্গলের বাইরের দুনিয়াটা সম্বন্ধে জিজ্ঞেস করো। তাকুতোর কথা মতো আতো বলে ওঠে যে আমাদের সাহায্যের বিনিময়ে আমাদেরকে শুধু এই জঙ্গলের বাইরে দুনিয়াটা সম্বন্ধে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে, আর এমনটা করার পরেই তোমাদেরকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। এর মানে একটাই দাঁড়ায় যে ডার্ক লেবরা আবারও ঘরহীন হয়ে যাবে। এই কারণে বুড়ো এল্ডার তাকুতোকে রিকোয়েস্ট জানিয়ে বলে ওঠে আমাদেরকে দয়া করে এই জঙ্গলের মধ্যেই থাকতে দিন। এটা শুনে আতো তাদেরকে বলে ওঠে এমনটা কোনোভাবে সম্ভব নয়, আর যদি তোমরা বাঁচতে চাও তাহলে তাকুতো সম্বন্ধে কোনো কথাই তোমরা কাউকে জানাবে না। এই কথা শুনে যে আতোকে কিছু বলতে চাইছিল, আসলে তারা এখন যদি এই জঙ্গল থেকে বাইরে চলে যায় তাহলে এটা নিশ্চিত যে এরা সবাই মরে যাবে। কিন্তু জিয়া কিছু বলতো তার আগে বুড়ো এল্ডার তাকে আটকে বলে ওঠে মাই লর্ড, আপনার কথা মতোই আমরা এমনটাই করব। এই কথা বলে তারা দুজনে সেখান থেকে চলে যায়। কিন্তু তাকুতো এটা মনে মনে ভাবছিল এমনটা করা কি আমার ঠিক হবে, কেননা ওরা যদি এই জঙ্গল ছেড়ে চলে যায় তাহলে এটা নিশ্চিত যে ওরা এই জঙ্গলের বাইরে সার্ভাইভ করতে পারবে না। এই কারণে তাকুতো তাদেরকে একবার বলে ওঠে তোমরা সবাই আমার সিটিজেন হয়ে যাও। আপনি আসলে করতে কি চাইছেন? আসলে এখন আমি আমাদের গেম স্ট্র্যাটেজিটাকে ফলো করতে চাইছি। আসলে সকল ডার্কে প্রায় নিউট্রাল হয়, আর তাকে যদি আমরা আমাদের সিভিলাইজেশনে অ্যাড করে দিই তাহলে হয়তো সম্পূর্ণ গেমের মতোই তারাও ইভিল হয়ে যাবে। কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে মাইনোগ্রার মেন সিটিজেনদের থেকে তারা সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, আমি মানছি যে তারা মঙ্কেলিসের থেকে সম্পূর্ণই আলাদা, কিন্তু আতো তোমার কি এটা মনে আছে যে তারা দেখতে কতটা কুৎসিত? তুমি কি সেই ধরনের সিটিজেনকে সর্বদা তোমার চোখের সামনে দেখতে চাও? তাকুতোর এই কথা শুনে আতো তাদেরকে বলে ওঠে যে আমার লর্ড আমাকে বললো তোমরা যদি আমাদের কিংডমের সিটিজেন হয়ে যাও তাহলে আমার লর্ড সবসময় তোমাদের রক্ষা করবে। এই কথা শুনে বুড়ো এল্ডার আতোকে জিজ্ঞেস করে যে তোমাদের সিভিলাইজেশনে জয়েন হওয়ার পর আমরা কি পাবো? এটার উত্তরে আতো বলে ওঠে তোমরা যখনই আমাদের কিংডম মাইনোগ্রা সিটিজেন হয়ে যাবে তখন তোমরাও আমাদের মতো পিওর ইভিল হয়ে যাবে। কিন্তু তোমরা আমাদের সিটিজেনের সঙ্গে যুক্ত হতে চাও কিনা এই ডিসিশনটা সম্পূর্ণ তোমাদের হাতেই রয়েছে। কিন্তু আমি সত্যি বলছি তোমরা যদি আমাদের সঙ্গে জুড়ে যাও তাহলে আমি নিশ্চিত যে অনেক বেশি মজা আসবে। তারই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তাকুতো এবং আটো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে ডার্ক এল্ফের ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছিল, কেননা সকল ডার্ক এল্ফরা এখন মাইনোগ্রাতে জুড়ে গেছে। এই কারণে এখানে সবাই তাকুতোকে দেখে তার সামনে মাথা নত করে
বসে যায়। আমরা দেখতে পাই তাকুতো সে সিংহাসনটার দিকে এগিয়ে যাচ্ছিল, যেটা কিনা ডাকেপরা নিজের হাতে বানিয়েছে তাদের কিং এর জন্য। কিন্তু আমরা দেখতে পাই যে সকল ডাকেপরা তাকুতো রিভিল ওরার কাছে পৌঁছে যায়, তখনই তারা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কিন্তু সেখানে এমন কিছু ডাকেপো ছিল যারা কিনা তাকুতোকে দেখে অনেকটাই বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। এমনটা দেখে জিয়া তাদেরকে একটা ওয়ার্নিং দেয় যে তোমরা কেউ সরাসরি তাকুতোর দিকে তাকাবে না, এমনটা করলে আমাদের ব্যবহার ওনার খারাপ লাগতে পারে। কিন্তু এতে আমাদের তাকুতোর কোনো যায় আসে না। তারপরে তাকুতো সকল ডাকেপদেরকে বলে ওঠে যে এখন থেকে তোমরা সকলেই হচ্ছে মাইনোগ্রার সিটিজেন। ব্যাস এইটুকু বলার সঙ্গে সঙ্গে তাকুতোর বক্তব্য শেষ হয়ে যায়। এই কথা শোনা মাত্রই আমাদের জিয়া অনেকটা বেশি অবাক হয়ে যায়, কেননা আতো তাকে বলেছিল যে মাইনোগ্রা সিটিজেন হয়ে যাওয়ার পরে তারা সকলেই ইভিল হয়ে যাবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই জিয়া হঠাৎ করে কিছু একটা অনুভব করে, তার সঙ্গে ঘটা সমস্ত খারাপ সিনগুলো তার চোখের সামনে ভেসে চলে আসে। আর এমনটা শুধু জিয়ার সঙ্গেই না, সেখানে উপস্থিত থাকা সমস্ত ডাকেপদের সঙ্গে এটা ঘটছিল। তাদের মাথা থেকে সমস্ত ঘৃণা এবং বদলা নেওয়ার প্রতিশ্রুতিটা আস্তে আস্তে রিলিফ হয়ে যায়। আর এরকম ভাবে সমস্ত মেমোরি শেষ হয়ে যাওয়ার পরে তারা সবাই নিজের মনকে অনেক হালকা অনুভব করে। আর ফাইনালি এখন তারা তাদের কিংকে তাদের সামনে দেখে দুঃখের সঙ্গে অনেকটা বেশি আনন্দিত হয়ে আছে, কেননা তাকুতোর মতো একটা লেজেন্ডারি কিং এখন তাদেরকে রক্ষা করার জন্য এখানে উপস্থিত আছে। ঠিক এরকম ভাবে মাইনোগ্রা কিংডমে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু তাকুতোর সঙ্গে কোনো ভালো কিছু ঘটছিল না, কেননা তাকুতো এখন হঠাৎ করে খবর পায় যে এই কন্টিনেন্টের মধ্যে আগে থেকে দুটো বড় বড় নেশন রয়েছে। প্রথমটি হচ্ছে হোলি কিংডম অফ কোয়ালিয়া, আর এই নেশনের মধ্যে বসবাস করে হিউম্যানসরা যারা কিনা হোলি গড আল্লসকে শ্রদ্ধা করে। আর দ্বিতীয় নেশনটির নাম হচ্ছে এলনো অফ এলিমেন্টালস। এই নেশনের মধ্যে বসবাস করে এলফরা যারা কিনা প্রকৃতিকে সব থেকে বেশি শ্রদ্ধা করে। তাকুতো এখন এটা ভেবে ঘাবড়ে যায় যে তারা যদি এখন আমাদের ইভিলেশনের সম্বন্ধে জানতে পায় তাহলে তারা নিমেষের মধ্যে আমাদের কিংডমকে ধুলোয় মিশিয়ে দেবে, কেননা অন্য নেশনের সঙ্গে যুদ্ধ করার জন্য বর্তমানে তাদের কাছে কোনো মিলিটারি পাওয়ার্স নেই। এই কথা ভেবে তারা দুজনেই অনেক বেশি ঘাবড়ে যায়। কিন্তু এসবের মধ্যে তাকুতোর মাথায় আসে যে গেমের মতোই মাইনোগ্রা সিটিজেনদের মাথায় শুধু গোবর ঠাসা থাকে, কিন্তু বর্তমানে আমাদের সিটিজেনরা হচ্ছে ডার্ক এলফ, আমরা তাদেরকে রিসার্চের কাজে লাগাতে পারি। তারই কিছুক্ষণ পরে জিয়া একটি মেয়েকে নিয়ে তাকুতোর কাছে আসে। তাকুতোর সামনে গিয়ে জিয়া বলে ওঠে এর নাম হচ্ছে এমেল। এই মেয়েটা বাস্তবে অনেকটাই বেশি বুদ্ধিমতী, এই মেয়েটা নিজে হচ্ছে একজন লেজেন্ড। এখানে সে লেজেন্ড এবং বাকি নেশনের সম্বন্ধে আমাদের থেকে অনেকটাই বেশি নলেজ রাখে। সমস্ত রকম কথা শুনে এত বলে ওঠে যে আমি তোমাদের তিনজনকে মাইনোগ্রার অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে নিশ্চিত রূপে টপ 3 পজিশন দেব। এত বুড়ো এল্ডারকে স্টেল ইন্টারফেয়ার্স ম্যানেজ করার দায়িত্বটা দিয়ে দেয়। জিয়া এখন মাইনোগ্রার হেড ওয়ারিয়ার হয়ে কাজ করবে। এরই সঙ্গে এত জিয়াকে আরো একটা দায়িত্ব দিয়ে দেয় যে জিয়া এখন থেকে আমাদের মাইনোগ্রার ফোর্সকে কমান্ড করবে এবং নতুন নতুন সোলজারকে আমাদের ওয়ারিয়ার টিমে ভালোভাবে জয়েন করাবে। এত বড় একটা দায়িত্ব পেয়ে আমাদের জিয়া অনেকটাই বেশি আনন্দিত হয়ে যায় এবং তারই সঙ্গে জিয়া বলে ওঠে আমার কিং তাকুতো রাস্তায় যে কেউ আসুক না কেন আমি তাকে সরাসরি জানে মেরে দেবো। ভাই লিটারালি এই কথা শুনে আমাদের তাকুতো অনেকটাই বেশি ঘাবড়ে যায়, কিন্তু আতো তাদেরকে আরেকবার মনে করে দেয় যে আমরা সব সময় শান্তি চাই, এই কারণে আমরা এখন কারোর সঙ্গে লড়াই করতে চাই না। জিয়ার মাথায় এটা কিছুতেই আসছিল না যে কিং অফ ফ্রোন্স এতটা শান্ত প্রকৃতির কিভাবে হলো। যাই হোক আতো তাদেরকে এখনকার মতো বিশ্রাম নিতে বলে, কেননা তোমাদেরকে খুব তাড়াতাড়ি সমস্ত ডাকেপদের জন্য ঘর বানানোর কাজ শুরু করতে হবে। কিন্তু এরা তিনজন এখন কোনো মতে বিশ্রাম নিতে চায় না, এরা এখন যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে শুরু করতে চায়। আর এমনটা করার জন্য আমাদের তাকুতো রাজি হয়ে যায়, কিন্তু তাকুতো তাদেরকে আরেকবার বলে ওঠে আমাদেরকে ঘরগুলো এমন ভাবে তৈরি করতে হবে যাতে এই জঙ্গলে খুব একটা ক্ষতি না হয়। এই কথা শুনে বুড়ো এল্ডার বলে ওঠে এমনটা করা তখনই সম্ভব হয়ে দাঁড়াবে যখন আমরা হলো স্ট্রি গুলোকে নিজের ঘর হিসাবে ব্যবহার করতে লাগবো। এই কথা শুনে আমাদের তাকুতো অনেক বেশি আনন্দিত হয়ে যায়। তাকুতো বলে ওঠে ঠিক আছে তাহলে তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা কাজটা শুরু করতে পারো, কিন্তু তোমরা যেন কখনো রিপোর্ট করতে ভুলে যেও না। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এদের তিনজনের মধ্যে কেউই রিপোর্ট কিং এর সম্বন্ধে কিছু জানে না। তো বলে ওঠে যতদূর আমি বুঝতে পারছি এদের প্রত্যেকের ম্যাজিক এলিমেন্ট গুলো হাউস 4 এর মধ্যে পৌঁছে গেছে। এসব কিছু দেখে এত তাদেরকে বলে ওঠে যে তোমরা কি মিলিটারি ম্যাজিক এবং 6 মেজর এলিমেন্ট সম্বন্ধে কিছু জানো? এই কথা শুনে বুড়ো এল্ডার বলে ওঠে না আমরা তেমন কিছু জানি না, কারণ আমরা শুধুমাত্র 4 মেজর এলিমেন্টের সম্বন্ধে জানি, কিন্তু আমাদের মধ্যে কেউই মিলিটারি ম্যাজিকের সম্বন্ধে কিছু জানে না। বুড়ো এল্ডার এও বলে যে আমাদের কিং আমাদেরকে নিয়ে যতটা এক্সপেক্ট করেছিল আমাদের টেকনোলজি কি তার থেকে পিছিয়ে রয়েছে? তো বলে ওঠে হ্যাঁ পিছিয়ে রয়েছে, আমি নিশ্চিত যখন আমরা এটাকে পুরোপুরি ভাবে অ্যাডভান্স করে নেব তখন আমরা বাকি নেশনের থেকে অনেকটাই বেশি এগিয়ে যাব। তারপরে এদের সবাইকে ডিফরেস্টেশন সম্বন্ধে বোঝাতে লাগে দেখো সোজাসুজি বিষয়টা হচ্ছে তোমরা যখন কোনো একটা গাছ কাটবে তখনই সেটার পাশে তোমাদেরকে আরো একটি গাছ লাগাতে হবে। এই কথা শুনে বুড়ো এল্ডার বলে ওঠে তাহলে তো সেই গাছটিকে বড় হতে অনেক বছর লেগে যাবে, কিন্তু তাকে বুঝিয়ে বলে ওঠে রিফরেস্টেশন টেকনোলজির মধ্যে মেজর এলিমেন্ট গুলোকে ব্যবহার করা হয় যেটার ব্যবহারে ওই গাছগুলো খুব কম সময়ের মধ্যে আবারও আগের মতো হয়ে যাবে। আর এই সমস্ত প্ল্যান হচ্ছে আমার কিং তাকুতোর। এই সমস্ত কথা শুনে এই মেয়েটা বলে ওঠে তাহলে তখন যতগুলো আপেল কিং আমাদের দিয়েছিল সেটাও কি তারই অংশ ছিল? তো বলে ওঠে তোমরা সেখানে যতগুলো জিনিস দেখেছো সেগুলো সবই হচ্ছে আমার লর্ডের ক্রিয়েশন, আর সেই ফলগুলির মধ্যে আমাকে তাকুতোর গাজর খুব ভালো লাগে। ভাই লিটারালি এখানেও গাজর, আমি বুঝতে পারছি না গাজরটা কখন আমার পেছন থেকে সরবে। এমএল বলে ওঠে আমার কিং আমাকে যে পার্পল কালারের ফলটা দিয়েছিল আমি সেটার বীজ মাটিতে রোপণ করে দিয়েছিলাম, এখন সেখান থেকে গাছও বেরিয়ে
গেছে। এই কথা শুনে তাকুতো ভাবছে যে ফলগুলো আমি ক্রিয়েট করেছিলাম সেগুলো সবই ছিল অন্য দুনিয়ার। এটার মানে হলো তাকুতো ইমার্জেন্সি প্রোডাকশনের মাধ্যমে সেই সব জিনিসগুলো এখানে দ্রুত বানাতে পারবে যেগুলি আসলে অন্য দুনিয়ার মধ্যে এক্সিস্ট করে। আর এই বিষয়টাকে কনফার্ম করার জন্য তাকুতো একটা ব্রোঞ্জ কয়েনকে ক্রিয়েট করে। এইসব কিছু দেখে তাকুতো বুঝে যায় যে আমি এটার সাহায্যে পাউডার, বুলেট, ওয়েল এমনকি আরো অনেক কিছু ক্রিয়েট করতে পারবো। কিন্তু এত কিছু ক্রিয়েট করার জন্য আমার প্রচুর পরিমাণে মানা দরকার। আর এদিকে হোলি নেশন এটা বুঝে গেছে আশেপাশে নিশ্চয় নতুন একটা ইভিল নেশন তৈরি হয়েছে। এই বিষয়টাকে ইনভেস্টিগেশন করার জন্য তারা কিছু সৈনিক নিয়ে এই ফরেস্টের দিকে এগিয়ে আসছে। এই টিমের মধ্যে এমন একটি মেয়ে আছে যাকে সবাই সেন্ট বলে ডাকছিল। কিছু সৈনিক বলে যে সেন্টের ম্যাজিক্যাল এনার্জি আমাদের সবার থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু আমরা সেরকম কোনো বিষয় এখনো পর্যন্ত এই মেয়েটার মধ্যে দেখতে পাইনি। তারা যখন এরকমই কথাবার্তা বলছিল তখনই তাদের উপরে কিছু গোবলিন হামলা করে দেয়। তখনই আমরা দেখতে পাই সেন্ট মানে সেই মেয়েটা তার একটি হামলায় বা বলতে পারো হোলি ফ্লেমের সাহায্যে সমস্ত গোবলিন গুলোকে নিমেষের মধ্যেই জ্বালিয়ে দেয়। সেন্টের এই পাওয়ারটা দেখে সমস্ত সৈনিকরা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন এই ব্যক্তিটা সৈনিকদেরকে বলে ওঠে যে সেন্টের এই অ্যাবিলিটির জন্যই আমরা এফদের সঙ্গে ভালো রিলেশন বানিয়ে রাখতে পেরেছি। আর শুধু তাই না, এর অ্যাবিলিটির জন্য আমরা আমাদের নেশন থেকে সমস্ত ইভিল এনার্জিকে দূরে রাখতে পেরেছি। এই কারণে সেলিনা আমাদের কন্টিনেন্টে 7 গ্রেট সেজের মধ্যে একজন। এইসবের মধ্যে সেলিনা বিশপকে জিজ্ঞেস করে যে কাসল্যান্ডের মধ্যে আমরা যে ধরনের এনার্জি অনুভব করেছিলাম সেটাকে ইনভেস্টিগেশন করার জন্য কাকে পাঠানো হয়েছিল। এটার উত্তরে বিশপ বলে ওঠে আমরা প্যারেন্টেসকে ইনভেস্টিগেশন করার জন্য সেখানে পাঠাতে পারি না। আসলে ওই ল্যান্ডটি ডার্ক কন্টিনেন্টের অধীনে আছে। এই কারণে এমনটা করার জন্য সেন্ট্রাল চার্চ আমাদেরকে কখনোই অনুমতি দেবে না। এই কথাগুলো শুনে সেলিনা বলে ওঠে যদি এমনটাই হয় তাহলে আমি নিজে সেখানে যাব। বিশপ সেখান থেকে যাওয়ার আগে বলে ওঠে আমি এমনটা করতে তোমাকে আটকাতে পারবো না, এই কারণে আমি তোমার সাহায্যের জন্য কিছু নাইটসকে সেখানে পাঠিয়ে দেব। আর এইদিকে হাতো সমস্ত হেল্পদেরকে বলে ওঠে তোমরা এখন থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারো। আমরা দেখতে পাই ওরা সকলে মিলে তাকুতো সিংহাসনটিকে আরেকটু বড় বানিয়ে ফেলেছে এবং আমরা দেখতে পাই তার সঙ্গে একটি ছাউনিও বানিয়ে দিয়েছিল। এর মানে হলো এখন থেকে আর তাকুতোকে বাইরে ঘুমোতে হবে না। তখনই সেখানে ভিলেজের অ্যাডমিনিস্ট্রেটররা চলে আসে, কেননা আজকে তাকুতোদের ডোমেস্টিক অ্যাফেয়ার্স এর কিছু মিটিং রয়েছে এবং তারা তাদের সঙ্গে তাদের কিং তাকুতোর জন্য একটা নতুন আউটফিট বানিয়ে এনেছে। যেমনটা ওরা আশা করেছিল ঠিক তেমনটাই হলো। এই নতুন আউটফিটটা তাকুতোর অনেক পছন্দ হয়ে গেছে, কেননা সে যতক্ষণ ধরে এই মানেগুলার মধ্যে ছিল সারাক্ষণ শুধু সেই হাসপাতালের কাপড়টাই পরেছিল। প্রথমত তাদের মিটিংটা এক্ষুনি শুরু হচ্ছিল, কিন্তু তাকুতোকে দেখে এখন অনেক এক্সাইটেড মনে হচ্ছে। সে তার নতুন কাপড় পেয়ে অনেক আনন্দিত ছিল এবং সেই ফিলিংসটাকে অনেক ভালোভাবে এনজয় করছিল। এমনটা দেখে হাতো বলে ওঠে ঠিক আছে তাহলে মিটিংটা এখন আমি শুরু করব। আমার কিং যখন এটার জন্য প্রস্তুত হবে তখন উনি নিজেই এখানে চলে আসবে। সবার প্রথমে বুড়ো এল্ডার হাতোকে জিজ্ঞেস করে এখন আমাদেরকে কোন ধরনের বিল্ডিং বানানো উচিত। হাতো বলে ওঠে আমাদেরকে সবার প্রথমে ফুড প্রোডাকশন ফ্যাসিলিটিকে অনেকটাই বেশি ইনক্রিজ করতে হবে, কেননা আমাদের সকলকে টাইমের মধ্যে খাবার খাওয়াটা ভীষণ প্রয়োজন। জিয়া বলে ওঠে আমাদের কিং তাকুতো আমাদের জন্য সর্বদা খাবার ক্রিয়েট করে, এই কারণে আমার এটা মনে হয় না খাবার দাবার নিয়ে আমাদেরকে এত চিন্তা করা উচিত। আমরা খাবারের জন্য সর্বদা ওনার উপরে ডিপেন্ড করে থাকতে পারি না। তোমরা একবার ভেবে দেখো যখন উনি এখানে থাকবেন না তখন আমাদের কি হবে। এই কথা বলে আতো তাদের সবাইকে অদ্ভুত এক ধরনের গাছ দেখায়। আতো বলে ওঠে এটা হচ্ছে ফ্ল্যাশ ট্রি। গাছটার এরকম রূপ দেখে তারা সবাই অলরেডি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তার উপরে এত এক্সপ্লেনেশন এদেরকে আরো বেশি ভয় পাইয়ে দেয়। আসলে গাছটা ফল হিসাবে কিছু মাংস উৎপাদন করে যেটা কম বেশি মানুষদের মাংসের মতো। এই কথা শুনে আমাদের বুড়ো দাদু বলে ওঠে বেশিরভাগ এলফ এই ধরনের মাংস খাবে না যেটা টেস্ট কম বেশি মানুষদের মতো। আমাদের তাকুতো দাদুর এই কথাতে অ্যাপ্রিসিয়েট করে। তাকুতো বলে ওঠে আমাদের সবার পছন্দ আলাদা আলাদা হতে পারে আর আমি তাদের জন্য কোন একটা রাস্তা নিশ্চয়ই বের করব। আর আমাদের মিটিং এর পরবর্তী টপিক হচ্ছে রিসার্চ। তাকুতো বলে ওঠে বর্তমানে আমাদের নেশন অনেকটাই বেশি ছোট, আর যদি আমরা বাকি নেশনের থেকে দ্রুত এগোতে চাই তাহলে আমাদের টেকনোলজিকে অনেকটাই বেশি অ্যাডভান্স করতে হবে। আর তো বলে ওঠে আমরা এখন মিলিটারি টেকনোলজির উপরে কাজ করব। আমরা নরমাল ম্যাজিকের সাহায্যে কম বেশি প্রায় 12 জনের উপরে হামলা করতে পারবো, যেটা আমাদের বুড়ো দাদু অনায়াসে করতে পারে। কিন্তু আমরা মিলিটারি ম্যাজিকের সাহায্যে পুরো 1000 লোকের উপরে একসঙ্গে হামলা করতে পারবো। এমনকি আমরা মাটির স্ট্রাকচারকেও বদলাতে পারবো, যেটা কিনা যুদ্ধের সময় আমাদের অনেক কাজে লাগবে। বুড়ো দাদু এই কথাগুলো শুনে অনেকটাই বেশি এক্সাইটেড হয়ে যায়। এই কারণে বুড়ো দাদু বলে ওঠে আমি এই রিসার্চের দায়িত্বটা নিজে সামলাবো। আর এই পরবর্তী মিটিং মিলিটারি প্ল্যানিং এর উপরে হতে চলেছে। জিয়া বলে ওঠে আমি খুব তাড়াতাড়ি আর্মিদেরকে ট্রেনিং দেওয়া শুরু করে দেব, কিন্তু তাকুতো তাকে এমনটা করতে আটকে দেয়, কেননা মিলিটারি ফোর্স নেশনের মধ্যে খুব একটা বেশি কন্ট্রিবিউট করে না। আর এই সময় যদি তাদেরকে ট্রেন করা হয় তাহলে শুধু শুধু আমাদের রিসোর্সেস ড্রেন হবে। আর যদি আমরা একটা আর্মি গ্যাং বানিয়েও ফেলি তাহলেও তাদের সংখ্যা এতটাই কম হবে যাদেরকে নিয়ে আমরা বাকি নেশনের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। জিয়া বলে ওঠে যদি আমাদের কাছে আর্মি না থাকে তাহলে আমাদের নেশনকে প্রোটেক্ট কে করবে, এবং তার সঙ্গে জিয়া এবং বুড়ো এল্ডারের মাথার উপরে অনেকগুলো বাউন্টিস আছে, কেননা ওরা হচ্ছে ডার্ক এলফ গ্রুপের লিডার। তাকুতো পুরো সিচুয়েশনটাকে খুব ভালোভাবে বুঝে যায়। বর্তমানে সে তার রিসোর্সেস কে আর্মি ক্রিয়েট করতে খরচ করবে না। এখানে তাকুতো সিদ্ধান্ত নেয় যে আমি এখন সবকিছু লাগিয়ে দেবো একটা হিরো ক্রিয়েট করতে। এটা করার জন্য আতো রাজি হয়ে যায়। যদি
যাবতীয় হিরো ক্রিয়েট করার জন্য তাদেরকে অনেক কিছু খরচ করতে হবে এবং সেসব কিছু সাইডে রেখে একজনকে খাবার খাওয়ানোটা প্রায় মাল্টিপল আর্মিদেরকে খাওয়ানোর থেকে বেটারই হবে। আতর মুখ থেকে এই কথা শোনার পরে লোকেরা একটু কনফিউজড হয়ে যায়। ওরা তোকে জিজ্ঞেস করে হিরো বলতে আপনি কাকে বোঝাতে চাইছেন। তারপরে আতো তাদেরকে বলে ওঠে যে মাইনোগ্রাতে কিছু হিরোরাও থাকে যারা কিনা কিং কে সার্ভ করে। ওরা নিঃসন্দেহে অনেকটাই বেশি শক্তিশালী হয় এবং তারই সঙ্গে ওদের অ্যাবিলিটি অনেকটাই বেশি অ্যাডভান্স হয়ে থাকে। আর হ্যাঁ, ওরা একটু সানকি টাইপের, এই কারণে ওদের সঙ্গে ডিল করাটা মাঝে মধ্যে একটু মুশকিল হয়ে দাঁড়ায়। মাইনোগ্রাতে যে কোনো হিরোকে সামান করার জন্য আমাদেরকে অনেকগুলো কন্ডিশন ফিল করতে হয়। আর বর্তমানে যে হিসাবে আমাদের প্রোগ্রেস চলছে, আমরা খুব তাড়াতাড়ি একটা হিরোকে সামান করতে পারবো। আর একটা হিরোকে সামান করাটা আর্মির মতো বড় ব্যাপার নয়। এই কারণে আমাদের কিংডম অনায়াসে লুকিয়ে থাকতে পারবে। এই কথা বলার পরে এখনকার মতো এদের মিটিংস এর টপিক শেষ হয়ে যায়। আসলে মাইনোগ্রা লোকেদের খুশিটা তাকুতোর কাছে অনেক বেশি ম্যাটার করে, কেননা তারা যতটাই বেশি আনন্দিত থাকবে তোর মধ্যে ততটাই বেশি মানা রিস্টোর হবে। আর এইদিকে এম্পায়ারের মধ্যে জুনিয়র প্যালাডিন নর্নিয়াস মন দিয়ে প্রে করছিলেন, তখন সেখানে হাই প্যালাডিন বেলডিয়াস চলে আসে, যে কিনা এখন তার সঙ্গে কিছু কথা বলতে চায়। বেলডাস দেখতে পায় তার গলায় একটা ওয়েডিং রিং ঝুলছে। এর মানে হলো নিশ্চয়ই এর ঘরে তার ফ্যামিলি এর জন্য অপেক্ষায় আছে। বেলডাস তাকে জিজ্ঞেস করে তোমার পরিবারের লোকেরা এখন কেমন আছে। লর্ডিয়াস বলে ওঠে আমার স্ত্রী এবং আমার একটি মেয়ে আছে। এর থেকে বেশি কোনো কথা লর্ডিয়াস আর বলে না, সে তার পার্সোনাল লাইফের ম্যাটার এদের কাছে বেশি তুলে ধরতে চায় না। তখন সেখানে বেলডাস ভাবছিল মনে হয় আমাদের এই মিশনটা অনেকটাই বেশি বেকার। তখনই লর্নিয়াস তাকে মনে করিয়ে দেয় যে এই মিশনটা সেন্টে রিভলিউশনের সঙ্গে রিলেটেড আছে। লর্নিয়াস ভাই, এটা তো তুমি একেবারে সঠিক কথা বলেছো, কিন্তু তুমি আমাকে একবার বলো এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদেরকে এদের মতো নুবরা কেন দিয়েছে? আমাদের পুরো টিমে আমরাই দুজন প্যালেডিয়ান আর বাকি সবাই হচ্ছে মার্সেনারিজ। আর এইদিকে মাইনোগ্রা কিংডমের মধ্যে কনস্ট্রাকশনের কাজ অনেক দ্রুত গতিতে চলছে। আর এই পুরো জায়গাটা কম বেশি এখন নেশনের মতো দেখতে হয়ে গেছে। আর এখন ডার্ক এপ্রা প্লাস্টিকে দেখে ভয়ও পায় না। এসব দেখে তাকে তো অনেক আনন্দিত ছিল, কেন স্ক্রিনে না দেখে নিজের চোখে সমস্ত কিছু দেখাটা অনেকটাই মজাদার। তখন এমএল তাকে বলে ওঠে আমাদের এই জায়গাটা আমাদের কাছে এখন রেসিডেন্সিয়াল এরিয়া। বর্তমানে আমরা এখন ফুড প্রোডাকশন ফ্যাসিলিটির উপরে অনেক বেশি কাজ করছি, এই কারণে আমরা ঘর বাড়ির পেছনে সময় দিতে পারছি না। কিন্তু সমস্ত ফ্ল্যাশ ট্রি এখন অনেক সুন্দরভাবে গ্রো করছে, এই কারণে আমার মনে হচ্ছে স্টোর হাউস খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর এইদিকে বুড়ো এলডা তার ম্যাজিকের উপরে রিসার্চ চালিয়ে যাচ্ছে। আর সে এমনটা করার জন্য একটা ম্যাজিক ইনস্টিটিউট ল্যাবও বানিয়েছে এবং তার সঙ্গে একটু সাইডে তার একটা ঝর্ণাও পেয়ে গেছে। এই কারণে জল নিয়ে তাদের কোনো সমস্যা নেই। আর বর্তমানে এরা এখন পাবলিক অফিসের নিচে দাঁড়িয়ে আছে, যেটার মধ্যে মানে ওরা সমস্ত মিটিং করা হবে। তাকুতে এই সমস্ত প্রোগ্রেস গুলোকে দেখে অনেক বেশি হ্যাপি ছিল। তাকুতে এখন মনে মনে ভাবছে যখন আমি এদের সঙ্গে দেখা করেছিলাম তখন তাদের হাল প্রায় মরে যাওয়ার মতো ছিল, কিন্তু এখন তারা সবাই অনেক বেশি আনন্দিত আছে। ওখানে এইসব দেখে এমএল অনেক কনফিউজ ছিল, কেননা এমএল এটা বুঝতে পারছিল না যে তাকুতোর মাথায় এখন কি চলছে। দেখার পর তাকুতে এমএল কে বলে ওঠে এমএল তুমি অনেক সুন্দর কাজ করেছো আর আমি অনেকটাই বেশি হ্যাপি যে আমার কিংডমে তোমাদের মতো সিটিজেনরা বসবাস করে। এই কথা শুনে এমএল এতটাই খুশি হয়ে যায় যেটা সহ্য করতে না পেরে সে আনন্দে কান্না করতে লাগে। তারপরে এমএল তাকুতে এবং আতোকে প্যাস্ট্রি এর বাগান দেখায়। আর যে সমস্ত হাতের গুলো তাকুতো তাদেরকে দিয়েছিল সেগুলির সাহায্যে এদের কাজ এখন অনেক স্পিডে হয়ে যায়। কিন্তু এমএল এখনো প্লাস্টিক গুলোকে কথা বলতে দেখে আগের মতোই অনেকটা বেশি ভয় পেয়ে যায়। তারপরে এমএল তাদেরকে নিয়ে চলে যায় তাদের ওয়াটার সোর্স কে দেখানোর জন্য, কিন্তু যেমনটা তারা এর আগে দেখে গিয়েছিল এই জায়গাটা এখন তার থেকে সম্পূর্ণ আলাদা লাগছে। আর এখানকার জলগুলো পুরোপুরি ভাবে কালো হয়ে যাচ্ছিল। সেখানে জিয়া এবং বুড়ো এলডারও চলে আসে, কেননা এমএল তাদেরকে এখানে ডেকেছিল একটা অ্যাকোয়াটিক বানানোর জন্য। কিন্তু এখন এই জলের অবস্থা দেখে এমএলের এটা মনে হচ্ছে না যে তারা এমনটা করতে পারবে। তখনই এত বলে ওঠে জলটা পুরোপুরি সেফ আছে। সেটাকে প্রমাণ করার জন্য আতো তার হাতের মধ্যে তুলে জলটাকে পান করতে লাগে। এমনটা করার পর আতো তাদেরকে লম্বা একটা নিঃশ্বাস নিতে বলে। তারপরে এরা দুজন যখন এমনটা করে তখন তারা নিজেদেরকে আগের থেকে অনেক বেটার ফিল করে। তারপরে আতো তাদেরকে বলে ওঠে এটা হচ্ছে মাইনোগ্রা রিভেলেশনের কিছু সাইড ইফেক্ট। তারপরে নেশনের আশেপাশের এরিয়া গুলো কাজ হয়ে যায়। সেখানে যে সমস্ত ইভিল ক্রিয়েচার গুলো ছিল তাদের কাছ থেকে কিছু মাইনার বাক্স পেয়ে যায়। আর যে সমস্ত ক্রিয়েচার এখানে নিউট্রাল হয়েছিল তাদের উপরে এখন পেনাল্টি লেগে যায়। এই কারণে এখানকার জল বাতাস পরিবেশ কম বেশি কাস্টের মতো দেখতে হলেও এটা আমাদের সিটিজেনকে অনেকটাই বেশি বেনিফিট দেবে। কিন্তু এতেও একটা প্রবলেম আছে, যদি মাইনোগ্রা সমস্ত জায়গায় এরকম কাজ দেখায় তাহলে আমাদের কিংডম বেশি দিন এখানে লুকিয়ে থাকতে পারবে না। এই কথাগুলো ভালোভাবে শুনে আমাদের বুড়ো দাদু বলে ওঠে অন্তত এইবারে আমাদেরকে মিলিটারি ফোর্স বানিয়ে নেওয়া উচিত। কিন্তু আতো তাদেরকে বলে ওঠে তোমরা এই বিষয়টা নিয়ে মোটো চিন্তা করো না, মাত্র একটা হিরো আমাদের নেশনকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট। কিন্তু এরা সবাই এখনো কনফিউজ ছিল, এরা এটা ভাবছিল মাত্র একটা হিরো করবে তো করবেই বাকি। এসব কথাগুলো শুনে আতো তার নিজের পাওয়ার গুলো দেখায়। আমরা দেখতে পাই আতোর পেছন থেকে অনেকটা টেন্টিকাল বেরিয়ে আসে, যেইগুলির সাহায্যে আতো নিমেষের মধ্যে পেছনে কিছু গাছকে ভেঙে দেয়। এমনটা দেখার পরে সবাই অনেক অবাক হয়ে যায়। তারপরে আতো তাদেরকে বলে ওঠে আমি হচ্ছি মাইনোগ্রার একজন হিরো, যেহেতু আমি এখন এইখানে অনেক সময় ধরে রয়েছি এই কারণে আমি আমার আগে শক্তিগুলো আস্তে আস্তে ফিরে পেতে লেগেছি। কিন্তু আতো এখনো পর্যন্ত তার প্রাইম টাইমের
মতো পাওয়ারফুল হয়ে ওঠেনি। কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে মাইনগরা কিংডমের সমস্ত হিরোরা আস্তে আস্তে স্ট্রং হয়ে থাকে। এই কারণে যতক্ষণ পর্যন্ত আমাদের মুখোমুখি কোনো বড় নেশনের সঙ্গে হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে নিজেদের কাজের উপরে ফোকাস করা উচিত। আমরা দেখতে পাই তাকুতো আতোর উপরে একটু রেগে আছে, কেননা আতো তার শক্তিগুলো ফ্লেক্স করার চক্করে ফালতু ফালতু কিছু গাছকে ডিস্ট্রয় করে দিয়েছে। তাকুতোকে এমনটা করতে দেখে জি এবং বুড়ো এল্ডার অনেক ইমপ্রেস হয়ে যায়। এই কারণে তারা এখন তাকুতোর জন্য একটি প্যালেস বানাতে চায়। এই কথা শুনে তাকুতো বলে ওঠে, বর্তমানে এখন আমার প্যালেসের কোনো প্রয়োজন নেই, এমনটা করলে শুধুমাত্র আমাদের রিসোর্সেস অপচয় হবে। কিন্তু এরা সবাই বলে ওঠে, বর্তমানে আমাদের কাছে এখন একটা কাসেল থাকা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। তাদের মুখ থেকে এত রকমের কথা শোনার পর ফাইনালি তাকুতো এতে রাজি হয়ে যায়। আর তাছাড়াও আমাদের তাকুতো ভবিষ্যতে একটা ফ্লোটিং কাসেল বানাতে চেয়েছিল। এই কারণে যেহেতু এখন সমস্ত কিছু স্মুথ চলছে, এই কারণে এই কাজটা এদেরকে এক্ষুনি শুরু করে দেওয়া উচিত। কিন্তু এরা এখনো পর্যন্ত এই কথাটা জানতো না যে ভ্যালেডিয়ান্সরা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। আর যদি এরা খুব তাড়াতাড়ি মাইনগ্রার মধ্যে পৌঁছে যায়, তাহলে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। রাস্তায় লোনিয়াস বলে ওঠে যে আমাদের টিম থেকে বেশিরভাগ বারবেরিয়ান্সরা নর্থের দিকে গেছে, কেননা হোলি কিংডম অফ কোলিয়া হোলি প্রভিন্সের মধ্যে হঠাৎ করে কিছু বারবেরিয়ান্সরা চলে এসেছিল। এই কারণে সেখানে সেন্ট এবং তার বাকি আর্মিদের পাঠানো হয়েছিল। কিন্তু এত পাওয়ারফুল একটা টিম যাওয়া সত্ত্বেও তারা বারবেরিয়ানদের উপরে কন্ট্রোল পেতে অনেকটাই বেশি দেরি করছে। তারপরে একটা মাস্টার এদের দুজনকে বলে ওঠে যে আমরা ওখানে যাইনি, তার একমাত্র কারণ হচ্ছে আমরা শুনেছিলাম যে ওইখানে একটা বিচ রয়েছে। বার্গস বলে ওঠে নর্থে এখন যে সমস্ত কিছু ঘটছে এটা শুধুমাত্র বিচের কারণে ঘটছে। কিন্তু লুনিয়াস তার এই কথায় বিশ্বাস করছিল না। তখনই বার্গো বলে ওঠে সেটাকে ইনভেস্টিগেশন করার জন্য হোলি নাইটসদেরকেও সেখানে পাঠানো হয়েছে। তখনই সেখানে বার্ডল বলে ওঠে সেখানে এমন কোনো বিষয় নেই, আসলে সমস্ত ডার্ক ওয়েব গুলো পালিয়ে সেই জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। এই কারণে এরা এখন সেটাকে ইনভেস্টিগেশন করার জন্য যাচ্ছে। তারপরে বার্ডল এও বলে যে যদি আমরা সেখানে ভয়ঙ্কর কিছু একটা পেয়ে যাই, তাহলে আমরা সেখান থেকে দ্রুত পালিয়ে আসবো। কিন্তু লুনিয়াস এই কথাটা মোটেও হজম করতে পারছিল না। যদি আমাদের নজরে সেখানে কিছু ইভিল মনস্টার চলে আসে, তাহলে আমরা নিজেদেরকে বিপদের মুখে ফেলার পরে ওদেরকে জানে মেরেই ফিরে আসবো। আর এইদিকে এখন তাকুতো সমস্ত ডালকেপদেরকে এক জায়গায় জড়ো করে। তারপরে তাকুতো সে ফ্ল্যাশ ট্রি থেকে আগের বাঘটাকেই বানিয়ে ফেলে। এমনটা দেখার পরে এরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা তাকুতো তার নতুন পাওয়ারের সাহায্যে পুরো একটা জীবন্ত জিনিস বানিয়ে দিয়েছিল। বলে ওঠে এটা আমার মাস্টারের শক্তি শুধুমাত্র একটি ঝলক। কিছুক্ষণ পরে আমরা তাকুতোকে থ্রোনের কাছে দেখতে পাই। তাকুতো এখন আগে থেকে একটু আনন্দিত আছে, কেননা ইউনিট বানানোর জন্য তাদেরকে শুধুমাত্র ইকুইপমেন্টস গুলোকে কালেক্ট করতে হবে। তারপরে সেটার মধ্যে তাকুতোর মানে অ্যাড করলে তারা এই মাইনোগ্রার মধ্যে হিরোকে সামান করতে পারবে। এই কথা শুনে আতো তাকুতোকে জিজ্ঞেস করে যে আপনি সবার প্রথমে কোন হিরোকে সামান করবেন? সবার প্রথমে বাক্সের কুইজলাকে এখানে সামান করব, কেননা সে আমাদের ইনসেক্ট ইউনিটকে অনেকটাই বেশি পাওয়ারফুল করতে পারবে। তার সঙ্গে এসলা দ্রুত গতিতে লার্ভা ইউনিটও বানাতে পারে, যার সাহায্যে আমাদের কাছে আগের থেকে আরো অনেক বেশি ওয়ার্কার্স অ্যাড হয়ে যাবে। এবং তার উপর থেকে ইসলার পারফরমেন্স যুদ্ধ এবং ডোমেস্টিক অ্যাফেয়ার্স এর মধ্যে আমাদেরকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে। আর তাছাড়াও আমরা এখন ইসলাকে ছাড়া অন্য কোনো হিরোকে সামান করতে পারবো না, কেননা ইসলাকে ছাড়া বাকি হিরোদের পার্সোনালিটি অনেকটাই বেশি খারাপ। তাদের মধ্যে কেউ কেউ পুরো দুনিয়াটাকে কবজা করতে চায়, না তো কেউ পুরো দুনিয়াটাকে ধ্বংস করতে চায়। আর এদিকে হোলি নাইটস এবং মার্সেনিজদের সামনে একটা বিরাট বড় হিল জাইন্ট চলে আসে। লুনিয়াস সবাইকে তার সঙ্গে লড়াই করার জন্য পারমিশন দেয়। তখনই বার্ডল সামনে গিয়ে বলে ওঠে আমি একাই এর সঙ্গে লড়াই করব, কেননা আমাদের হাতে এখন বেশি সময় নেই। এই কথা বলে বার্ডল কলিয়া সিক্রেট টেকনিককে ব্যবহার করতে লাগে। এটা সাহায্যে প্রিয়াসদের শক্তিগুলোকে তলোয়ারের মধ্যে ভাগ করা হয়। এমনটা করার পর সে ডিভাইন পাওয়ারও ব্যবহার করতে পারবে। তারপরে আমরা দেখতে পাই বার্ডল তার একটি স্ল্যাশে সেই জায়েন্টটাকে জানে মেরে দেয়। আর এইদিকে আমাদের তাকুতো বার্গার খাচ্ছিল। দেখে আতো তাকে বলে ওঠে আপনাকে কিছু হেলদি খাওয়া উচিত। তখনই তাকুতো বলে ওঠে হাসপাতালের মধ্যে আমি সারাক্ষণ হেলদি খাবারই খাচ্ছিলাম, আর একইভাবে সেগুলো খেয়ে খেয়ে আমি অনেক বোর হয়ে গেছি। যাই হোক তাকুতো সার্ভিলিয়েন্স বাগদের সাহায্যে জঙ্গলের আশেপাশের এরিয়াগুলোকেও দেখতে পাচ্ছিল। আর এটা সম্বন্ধে ডিসকাস করার জন্য তাকুতো আবারও তাদের সবার সঙ্গে কথা বলতে চায়, কেননা এই জঙ্গলের পাশে একটা টাউন আছে যেটা কিনা কোরিয়ার অধীনে আসে না। আতো তাকে বলে ওঠে হতে পারে এটা হচ্ছে একটা নিউট্রাল নেশন, এই কারণে আমাদেরকে পরবর্তী পদক্ষেপ অনেক ভেবে চিন্তে ফেলতে হবে। এইসবের মধ্যে তাকুতো হোলি নাইটস এবং মার্সেনিজদেরকে জঙ্গলের পাশেই দেখতে পায়। তারপরে তাকুতো আতোকে বলে ওঠে তুমি যত তাড়াতাড়ি সম্ভব শান্তির সঙ্গে তাদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দাও। যদি তারা এমনটা করতে রাজি না হয় তাহলে তোমাকে কি করতে হবে এটা হয়তো আমাকে আর বলতে হবে না। তারপরে আতো তাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যায়। আতোকে সেখানে দেখে বার্ডল তাকে বলে ওঠে যে তুমি কে আর এই কাসল্যান্ডের মধ্যে তুমি কি করছো? আতো তাদেরকে বলে ওঠে আমি হচ্ছে একজন ডার্ক এলফ, আর আমি আমার জীবন বাঁচানোর জন্য এই জঙ্গলের মধ্যে এসেছি। তোমরা আমাকে বলো তোমরা এখানে কি করছো? বার্ডল বলে ওঠে জঙ্গলের মধ্যে আমাদের কিছু কাজ রয়েছে। কিন্তু আতো বলে ওঠে তোমরা এমনটা করতে পারবে না। এই কথা শুনে লনিয়াস তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই বার্ডল তাকে আটকে দেয়। তবে ওই যখন দুজন বড়রা কথা বলবে তখন বাচ্চাদেরকে সাইডেই থাকা উচিত। এই কথা শুনে লনিয়াস বার্ডলের উপরে একটু রেগে যায়। বার্ডল আতোকে বলে ওঠে আমরা এখানে কিছু কাজের জন্য এসেছি, আর সেটাকে কমপ্লিট না করে আমরা এখান থেকে ফিরে যেতে পারবো না। কিন্তু
আতো তাদেরকে আরেকবার বোঝায় আমাদের লোকেরা এর আগে অনেক বেশি অত্যাচার সহ্য করেছে, কিছু সহ্য করার পরে আমরা এখন শান্তিময় একটা জায়গা খুঁজে পেয়েছি। এই কথা শুনে বাডল আতোকে বলে ওঠে, আমরা সবাই এখন এখানে হোলি রেভলিউশনের জন্য এসেছি, যার অনুসারে এই জঙ্গলের মধ্যে একটা অনেক বড় ক্ল্যামিটি আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেখানকার সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। লনিয়াস বলে ওঠে, আমি ফিরে গিয়ে এটাকে রিপোর্ট করবো, কেননা হোলি রেভলিউশন ন্যাশনাল সিক্রেট তথ্য হয়ে থাকে, আর বিনা অনুমতিতে এটা সবাইকে বলে দেওয়াটা অনেক বড় একটি অপরাধ। কিন্তু বাডল বলে ওঠে, এতে আমার কোনো যায় আসে না। তারপরে বাডল আতোকে বলে ওঠে, ইনভেস্টিগেশন করার জন্য আমরা এখন ভেতরে যেতে চাই, কিন্তু আতো আবারও তাকে এমনটা করতে বারণ করে দেয় এবং বলে ওঠে, জঙ্গলের মধ্যে এমন কোনো ক্ল্যামিটি একদমই নেই, এই কারণে তোমরা এখন এখান থেকে ফিরে যেতে পারো। এইসবের মধ্যে লনিয়াস আতোর মধ্যে থেকে কিছু ইভিল এনার্জি সেন্স করে, যেটা দেখার পর বাডল আবারও জিজ্ঞেস করে, জঙ্গলের মধ্যে সত্যি কি কোনো ক্ল্যামিটি নেই? তো আবারও এটার উত্তরে না বলে। এই কথা শোনার পরে বাডল আতোকে তার লর্ডের দিব্যি খেতে বলে। এই কথা শোনার পরে আতো একটু মুচকি হাসে, আমি আমার লর্ডের দিব্যি খেয়ে বলছি এই জঙ্গলের মধ্যে সত্যি কোনো ক্ল্যামিটি নেই। আতোর মুখ থেকে এই কথা শোনার পরে বাডল তার উপরে বিশ্বাস করে নেয়। তারপরে বাডল সবাইকে বলে ওঠে, আমরা এখন সবাই এখান থেকে যেতে পারি, আমাদের ইনভেস্টিগেশন এখানে কমপ্লিট হলো। ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারলাম জঙ্গলের মধ্যে ক্লাইমেটের প্রবলেম একদমই নেই। আমরা দেখতে পাই লনিয়াস বাডলকে আটকানোর চেষ্টা করে, সে তার কোনো কথাই শুনছিল না। এই কারণে লুনিয়াস পিছনের কমান্ড তার নিজেরই হাতে তুলে নেয়। তারপরে লুনিয়াস সমস্ত মিশনারিকে অর্ডার দিয়ে বলে ওঠে, তোমরা সবার প্রথমে এই মেয়েটাকে ধরে নাও। তো এখনো যত সহকারে তাদের সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু তাদের মধ্যে কেউই আতর কোনো কথা শুনছিল না। তারপরে লনিয়াস যখন তার চোখের পাতা খোলে, তখন সে দেখতে পায় তার পুরো বডি রক্তে ভরা ছিল। আমরা দেখতে পাই লনিয়াস তো জীবিত ছিল, কিন্তু সেখানে বাকি মার্সেনিসরা মারা গিয়েছিল। তখনই বাডল চিৎকার করে বলে ওঠে, আমাদের মধ্যে কাউকে এখান থেকে পালানো উচিত, যাতে আমরা এটা সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আমাদের নেশনকে রিপোর্ট করতে পারি। তখনই বার্গো বাডলকে বলে ওঠে যে মেয়েটা মেসেঞ্জারকে অলরেডি জানে মেরে দিয়েছে। তখনই আতো তাদেরকে বলে ওঠে, তোমরা যে ক্ল্যামিটিকে খুঁজছিলে এখন বর্তমানে তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। এসব কিছু দেখে লনিয়াস এখনো পর্যন্ত অনেক বেশি ঘাবড়ে ছিল। তখনই বাডল তাদের সবাইকে ব্যাটেল ফরমেশনে ফিরে আসতে বলে। আমরা দেখতে পাই ওরা আতোর উপরে অনেকগুলো তীর দিয়ে হামলা করে, কিন্তু আতো তার টেন্টিকালস এর সাহায্যে তাদের হামলাগুলোকে অতি সহজে ডিস্ট্রয় করে দেয়। আমরা দেখতে পাই বাডল কখনোই তার সঙ্গে লড়াই করতে চাইছিল না। তখনই আতো তাদেরকে বলে ওঠে, তোমরা যদি আমার কথা আগে শুনে নিতে, তাহলে আমি নিশ্চিত রূপে তোমাদের সবাইকে এখান থেকে চলে যেতে দিতাম, কিন্তু এখন এমনটা মোটে হবে না। তোমরা সবাই এখন মরার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা দেখতে পাই আতো শক্তির সম্বন্ধে বার্গো আগেই টের পেয়ে গিয়েছিল, এই কারণে সে এখন এখান থেকে চলে যেতে লাগে। এটাকে কনফার্ম করে যে আতো হচ্ছে একটা ভুইচ। আসলে ভুইচের একটা ক্লাইমেটিক ক্লাসের মনস্টার হয়ে থাকে, যাদেরকে অফিসিয়ালি ভাবে ন্যাশনাল থেদের মতো অর্গানাইজড করা হয়। আতো মার্সেনিসদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, এই কারণে বাটল এবং লুমিনা তাদেরকে পেছনে রেখে এরা দুটো হোলি নাইটস এগিয়ে যায় আতোর সঙ্গে লড়াই করার জন্য। আর এমনটা করার জন্য এরা দুজন ডিভাইন এনার্জিকে ইউজ করতে লাগে। আতো এটা ভাবছিল এরা আমার কিছু করতে পারবে না। তখনই আমরা দেখতে পাই এরা আতোর একটা টেন্টিকালস কেটে দেয়। তখনই আতো বুঝতে পারি এদের শক্তি এদের হোলি সোয়ার্ড থেকে আসছে। এসবের মধ্যে বাডল এটা বুঝতে পেরে যায় যে আমরা যদি আতো সমস্ত টেন্টিকালস কে কেটে দিই, তাহলে হয়তো আমরা একে অনেক সহজেই হারাতে পারবো। কিন্তু আতো তাদেরকে এই সুযোগটা কোনো মতেই দিতে চায় না, এই কারণে আতো তাদের দুজন সাথীকে সঙ্গে সঙ্গে হোস্টেজ বানিয়ে ফেলে। কিন্তু তখনই আমরা দেখতে পাই বাডল এবং লুনিয়া তাদের সাথীদের কোনো তোয়াক্কা না করে তাদের সঙ্গে সঙ্গে এত টেন্টিকালস কেও কেটে ফেলে। তো এটা দেখে একটু অবাক হয়েছিল যে এরা এদের সাথীদেরই কোনো পরোয়া করছে না। আতোকে দেখে এরা এখন বুঝে যায় যে আমাদেরকে দেখে এখন আতো অনেক ভয় পাচ্ছে, এমনটা শুধু এদেরকে লাগছিল। তখনই আতো বলে ওঠে, ধাপ্পা এই গোট क्या है मेरी शकल देख, कल से बकचोदी नहीं करी मेरी स्ट्रगल देख, लास्ट टाइम पे रोया हंसी के आंसू थे, अबे तू मुझे मारेगा बेंचो तेरी शकल देख। আমরা দেখতে পাই একটি চোখের পলকে আতো বাডলকে তার টেন্টিকালস এর সাহায্যে পুরো জানে মেরে দেয়। এসব দেখে লুনিয়াস আরো অনেক বেশি ঘাবড়ে যায়। সে এটা ভাবছিল আমরা তো আতো সমস্ত টেন্টিকালস কে কেটে দিয়েছিলাম, কিন্তু বাবু আমি এটা কখন বললাম আমি আমার টেন্টিকালস গুলোকে আবারও রিজেনারেট করতে পারবো না। ভাই রিজেনারেট তো ছাড়ো, আমি যত খুশি তত আমার টেন্টিকাল গুলোকে নিমেষের মধ্যে ক্রিয়েট করতে পারবো। আমি এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে শুধুমাত্র একটু খেলা করছিলাম। এই কথাগুলো শোনার পরে লুনিয়াস বেঁচে থাকা মার্সেনিসদেরকে চারিদিকে পালাতে বলে। আসলে লুনিয়াস এখন এটা ভাবছিল আমরা সবাই যদি এখন আলাদা আলাদা ডাইরেকশনে ছুটে পালাই, তাহলে আমাদের মধ্যে কোন একজনের জীবন হয়তো বেঁচে যেতে পারে। কিন্তু আতো সেই মার্সেনিস গুলোকে মোটেও ফলো করছিল না। আতো বলে ওঠে, যদি তোমরা এমনটা প্রথমে করে নিতে, তাহলে আমাকে ফালতু ফালতু এতগুলো এনার্জি ওয়েস্ট করতে হতো না। তার অপর প্রান্তে লনিয়াস দাঁড়িয়ে গিয়েছিল যাতে আতো সেই মার্সেনিসদের পেছনে যেতে না পারে। আমরা দেখতে পাই লনিয়াস আবারও তার হোলি পাওয়ার অ্যাক্টিভেট করে আতোর উপরে হামলা করে দেয়। কিন্তু তখনই লনিয়াস পুরো অবাক হয়ে যায়, কেননা আতো পুরোপুরি ভাবে লনিয়াসের টেকনিকটাই ব্যবহার করছিল। লনিয়াস এটা কিছুতে বুঝতে পারছিল না যে আতো এমনটা কিভাবে করতে পারছে। আতো বলে ওঠে, নরমালি আমি এমনটা করতে পারি না, কিন্তু আমি যখন আমার টেন্টিকালস এর সাহায্যে
বাডলকে জানে মেরে দিলাম, তখনই আমি তার মধ্যে থেকে তার সমস্ত মেমোরি এবং তার শর্ট টেকনিককেও অ্যাবজর্ব করে নিয়েছি। আর এখন আমি ততটাই পাওয়ারফুল যতটা বাডল ছিল। তারপরে আমরা দেখতে পাই এত বাডলের টেকনিক গুলোকে ব্যবহার করে লর্নিয়াসের উপরে হামলা করা শুরু করে দেয় এবং বলে ওঠে বাডল সত্যি অসাধারণ একটা সসম্যান ছিল, কিন্তু তোমার পাগলামুর জন্যই বাডল মরে গেল। তুমি কি এটা কখনো ভেবেছো যে তুমি তোমার স্ত্রী এবং বাচ্চার কাছে কখন ফিরে যাবে? এই কথা শুনে লর্নিয়াস আরো অনেক বেশি ঘাবড়ে যায়, কেননা এটার মানে হলো আতো শুধু বাডলের কাছ থেকে তার শক্তিগুলোকে অ্যাবজর্ব করেনি, তারই সঙ্গে আতো তার সমস্ত মেমোরিজ গুলোকেও অ্যাবজর্ব করে নিয়েছে। আর যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে আতো নিশ্চিত রূপে সময়ের সঙ্গে সঙ্গে আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তুমি কি এটা জানতে চাও বাডল মরার আগে কি ভাবছিল? সে মৃত্যুকে তার সামনে দেখো শুধুমাত্র একটা কথাই ভাবছিল, যে তার সাথীরা যেমন ভাবে হোক এখান থেকে সুরক্ষিত যেতে পারে। লর্নিয়াস বলে ওঠে বাডলের উইল এখনো আমার মধ্যে জীবিত আছে, কেননা সেই সমস্ত মাসিনেস গুলো তো এখান থেকে পালিয়ে গেছে, কেননা আমি তোমাকে এখানে আটকে রেখেছিলাম। তখনই এত বলে ওঠে হ্যাঁ এটা সত্যি যে আমি সেই মাসিনেস গুলোর পেছনে যাইনি, কিন্তু তার মানে এই না যে তারা জীবিত আছে। আমরা দেখতে পাই আতর অর্ডারে সমস্ত ডালকেপ গুলো মিলে মাসিনেস গুলোকে জানে মেরে দিয়েছে। এই কথা শুনে লর্নিয়াস অনেক বেশি রেগে আতর উপরে হামলা করে দেয়। আমরা দেখতে পাই হিতে পুরো বিপরীত হয়ে যায়। আতো তাকে বলে ওঠে যদি তুমি বাডলের কথা শুনতে তাহলে হয়তো তুমি তোমার পরিবারের কাছে জীবিত পৌঁছাতে পারতে, কিন্তু আমি একটা কথাই বলবো, তোমার পাগলামির জন্য তুমি এখন মরবে। আর তোমাকে জানে মারার পর আমি তোমার পরিবারকেও জানে মেরে দেবো, এবং তারই সঙ্গে তুমি যে সমস্ত গ্রামগুলো অতিক্রম করে এখানে এসেছো আমি সেই সমস্ত গ্রামগুলোকেও শেষ করে ফেলবো। আর কেউ যদি আমাকে এর কারণটা জিজ্ঞেস করে তাহলে আমি তাকে তোমার কথা বলবো যে তোমার ছোট্ট একটা পাগলামির জন্য এইসব কিছু ঘটছে। আমি এটা জানতে পেরেছি যে তুমি অনেক ভালো, তুমি ঈশ্বরকে শ্রদ্ধা করো এবং তোমার পরিবারকে অনেকটাই বেশি ভালোবাসো, কিন্তু আসলে আমি তোমার মতো মানুষদেরকে সব থেকে বেশি ঘৃণা করি যারা কিনা কোনো কিছু আগে পরে না ভেবে সব সময় নিজেকে সঠিক ভেবে আসে। এই কথা বলে আতো লুনিয়াসকে জানে মেরে দেয়। তারপরে সেখানে ডাকে প্রায় এসে আতোকে বলে ওঠে যে আমরা সকল মাসিনিসদেরকে জানে মেরে দিয়েছি। তারপরে যে আতোকে জিজ্ঞেস করে যে আপনি এখন যে সমস্ত কথাগুলো বললেন আপনি কি সত্যি এমনটা করতে চান? এই কথার উত্তরে আতো বলে ওঠে আমি এই সমস্ত কিছু তাকে ভয় পাওয়ানোর জন্য বলেছি, আমি কি দুঃখে এই সমস্ত কাজ করতে যাব? এসবের মধ্যে আতোর মাথায় আসে যে তাকে এক্ষুনি গিয়ে কিংকে রিপোর্ট করতে হবে। মাই লর্ড, ফাইট শুরু হওয়ার আগে বাডল আমাকে উইচ বলে ডেকেছিল, কিন্তু আসলে আমি হচ্ছে একজন হিরো। আর সে কিন্তু এও বলেছে যে নর্থ ইস্টেও উইচ রয়েছে, কিন্তু আমাদের তাকুতে এর আগে এই গেমের মধ্যে কখনো উইচের সম্বন্ধে শোনেনি। সবকিছু ভালোভাবে বোঝার পরে এখন ভাবছে এই দুনিয়াটা আমার মনে হয় সম্পূর্ণ গেমের থেকে আলাদা। এতে কিন্তু আমার বেনিফিটই হচ্ছে, কারণ আগে গেমের মধ্যে যখন আমি কাউকে মারতাম তখন আমি তার মধ্যে থেকে শুধুমাত্র স্কিল গুলোকে অ্যাবজর্ব করতে পারতাম, আর এখন বর্তমানে আমি স্কিলের সঙ্গে সঙ্গে তার মেমোরিজ গুলোকেও অ্যাবজর্ব করতে পারছি। আর হ্যাঁ, ওদের মেমোরি গুলো অ্যাবজর্ব করার পর আমি কলিয়ার সম্বন্ধে অনেক ইনফরমেশন পেয়েছি। আমি জানতে পেরেছি কলিয়ার বেশিরভাগ আর্মিরা এখন নর্থের দিকে ফেসে আছে, আর ওরা উইচের সম্বন্ধেও খুব একটা বেশি জানে না। শুধুমাত্র ওরা এইটা জানে যে সে একটা বড় আর্মি গ্যাং এর মতো সবকিছুই ধ্বংস করে দিচ্ছে। তারপরে আমরা উইচকে দেখতে পাই যে কিনা চারিদিকে তার আতঙ্ক মারতে দিয়েছিল। আমরা দেখতে পাই এই উইচটা মৃত মানুষদেরকেও কন্ট্রোল করতে পারছে। আর এইদিকে তাকুতোর এটা মনে হচ্ছিল নর্থের দিকে যে উইচটা রয়েছে আমার মনে হয় সেও আমাদের সঙ্গে এখানে টেলিপোর্ট হয়েছে, আর আমার মনে হচ্ছে তোমার মতো সেও একজন হিরো। তার পাওয়ারগুলো সম্বন্ধে জেনে আমরা এটা বুঝতে পারছি যে সেও হচ্ছে পুরোপুরি ভাবে আমাদের মতো ইভিল। এই কারণে তাকুতো তার সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু যেহেতু সেও হচ্ছে একটা হিরো এই কারণে সে কিন্তু সর্বদা আরো একটা হিরোকে সামান করতে চাইবে। এসব কিছু মাথায় রেখে তাকুতো এখন ভাবছে যে সে এখন ইসলার পরিবর্তে একটা কমব্যাট হিরো সামান করবে, এবং তার সঙ্গে তাকুতো এখন তার আগের পলিসি গুলোকে চেঞ্জ করতে চাইছে, কেননা এখন থেকে উইচ এবং কলিয়া পুরোপুরি ভাবে তাদের শত্রু হতে চলেছে। এই কারণে আমাদের কাছেও একটা নেশনের সাপোর্ট থাকা দরকার। তাকুতো বলে ওঠে ইস্টের নিউট্রাল নেশন আমাদেরকে এতে সাহায্য করতে পারে যদি আমরা তাকে এটার পরিবর্তে ভ্যালুয়েবল কোনো জিনিস প্রদান করি। আর আমার প্যালেসটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেই নেশনটাকে একবার ইনভেস্টিগেশন করব, আর এই সমস্ত কিছু করে আমি আমার ফোর্সে শক্তিও বাড়াবো। আর এদিকে নিউট্রাল নেশনের পূর্ব দিক থেকে বারবেরিয়ানরা হামলা করছে, তখনই আমরা দেখতে পাই স্টাফহুল আর তার লাইটিং এর সাহায্যে ওই বারবেরিয়ানদের উপরে হামলা করে দেয়। তারপরে সে বাকি সবাইকে বলে ওঠে যে তোমরা তাড়াতাড়ি রিনফোর্সকে এখানে নিয়ে আসো। আর এইদিকে আতোকে দেখে একটু উদাস মনে হচ্ছিল, কারণ আতো এটা ভাবছিল যে আমি প্যালাডিয়ানসদের সঙ্গে অনেক ভুল কাজ করেছি। এই সবকিছু দেখে তাকুতাতোকে বলে ওঠে যে তুমি ওইগুলো সম্বন্ধে ভাবা পুরোপুরি ভাবে বন্ধ করে দাও। তখনই এত আরেকবার রিলাইজ করে যে আমাদের কিং তাকুতো একটু দয়ালু হলেও সে নিজেই হচ্ছে একটা ইভিল। এই কারণে আমার এটা মনে হচ্ছে না সমস্ত কিছু দেখে কিং তাকুতোর কোনো যায় আসবে। তারপরে আমরা দেখতে পাই তাকুতোর প্যালেস এখন পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে এবং মাইনোগ্রার মধ্যে এখন সমস্ত কিছু খুব ভালোভাবে চলছে। এই সমস্ত কিছু দেখার পর আতো তাকুতোকে বলে ওঠে যে খুব তাড়াতাড়ি আমাদের নেশন অনেক বড় হয়ে যাবে। এসবের মধ্যে আতোর মাথায় একটা কথা আছে যেটা ভেবে আতো পুরোপুরি ভাবে হয়রান হয়ে যায়, কেননা বর্তমানে কিং তাকুতোর কাছে এখনো কোনো সার্ভেন্ট নেই। তাকুতো এটা মনে মনে ভাবছে যে আমি হচ্ছে মাইনোগ্রার কিং, এই কারণে আমার কাছে সার্ভেন্ট থাকা খুবই দরকার। এই কথাগুলো ভেবে তাকুতো আতোকে বলে ওঠে যে তুমি আমার জন্য এমনই একজন সার্ভেন্ট খুঁজে আনো যার সঙ্গে আমি সহজে কথাবার্তা বলতে পারবো, কেননা তাকুতো ডার্কেপদের সঙ্গে শেষবারের মতো সেই মিটিং এ কথা বলেছিল। আর আমরা এটা খুব ভালোভাবে জানি যে আমাদের তাকুতো অনেকটা বেশি ইন্ট্রোভার্ট,
তারপরে এত তাকুতোকে বলে ওঠে যে সবাই আপনার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে চায়, কিন্তু তারা কখনোই এমনটা করতে পারে না, কেননা আমি যখন আপনাকে দেখি তখন আমার নরমাল মনে হয়, কিন্তু বাকি লোকেরা যখন আপনাকে দেখে তখন তারা কিন্তু আপনার জায়গাতে শুধুমাত্র কালো এনার্জি দেখতে পায়। আতো বলে ওঠে এখন আমার মাথায় অনেক সুন্দর একটা প্ল্যান রয়েছে। আতোকে এতটা এক্সাইটেড দেখে তাকুতো অনেকটা বেশি ঘাবড়ে যায়, কিন্তু তবুও তাকুতো আতোকে বলে ওঠে যে তোমার যেমনটা মনে হয় তুমি তেমনটা করতে পারো। তারপরে আতো ওই তিনজনকে তার কাছে ডাকে। তারপরে আতো এদের তিনজনকে বলে ওঠে যে তোমরা খুব তাড়াতাড়ি গ্রামের সমস্ত সুন্দরী মেয়েদেরকে আমার কিং তাকুতোর কাছে নিয়ে আসো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাকুতোর মতো তারা তিনজনও অবাক হয়ে যায়, কেননা এদের সবার মাথায় এখন কি চলছে এটা হয়তো আমাকে আর বলতে হবে না। যাই হোক, বুড়ো এল্ডার কিন্তু এই কথাটাকে নেগেটিভ ভাবে নেয়নি। তারপরে এল্ডার আতোকে জিজ্ঞেস করে যে গ্রামের সমস্ত সুন্দরী এবং ইয়ং মেয়েদেরকে এখানে কিসের জন্য ডাকা হচ্ছে। আতো বলে ওঠে আসলে বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় আমার কিং তাকুতো মেয়েদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে পারবে, কিন্তু আতো তাদেরকে এই কথাটা বলে না। আতো বলে ওঠে যে আমার কিং তাকুতো সুন্দরী মেয়েদেরকে অনেকটাই বেশি পছন্দ করে। তাকুতো এটা দেখতে পায় যে সবাই এখনো নেগেটিভই ভেবে যাচ্ছে। তারপরে আতো তাদেরকে নিজের গলায় বোঝাতে লাগে যে আমি কিছু সুন্দরী মেয়েদেরকে আমার সার্ভেন্ট বানাতে চাই। আসলে আমাদের কিংডমের মধ্যে এখন সবাই মন দিয়ে কাজ করছে, তাদের মধ্যে যদি আমি কাউকে আমার সার্ভেন্ট বানিয়ে ফেলি তাহলে কিন্তু তার ভাগের কাজটা অন্য কাউকে করতে হতো। এই কারণে আমি চাই তাদের পরিবর্তে আমি কিছু ইয়ং মেয়ে নইলে কিছু বাচ্চাদেরকে আমার সার্ভেন্ট বানাতে চাই। আসলে আমি এমনটা শুধু করতে চাইছি কারণ আমি তাদের সঙ্গে কথা বলতে অনেকটা বেশি কমফর্ট হব। কিন্তু আমরা দেখতে পাই সমস্ত বাচ্চারা তাকুতোকে দেখে কান্না করতে লাগছিল, কেননা তারা তাদের চোখের সামনে তাকুতোর জায়গায় ভয়ঙ্কর একটা এনার্জি দেখতে পাচ্ছিল। তার কিছুক্ষণ পরে বুড়ো এল্ডার বলে ওঠে যে আমাদের গ্রামের মধ্যে এমন কোনো বাচ্চা নেই যে আমাদের কিংকে দেখে ভয় পাবে না। এই কথা শুনে জিয়া বুড়ো দাদুকে বলে ওঠে যে আপনি রাজার সঙ্গে টুইন্সদেরকে দেখা করিয়েছেন। এই কথার উত্তরে আমাদের বুড়ো দাদু বলে ওঠে এমনটা করলে আমাদের রাজারই অনেক অসম্মান হবে। তারপরে এত জিজ্ঞেস করার পরে বুড়ো দাদু বলে ওঠে যে ওই দুটো মেয়ে পুরোপুরি ভাবে অনাথ। আমরা মানছি ওরা দুই বোন অনেকটা বেশি চালাক, কিন্তু তাড়াতাড়ি করার চক্করে ওরা সমস্ত কাজ গুলিয়ে ফেলে। এত বলে ওঠে যদি ওরা সত্যি ইন্টেলিজেন্ট হয়ে থাকে তাহলে ওরা কিন্তু আমার কিং এর সার্ভেন্ট হওয়ার যোগ্য। তোমরা তাড়াতাড়ি ওদেরকে এখানে নিয়ে আসো। তার কিছুক্ষণ পরে সেই দুই বোনকে এখানে নিয়ে আসা হয়। আমরা জানতে পারি এদের একজনের নাম হচ্ছে কারিয়া আর দ্বিতীয়টির নাম হচ্ছে মারিয়া। আমরা দেখতে পাই কারিয়া কিং এর সঙ্গে সম্মানিত ভাবে কথা বলছিল, কিন্তু মারিয়া এমন ভাবে কথা বলছিল যেটা শুনে আমার মনে হচ্ছে কিং তাকুতো মারিয়ার ছোটবেলার বন্ধু। এই সমস্ত কিছু সাইডে রেখে আতো কারিয়াকে জিজ্ঞেস করে যে তোমার শরীরের মধ্যে মার্কটা কিসের। কারিয়া বলে ওঠে কিছু সময় আগে আমার একটা অসুখ হয়েছিল, এখন অবশ্য আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত এই চিহ্নটা আমার শরীরের মধ্যে রয়ে গেছে। তারপরে এত বলে ওঠে মারিয়ার সঙ্গে কি হয়েছিল। কারিয়া বলে ওঠে মারিয়ার সঙ্গে অনেক ভয়ঙ্কর কিছু হয়েছিল, কেননা মারিয়া তার নিজের মাকে খেয়ে ফেলেছিল। বুড়ো দাদু বলে ওঠে আমরা ওদের মায়ের স্যাক্রিফাইসটাকে কখনোই ভুলতে পারবো না। এই কথা শুনে তাকুতোর মাথায় আসে সে ওই সমস্ত ডার্ক কেভ গুলো অনেক লম্বা একটা সময় ধরে সফর করছিল। এর মানে হলো যখন তাদের লোকেরা ক্ষুধার্ত হয়ে পড়েছিল তখন কারিয়া এবং মারিয়ার মা নিজেই স্যাক্রিফাইস দিয়েছিল। আর জবরদস্তি তার মাকে খাওয়ার পরে এই পৃথিবীটার প্রতি মারিয়ার নজর পুরো বদলে গিয়েছিল। আর এমনটা দেখে আতর এটা মনে হচ্ছে মারিয়া তাকুতোর জন্য ভালো একটা সার্ভেন্ট হতে পারবে না। তখনই আমরা দেখতে পাই মারিয়া তাকুতোর দিকে এগিয়ে যাচ্ছে এবং সে বলে ওঠে তাকুতোকে দেখে আমার পুরো সাদা মনে হচ্ছে। এই কথা শুনে আমাদের তাকুতো অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা বেশিরভাগ লোকেরাই তাকুতোকে ডার্ক এনার্জির মতো দেখতে পায়। তাকুতো বলে ওঠে তুমি কি আমাকে সার্ভ করার জন্য প্রস্তুত আছো। মারিয়া বলে ওঠে আমি পুরোপুরি ভাবে চেষ্টা করব। তারপরে তাকুতো কারিয়াকেও জিজ্ঞেস করে। কারিয়া বলে ওঠে আমার দিদি যখন এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তখন আমি আমার দিদির মতো আপনাকে সার্ভ করব। ঠিক আছে, তাহলে এখন থেকে তোমরা দুই বোন মিলে আমাকে সার্ভ করবে। তারা দুই বোন সেখান থেকে চলে যাওয়ার পরে আমাদের বুড়ো দাদু তাকুতোকে বলে ওঠে ওদের মায়ের মৃত্যুর পর থেকে ওরা কোনো ধরনের ইমোশন ফিল করতে পারে না। এই কারণে বুড়ো দাদু তাকুতোকে রিকোয়েস্ট জানিয়ে বলে ওঠে যে আপনি দয়া করে ওই দুই বোনের খেয়াল রাখিয়েন। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তারা দুই বোন তাদের ডিউটি শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাই কারিয়া যখন তাকুতোর জন্য জল নিয়ে আসছিল তখন সেটা ভুল করে তাকুতোর উপরে পড়ে যায়। এমনটা হওয়ার পরে আমরা দেখতে পাই মারিয়া একটা তোয়ালের সাহায্যে তাকুতোর মুখটাকে মুছে দিচ্ছিল এবং তার সঙ্গে মারিয়া তাকুতোর কাছ থেকে ক্ষমাও চাইছিল। এইসবের মধ্যে সেখানে আতো পৌঁছে যায়। এরকম সিচুয়েশন দেখে আতো মারিয়াকে বকতে লাগে, কিন্তু তাকুতো আতোকে বলে ওঠে আতো তুমি এদের উপরে একদমই রেগো না। তাকুতোর মুখ থেকে এই কথা শোনার পরে আতো শান্ত হয়ে যায়। তারপরে আতো তাকুতোকে বলে ওঠে যে এক্ষুনি আপনাকে একটা মিটিং এ যেতে হবে। তারপরে আমরা তাদের সবাইকে মিটিং রুমে দেখতে পাই, যেখানে সবার প্রথমে এমএল রিপোর্ট তুলে ধরে। এমএল বলে ওঠে প্যালেসের কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে, এই কারণে অনেকগুলো ওয়ার্কার্স এখন ফ্রি হয়ে গেছে এবং তার সঙ্গে অনেকগুলো জিনিসপত্রও বেঁচে রয়েছে। এই কারণে আমরা এখন নতুন একটা প্রজেক্টে কাজ করার জন্য রেডি আছি। এই কথা শুনে আতো তাকে বলে ওঠে যে তুমি এখন ক্লিনিকের উপরে কাজ করতে পারো। তারপরে আমাদের বুড়ো দাদু বলে ওঠে যে আমরা এখন মিলিটারি ম্যাজিক বানিয়ে ফেলেছি আর আমি এটাতে পুরোপুরি নিশ্চিত ট্রেনিং করার পরে বাকি লোকেরা এই মিলিটারি ম্যাজিক কাস্ট করতে পারবে। আর আমরা ওই ফোন মানা যেটা সাহায্যে আমরা সমস্ত কাজ খুব দ্রুত করে ফেলি, আমি নিশ্চিত যে আমরা খুব তাড়াতাড়ি ওর থেকেও পাওয়ারফুল ম্যাজিক কাস্ট করতে পারবো। আতো বলে ওঠে তোমরা এখনকার মতো ম্যাজিক স্কিল গুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো এবং তাই সঙ্গে 6 মেজর ম্যাজিক গুলোতে রিসার্চ করো। তারপরে জিয়া বলে ওঠে আমাদের কাছে এখন বর্তমানে 5টা স্কাউট বাগ রয়েছে। বর্তমানে আমরা এখন এই জঙ্গলের বাইরে স্কাউট বাগ
বাঘগুলোকে পাঠাতে পারছি না, কেননা জঙ্গলের বাইরে পুরো জায়গাটা হচ্ছে প্লেন। যদি আমরা এখন এই অবস্থা আমাদের স্কাউট বাঘগুলোকে সেখানে পাঠাই, তাহলে খুব তাড়াতাড়ি বাকি লোকের আমাদের সম্বন্ধে জেনে নিতে পারে। তো বলে ওঠে জঙ্গলের সম্বন্ধে যত কিছু জানা দরকার ছিল সেগুলি অলরেডি জেনে ফেলেছি। এই কারণে তুমি সমস্ত বাঘগুলোকে ফরেস্টের বাইরে পেট্রোলিং এ লাগিয়ে দাও। মিটিং শেষ করার পর তাকুতো যখন ফিরে আসছিল, তখনই মারিয়া তার সঙ্গে ধাক্কা খেয়ে যায়, যার কারণে মিটিং এর সমস্ত ডকুমেন্টস গুলো নিচে পড়ে যায়। তখনই সেখানে কারিয়া এসে তাকুতোর কাছ থেকে ক্ষমা চায়। তারপরে সেই ডকুমেন্টস গুলোকে আবারও তুলতে লাগে, কিন্তু এমনটা করার চক্করে তার একটা পেপার ফেলে দেয়। এমনটা হওয়ার পরে দুজনে এখন ভাবছিল তাকুতো নিশ্চয়ই এবারে আমাদের বোকাঝোকা করবে। তখনই তাকুতো বলে ওঠে তোমরা এটা নিয়ে কিছু ভেবো না। এই কথা বলে তাকুতো আবারও তার থ্রোনের মধ্যে গিয়ে বসে যায়। তারপরে এরা দুই বোন তাকুতোর কাছে এসে বলে ওঠে আমরা কি অনেক খারাপ মানুষ, কারণ আমরা সমস্ত কাজগুলোকে গড়বড় করে ফেলছি। যদি আমরা সত্যি এতটা খারাপ মানুষ হয়ে থাকি, তাহলে হয়তো আমাদেরকে এর আগে জানে মেরে দেওয়া উচিত ছিল। তাকুতো বলে ওঠে তোমাদের কি মনে হয় ভালো আর খারাপ মানুষের মধ্যে পার্থক্যটা কি? একটা ভালো মানুষ সর্বদা ভালো কাজ করে থাকে, আর খারাপ মানুষেরা সবসময় খারাপ কাজই করে। হ্যাঁ, তুমি একেবারে সঠিক কথাই বলেছো। ভালো মানুষেরা সর্বদা ভালো কাজ করে এবং তারই সঙ্গে সব সত্যি কথাও বলে, আর খারাপ মানুষেরা সর্বদা খারাপ কাজই করে। তারা নিজের স্বার্থের জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে। খারাপ মানুষেরা কারো ফিলিংস সম্বন্ধেও চিন্তা করে না। আমি জানি যে তোমরা দুজনে অনেক ভালো, এই কারণে তোমাদের সঙ্গে আমি যতটা দয়ালু হতে পারবো আমি ততটা দয়ালু হব। আর তাছাড়াও আমি এটা খুব ভালোভাবে জানি যে তোমরা জেনে বুঝে সমস্ত কাজগুলোতে গন্ডগোল করছো। আসলে আমরা সমস্ত কাজগুলোকে ভুলভাল করছিলাম, কারণ আমরা চাইছিলাম যে আপনি আমাদের উপরে রেগে আমাদেরকে জানে মেরে দিন। কেননা আমরা আমাদের জীবনে যে কাজ করেছি আমার মনে হয় না সেটা করার পর আমাদেরকে জীবিত থাকা উচিত। আমি এটা জানি যে দুঃখটাকে তোমরা পেরিয়ে এসেছো, সেটা মনের মধ্যে চাপা রেখে বেঁচে থাকা অনেক দায়ী। আমি এটা মোটে অনুভব করতে পারবো না তোমাদের মনের মধ্যে কি চলছে, কিন্তু আমি একটা কথা গর্বের সঙ্গে বলতে পারি, তোমার মা যখন নিজে স্যাক্রিফাইস দিয়েছিল তখন উনি নিশ্চয়ই চেয়েছিলেন যে অন্তত পক্ষে তোমরা দুজন জীবিত থাকো। এই কারণে তোমাদেরকে বাঁচতে হবে এবং হাসি মুখে জীবনটা কাটাতে হবে, যাতে তোমাদের মায়ের স্যাক্রিফাইসটা বিফলে না যায়। তোমরা এটাকে দয়া বলবে কিনা জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি সর্বদা তোমাদের সঙ্গেই থাকবো। এই কথা শোনা মাত্র ওরা দুই বোন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপরে তারা তাকুতোকে জড়িয়ে ধরে নেয়। তারই কিছুক্ষণ পরে সেখানে আতো চলে আসে। আসলে আতো তাদের কিংডমের পাশের শহরের কিছু রিপোর্ট নিয়ে এসেছে। আতো তাকুতোকে বলে ওঠে আসলে ওইটা হচ্ছে একটা মাল্টেরিয়াল নেশন, যেটা হচ্ছে ফরেন গনের সিটি। ওই নেশনটা সর্বদা নিউট্রালে থাকে, আর এই সিটির মধ্যে বেশিরভাগ মানুষ এবং বিস্টম্যানেরা থাকে। আর এই শহরটির নাম হচ্ছে ড্রাগন 10। যদি এখানে মিস্ট্রেসরা থেকে থাকে তাহলে আমার মনে হয় ওরা আমাদের কথা নিশ্চয় রাখবে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না ওটা নেশনের থেকে এত দূরে কেন আছে। আতো বলে ওঠে ওখানে ড্রাগন মেন মাইন আছে, যেখান থেকে প্রচুর পরিমাণে মানা প্রডিউস হয়। এই কারণে আমাদেরকে বেশি দেরি না করে ওই শহরটাকে নিজের অধীনে আনা উচিত। আর তাছাড়াও এখন ওই শহরে কন্টিনিউয়াসলি বারবেরিয়ান এবং ভোগান্সরা হামলা করে যাচ্ছে, আর এখনো পর্যন্ত ওদের দেশ থেকে কোনো রিইনফোর্সমেন্ট সেখানে পৌঁছায়নি। এই কারণে মশাদের সঙ্গে লড়াই করতে ওদেরকে অনেক মুশকিলের মধ্যে পড়তে হচ্ছে। এসব কথা শুনে তাকে তো বুঝে যায় যে ওখানে অনেকগুলো রেফিউজিস থাকবে, আর আমি যদি ওদেরকে এখন আমার স্মরণ দিই তাহলে আমাদের পপুলেশন অনেকটাই বেশি বেড়ে যাবে, আর ড্রাগন 10 এর সঙ্গে আমাদের ভালো একটা সম্পর্ক হয়ে যাবে। তারপরে ড্রাগন মেন মাইনের উপরে কবজা করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এসব কথা মাথায় রেখে তাকুতো তাদের সঙ্গে কথা বলার জন্য আতোকে পাঠিয়ে দেয়। কিন্তু তারা যখন শহরের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই ওদের সামনে কিছু বিস্টম্যান চলে আসে। বিস্ট কিং এর লিডার এদেরকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, কেননা এরা সবাই এতটাই বেশি ডার্কনেসে কভার ছিল যে ওরা শুধু তাদেরকে দেখেই যাচ্ছিল। সেখানে কাপলি সবাইকে শান্ত রাখার চেষ্টা করছিল, কেননা ওদের লোকেরা এতটাই বেশি ভয় পেয়েছিল যে ভয়ের চোটে তারা যখন তখন হামলা করে দিতে পারে। আর এইদিকে এরা এখনো পর্যন্ত মানে ওরা সিক্রেট গুলোকে সম্পূর্ণভাবে হাইড করে রাখতে চায়। এই কারণে এরা এখন ওদেরকে জানে মারতে চায়। কিন্তু এই ভয়ঙ্কর সিচুয়েশনটা সম্বন্ধে এই ছোট্ট ছেলেটার মাথায় কিছু ঢুকছিল না, আর সে সরাসরি আতোকে তার নাম জিজ্ঞেস করে তার সঙ্গে কথা বলতে লাগে। এমনটা দেখে আতো অনেকটা বেশি অবাক হয়ে যায়। এই কারণে সে এখন ওদেরকে জানে না মেরে তাদের কিং এর কাছে নিয়ে যাচ্ছে। তারপরে আতো জানতে পারে যে ওরা সবাই ড্রাগন 10 থেকে এসেছে। ওখানে কাপলি এখন অনেক বেশি ঘাবড়ে ছিল, এটা জেনে যে আতোর মতো একটা স্ট্রং ইভিলকে অন্য কেউ কমান্ড করছে, সে নিশ্চয়ই আরো অনেক বেশি ভয়ঙ্কর হবে। তারপরে যখন কাপলি তার নিজের সামনে তাকুতোকে দেখে তখন সে যতটা ভেবেছিল তাকুতো তার থেকেও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল, কেননা সে তার চোখের সামনে শুধুমাত্র কালো ছায়া দেখতে পাচ্ছিল। তাকুতোকে দেখার পর সে এখন রিলাইজ করে যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা জানতে পারি আতোর সঙ্গে দেখা করার আগে এদের উপরে একটা জায়েন্ট হামলা করে দিয়েছিল, তখন কিন্তু পেপে তার গ্রাস ম্যাজিক ব্যবহার করে সেই জায়েন্টটাকে হারিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের পেপে সত্যি অনেক মাথা মোটা, কেননা সে ওই জায়েন্টটাকে জানে না মেরে তার উপরে চড়ে সবার কাছ থেকে তার প্রশংসা চাইছিল। তখন সেই জায়েন্ট আরেকবার উঠে দাঁড়িয়ে পেপের উপরে হামলা করতে যাচ্ছিল। ঠিক সেই সময় কাপুলি তার ম্যাজিক গ্রাস ব্যবহার করে সেই জায়েন্টটাকে বড় একটা পাথরের সঙ্গে বেঁধে দেয়। তারপরে কাপুলি মাথা মোটা ছেলেটাকে অনেক বকাঝকা করে বোঝাতে লাগে, কেননা ভবিষ্যতে মাথা মোটার উপরে অনেকগুলো মানুষের জীবন নির্ভর করবে। মাথা মোটা বলে ওঠে আমি আগে থেকে এটা খেয়ালে রাখবো, কিন্তু একে দেখে এমনটা মনে হচ্ছে না যে সে এই কথাগুলো বুঝতে পেরেছে। আর যদি এভাবে বারবেরিয়ানসরা ড্রাগন 10 এর উপরে হামলা করতেই থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই শহরটা ধুলোয় মিশে যাবে। আর তারা এখনো পর্যন্ত এটা জানতে পারেনি যে তাদের উপরে হামলাটা আসলে কারা করাচ্ছে। ওরা শুধুমাত্র একটা ক্লু পেয়েছিল, কেননা তারা রুমা শুনেছিল যে কাসলার
আইল্যান্ডের মধ্যে একটা ক্ল্যামিটির অস্তিত্ব রয়েছে, এই কারণে সে পেপেকে নিয়ে এটাকে ইনভেস্টিগেট করার জন্য এখানে এসেছে। কিন্তু কাপলি এটা জেনে একটু হয়রান হচ্ছিল যে মাথা মোটা যে কোনো ভুলভাল কাজের জন্য এদের সবার জীবন চলে যেতে পারে। ভাই লিটারালি তখনই হঠাৎ করে পেপে মাইনোগ্রার কিং তাকুতোর সঙ্গে কথা বলতে লাগে, তুমি কি আমার বন্ধু হবে? এটা শুনে কাপলের মন অনেক বেশি চঞ্চল হয়ে যায়, কেন যদি এইভাবে কিং এর সঙ্গে কথা বলা যায় তাহলে সে নিমেষের মধ্যে এদের সবার জান নিয়ে নেবে। তারপরে কাপলি ভয় চোটে তাকুতোর কাছ থেকে ক্ষমা চাইতে লাগে, কিন্তু আসলে আমাদের তাকুতো অনেক বেশি হ্যাপি ছিল আর সেও এই মাথা মোটার সঙ্গে কথা বলতে চায়। তারপরে ওদের সবাইকে খাবার টেবিলে বসানো হয়, যেখানে কারিয়া কাপলির জন্য আপেলের জুস নিয়ে আসে। সেটাকে টেস্ট করার পর কাপলি অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা সে তার জীবনে এত সুন্দর জুস এর আগে খায়নি। আর এখানকার প্রত্যেকটি গ্লাসের কোয়ালিটি কন্টিনেন্টের বেস্ট অর্কাসদের থেকে অনেকটাই বেশি সুন্দর। নিঃসন্দেহে এই জুসটা পেপেকে অনেক ভালো লাগে, এই কারণে সে আরো এক গ্লাস জুস চায়। তখনই পেপের নজর অন্য একদিকে চলে যায়, তারপরে সে জিয়ার কাছে গিয়ে তার মাসেলের প্রশংসা করতে লাগে। তারপরে পেপে তার ম্যাজিক বুড়ো এল্ডারের উপরে কাস্ট করে দেয়। তাকুতো তাকে কোনোভাবেই না আটকে এই সমস্ত কিছু চুপচাপ করতে দেয়, কেন তার ব্যবহারগুলো তাকুতোকে অনেক ভালো লাগছিল, কেননা তাকুতো এখন তার বন্ধু বানাতে চায়, কিন্তু সে এটা জানে না যে বন্ধুদের সঙ্গে আসলে কি করা হয়। তারপরে পেপে যখন কাপলির কাছ থেকে বকাঝকা খাচ্ছিল তখনই তাকুতো পেপেকে বলে ওঠে, তুমি কি আমার সঙ্গে একটা গেম খেলবে? যেটার জন্য পেপে নিমেষের মধ্যে রাজি হয়ে যায়। তারপরে ওরা দুজনে বসে গেম এনজয় করতে লাগে। সবার প্রথমে তাকুতো পেপের বানানো গেমটিকে খেলে। আমরা দেখতে পাই তারা দুটো ছোট ঘাস নিয়ে এটাকে বাদ দিয়ে একে অপরের দিকে টানছে। আসলে তারা এখন এটা দেখতে চাইছে যে কার ঘাসটা বেশি শক্ত। তারপরে এরকম ভাবে তারা অনেকগুলো গেম খেলতে লাগে। সেখানে তাকুতোর বানানো কিছু গেম ছিল, সেটাকে খেলার পর পেপে বলে ওঠে যে তুমি চাইলে এই গেমগুলোকে ড্রাগন টেনের মধ্যে বিক্রি করতে পারো। তাকুতো এখন এটা মনে মনে ভাবছে আমাদের বন্ধুত্বটাকে সাইডে রেখে ড্রাগন টেনের সঙ্গে আমার ভালো একটা রিলেশন বানাতে হবে। সবাইকে ভালোভাবে খাতির যত্ন করানোর পর তো তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কেন এসেছো? কাপলি বলে ওঠে আমাদের শহরের মধ্যে কন্টিনিউয়াসলি বারবেরিয়ানরা হামলা করে যাচ্ছে, কারণ আমরা লাস্ট সিটি থেকে অনেকটা দূরে থাকি, এই কারণে আমরা এখানে ইনভেস্টিগেশন করার জন্য এসেছি। ও তোমরা এখানে ইনভেস্টিগেশন করার জন্য এসেছো, তার একমাত্র কারণ হচ্ছে তোমাদের মিলিটারি পাওয়ার বর্তমানে এখন খুব কম। এই কথা শোনা মাত্রই কাপলি অনেক বেশি ঘাবড়ে যায়, কেন এরা যদি এখন জানতে পেরে যায় যে বর্তমানে তাদের আর্মিদের সিচুয়েশনটা কেমন, সেটাকে জানার পর হয়তো মাইনোগ্রা নেগোসিয়েট করার বদলে আমাদের সিটিকে পুরো কবজা করে নেবে। কাপলি বলে ওঠে না, আমাদের মিলিটারি পাওয়ার এখন অনেক বেশি রয়েছে, তাদের জোরে আমরা সকলকে অনায়াসে হারাতে পারি, কিন্তু তবু এটা সম্বন্ধে জানা তো দরকার ছিল। কাপলির মুখ থেকে কথা শোনার পর সবাই অনেকটা বেশি কনভিন্স হয়ে যায় যে ড্রাগন টেনের মিলিটারি পাওয়ার অনেকটাই বেশি স্ট্রং। দাদু আপনি এটা কি বলছেন? আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছিলেন যে বারবেরিয়ানসরা কোথা থেকে আসছে, এটা যদি আমরা দ্রুত জানতে না পারি তাহলে আমাদের পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এই কথাগুলো শোনার পর কাপলের জন্য আতকে খারাপ লাগতে লাগে, কিন্তু তবু আতো তাদেরকে বোঝায় যে শুরু থেকেই আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমরা এখনকার মতো আমাদের নেশনের উপরে ফোকাস করছি, কিন্তু বারবেরিয়ানসদেরকে ইগনোর করা মোটেও যাবে না, কেন ড্রাগন টেনকে পুরোপুরি ভাবে শেষ করার পর ওরা আমাদের কিংডমের দিকেও এগিয়ে আসতে পারে। আমরা আমাদের দিক থেকে যতটা সাহায্য করা সম্ভব আপনাদেরকে করব, সমস্ত কিছুর বদলে আপনাদের কাছ থেকে আমরা শুধুমাত্র ড্রাগন উইং চাই। আপনারা এটা নিয়ে বেশি কিছু ভাববেন না, কারণ আমরা ড্রাগন উইং এর ওনারশিপ দুজনের মধ্যে স্প্লিট করতে পারি, কারণ বর্তমানে আমাদের খুব একটা বেশি মানার প্রয়োজন নেই, কিন্তু এলিমেন্টাল কনভার্সনে ওদের কাছে এক্সক্লুসিভ রাইট থাকা উচিত। কাপলি এটা শুনে আবার অবাক হয়ে যায় যে ওদের কাছে মানা এনার্জিকে এলিমেন্টাল এনার্জিতে কনভার্ট করা প্রথম থেকে উপস্থিত আছে, কারণ ওই টেকনোলজিটাকে পারফেক্ট করার জন্য ড্রাগন টেনের এখনো 10 বছর লাগবে। কাপলি এখন ভাবছে মানে ওরা কিংডম আমাদের থেকে এখন অনেকটা বেশি অ্যাডভান্স হয়ে আছে, নিশ্চিত রূপে এদের সঙ্গে ভালো রিলেশন বানাতে পারলে ভবিষ্যতে আমাদেরও লাভ হবে, কিন্তু ডিসিশনটা পুরোপুরি ভাবে পেপের উপরে নির্ভর করবে, কেননা পেপে হচ্ছে ইয়ংগেস্ট ব্রেরা এবং তার সঙ্গে ড্রাগন টেনের ভবিষ্যতের রুলার। তখনই পেপে বলে ওঠে আমি মানে ওরা সমস্ত লোকেদের সঙ্গে নিজের বন্ধুত্বকে সর্বদা বজায় রাখতে চায়। তার কিছুক্ষণ পরে ওরা আরেকটা মিটিং শুরু করে যাতে তাদের অ্যালায়েন্সের টার্মস গুলোকে সঠিকভাবে ডিসকাস করতে পারে। ওরা খাবার দাবারের জিনিসপত্র গুলো ওদের দিকে পাঠাবে, যেটার পরিবর্তে ওরা মেটালের সঙ্গে সঙ্গে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো এই দিকে পাঠাবে, কিন্তু এই সমস্ত কিছুর জন্য এদেরকে এখন পেপেকে ধন্যবাদ জানানো উচিত, কেননা পেপের সত্যি কথা বলার জন্য মানে ওরা সঙ্গে একটা বন্ধুত্বের রিলেশনশিপ তৈরি হলো। ড্রাগন টেনের লোকেরা এখান থেকে চলে যাওয়ার পরে কারিয়া এবং মারিয়া তাকুতোকে জিজ্ঞেস করে যে ড্রাগন টেন আসলে কেমন শহর। এই কথা শোনার পরে এরা এখন রিলাইজ করে ওরা তো এখনো পর্যন্ত ড্রাগন টেনের সম্বন্ধে কিছুই জানে না, আর ওদের সম্বন্ধে কোনো কিছু না জেনে ওদের সঙ্গে বন্ধুত্বের রিলেশনশিপটাকে বানিয়ে রাখা যাবে না, এই কারণে এখন আমাদেরকে ওদের সম্বন্ধে আরো অনেক কিছু জানা উচিত। এই কথা শুনে কারিয়া এবং মারিয়া বলে ওঠে যে ওইখানে ইনভেস্টিগেশন করার জন্য আপনি দয়া করে আমাদের দুইজনকে সেখানে পাঠান। তাকুতো সরাসরি এতে মানা করে দেয়, কেননা এতে অনেক বিপদ হতে পারে, বর্তমানে তাকুতো কোনো ইম্পর্টেন্ট মানুষকেও সেখানে পাঠাতে পারবে না, কেননা এমনটা করলে নেশনের মধ্যে প্রবলেমেটিক সিচুয়েশন আসতে পারে। কারিয়া এবং মারিয়া এখনো সেখানে যাওয়ার জন্য জিদ করেই যাচ্ছে, এত কিছুর পরে ফাইনালি তাকুতো এতে রাজি হয়ে যায়। ওখানে এই সমস্ত কিছু দেখে আতো অনেক জেলাস ফিল করতে লাগে, কেন তাকুতো এখন অন্য কারোর কিউটনেস দেখে ইমপ্রেস হয়ে গেল। তারপরে থ্রোন রুমের আসার পরে আমরা দেখতে পাই আতো এখনো অনেক রেগে ছিল, এমনটা দেখে মারিয়া তাকুতোকে বলে ওঠে যে আপনার মনের মধ্যে যে ফিলিংসটা আছে সেটা আপনি আতোকে বলে দিন, আতো আমাকে ক্ষমা করবে যদি আমার কোনো কাজের কারণে তোমাকে খারাপ লেগে থাকে, আমি তোমার জায়গায় কখনো কাউকে রিপ্লেস করতে পারবো না, তুমি আমার জন্য যে সমস্ত কাজগুলো করো সেগুলোর জন্য
জন্য আমি তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। তুমি সর্বদা আমার সঙ্গেই থাকো, এই কারণে আমি তোমার পরিবর্তে অন্য কাউকে কখনোই বেছে নেব না। এই কথাগুলো ভেবে আতো তাকুতোর সঙ্গে বিবাহিত জীবনে ইমাজিন করতে লাগে। তারপর তাকুতো ওদের দুই বোনকে ক্লিনিকের মধ্যে নিয়ে যায়। আসলে তাকুতো এখন এই প্লে ডক্টর গুলোকে কারিয়া এবং মারিয়ার বডিগার্ড হিসেবে ড্রাগন টেনের মধ্যে পাঠাতে চায়। তারপর ওরা তিনজন ভেতরে যায়। তাকুতোকে দেখে সমস্ত প্লে ডক্টরস গুলো তাকুতোকে শ্রদ্ধা জানায়। ভাইদেরকে দেখে একটু ভয়ানক মনে হলেও এরা তিনজনে হচ্ছে একটু চঞ্চল প্রকৃতি এবং তারা আনন্দের সঙ্গে তাদের কিংকে সেখানে স্বাগতম জানায়। তাদের এই ব্যবহার দেখে আতো অনেক ইমপ্রেস হয়ে যায় এবং বলে ওঠে তোমরা কিংকে সার্ভ করার জন্য পুরোপুরি ভাবে যোগ্য। তাকুতো বলে ওঠে আমি অনেক প্রথমে এদেরকে ক্রিয়েট করে দিয়েছিলাম যারা এরা আমাদের মেডিকেল এমার্জেন্সিতে কাজে লাগতে পারে, আর আমি নিশ্চিত যারা কারিয়া এবং মারিয়া বডিগার্ড হওয়ার জন্য পুরোপুরি ভাবে যোগ্য। এরা তিনজনে হচ্ছে স্পেশাল মেডিসিন, আর তাছাড়াও এরা লড়াই করা খুব ভালোভাবে জানে। তারপরে আতো এদেরকে বলে যে তোমরা এই দুই বোনের সঙ্গে ড্রাগন টেনের মধ্যে যাবে দুই বোনের বডিগার্ড হিসেবে। সেখানে তোমাদের প্রধান কাজ হলো এই দুই বোনকে সুরক্ষিত রাখা এবং তারই সঙ্গে ড্রাগন টেনের কালচারের সম্বন্ধে জেনে আসা। এই কথা শুনে তারা তিনজনেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তাদের চেঁচামেচিটা দুই বোনকে অনেক খারাপ লাগে। তখন এরা অদ্ভুত একটা ডান্স করে বলে ওঠে আমরা যতটা সম্ভব মানুষদের মতো থাকা চেষ্টা করব। ওদের এই ডেডিকেশন দেখে তাকুতো অনেক বেশি আনন্দিত হয়ে যায়। তারপরে তাকুতো এদের তিনজনকে নাম দেয়। তাদের নামগুলি হলো আকেরু, জিরো এবং সাবুরো। তারা এই নামগুলো পেয়ে অনেক বেশি আনন্দিত হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই মারিয়াও তাদের সঙ্গে নৃত্য করতে লাগে। এই সমস্ত কিছু কারিয়াকে অনেক অদ্ভুত লাগছিল। এইদিকে ড্রাগন টেনের মেয়ার এখন অনেক বেশি রেগে আছে, কেননা তার কাজগুলো শেষই হচ্ছে না। আসলে উনি এটা ভেবেছিলেন যদি সে নিজের দেশ ছেড়ে কোনো নিউট্রাল নেশনে চলে আসে তাহলে তাকে হয়তো খুব একটা বেশি কাজ করতে হবে না, কিন্তু এখানে তাকে এতগুলো কাজ করতে হচ্ছে যেগুলি করতে করতে তার চোখের নিচে ডার্ক সার্কেল চলে আসছে। কাজের প্রেসারে উনি এখন তার বয়ফ্রেন্ড খোঁজারও সময় পাচ্ছে না। এটাকে সাইডে রেখে উনি এখন সব থেকে বেশি রেগে আছে যে এই সিটিটাকে প্রোটেক্ট করার জন্য তাকে এখন ডার্কনেসদের সঙ্গে কাজ করতে হবে। তখনই সেই রুমে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তাকে সেখানে দেখা মাত্র সে তার থোবরাটা ঠিক করে নেয়। অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে কিছু লোক বিনা অ্যাপয়েন্টমেন্টে আপনার সঙ্গে এখন দেখা করতে চায়। এই কথাগুলো শুনে মেয়ের আরো অনেক বেশি রেগে যায় এবং বলে ওঠে ওদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দাও। তারপরে যখন অ্যাসিস্ট্যান্ট বলে যে ওরা সবাই মাইনেগুলা থেকে এসেছে তখনই ইনি সমস্ত কাজ ছেড়ে চলে যায় তাদের সঙ্গে দেখা করার জন্য। ওখানে গিয়ে উনি সবার প্রথমে কারিয়া এবং মারিয়াকে দেখতে পায় এবং তারই পেছনে ভয়ানক তার বডিগার্ড গুলোকে দেখতে পায় যাদের মধ্যে থেকে ডা করা বেরিয়ে আসছিল। তাদেরকে দেখে মেয়ার তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তবুও উনি সবকিছু ব্যালেন্স রেখে তাদেরকে স্বাগতম জানায়। তারপরে এরা দুই বোন মেয়ারের কাছে তাদের ইন্ট্রোডাকশন দেয়, কিন্তু মেয়ার এখনো পর্যন্ত এদের উপরে সন্দেহ করছিল, কেননা সে এর আগে ডার্ক এলফ অ্যাসোসিয়েশনের সম্বন্ধে শুনেছিল। তার উপরে এই বিচিত্র মাস্ক পরা লোকগুলো তাকে এখানে কোনো কিছুর সুবিধা লাগছে না। তার উপর থেকে ওরা এখানে দুজন বাচ্চাকে পাঠিয়েছে। তখনই মেয়ারের মাথায় আসে যে কাপুলি তাকে দুই বোনের সম্বন্ধে বলেছিল যাদেরকে কিনা মাইনগ্রার রাজা নিজে সবকিছু শেখাচ্ছে যাতে তারা ভবিষ্যতে মাইনগ্রাকে শাসন করে। এই কথাগুলো মাথায় আসার পর উনি বুঝতে পারে যে তার সামনে এখন অনেক ইম্পর্টেন্ট মানুষগুলো বসে আছে, আর যদি এখন ইনি এদের সঙ্গে কোনো রকমের গড়বড় করে তাহলে আমাদের পুরো দেশের উপরে বিপদ আসতে পারে। এইসব কিছু মাথায় রেখে ইনি এখন এদেরকে বলে ওঠে যে আপনাদের এখানে আসার কারণটা কি, কিন্তু এরা দুই বোন কোনো উত্তরই দিতে পারলো না। তখনই পেছন থেকে জিরো বলে ওঠে আমরা এখানে এসেছি কারণ পেপে আমাদেরকে খেলার জন্য এখানে ডেকেছে, আর এটা হচ্ছে আমাদের ফর্মাল ভিজিট। এখানে এসে আমরা এখন এখানকার কালচার এবং মানুষের সম্বন্ধে জানতে চাই। এই কথাগুলো শুনে মেয়ার এখন আনন্দিত হয়ে যায়, কেননা তাকে এখন এই বাচ্চাদের সঙ্গে নেগোসিয়েট করতে হবে না। তারপরে মেয়ার এদেরকে শহর দেখানোর জন্য বাইরে নিয়ে যায়। এইদিকে তাকুতো মেডিসের চোখ দিয়ে এই সমস্ত কিছু এখানে বসে দেখছিল, আর এরা সারাদিন ধরে শহরটা ঘুরে সন্ধ্যার সময় এদের হোটেলে ফিরে আসে। হোটেলের মধ্যে বসে কারিয়া এবং মারিয়াটা ডিসকাস করছিল যে এখানকার লোকেরা বাইরে শত্রুদেরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে আছে, তাছাড়া এখন এখানে খাবার দাবারেরও প্রচুর অসুবিধা হচ্ছে। এই কথা শুনে মেডিস এই দুই বোনের উপরে ইমপ্রেস হয়ে যায়। তারপরে মেডিস্ট এদেরকে একটা সাদা ফুল দেয়। এই ফুলটাকে এরা বাইরে পেয়েছিল। এটাকে দেখার পরে কারিয়া বলে ওঠে এই ফুলটা কোনো সাধারণ ফুল নয়, এটা ব্যবহার করে নেশা জাতীয় দ্রব্য বানানো হয়। যতদূর আমি জানি সমস্ত কান্ট্রিতে এটা ব্যান রয়েছে, কিন্তু তবু এই ফুলটা ড্রাগন টেনের মার্কেটের মধ্যে অনায়াসে বিক্রি করা হচ্ছে। আর পরের দিন এরা সবাই এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায়, সেখানে যাওয়ার পরে তারা দেখতে পায় যে মাটির তল থেকে অনেকগুলো ক্রিস্টাল বাইরে বেরিয়ে আছে। তখনই জিরো বলে ওঠে এটাই হচ্ছে ড্রাগন মেন মাইন, যেটার উপরে মাটি ছড়িয়ে এটাকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু তবু ওরা এমনটা করতে সক্ষম হয়নি। তখনই আমরা সেখানে একটা আননোন ব্যক্তিকে দেখতে পাই যে তার নিজের নাম বেস্টা বলছিল। বেস্টা বলে ওঠে আমি হচ্ছে একজন মার্চেন্ট, আর আমি এখন আপনাদের সঙ্গে বিজনেস করতে চাই। বেস্টা বলে ওঠে আমি শুনেছি যে তোমাদের নেশনও এই কান্ট্রির সঙ্গে জয়েন হয়ে এটাকে রুল করবে, এই কারণে তোমরা কি আমার সঙ্গে পার্পল গ্রাস উৎপাদন করতে চাইবে? আমি নিশ্চিত যে তোমরা এমনটা করলে তোমাদের কিংডমের অনেক বেনিফিট হবে, কেননা এইগুলো খুব বেশি দামে বিক্রি হয়। সেখান থেকে আমি তোমাদেরকে কিছু শেয়ার দিয়ে দেবো এবং তোমাদের কিংকে আমি আরো অনেক কিছু অফার করবো। এই কথাগুলো শুনে কারিয়া এবং মারিয়া বলে ওঠে যে বাকি অফার গুলো সম্বন্ধে আপনি কি বোঝাতে চাইছেন? বেস্টা বলে ওঠে এইগুলো ডিসকাস করার জন্য এটা সঠিক জায়গা মোটেও নয়। তারপরে বেস্ট এদেরকে একটা নোট দিয়ে বলে ওঠে সূর্য ডুবে যাওয়ার পর তোমরা এখানে এসে আমার সঙ্গে দেখা করবে। তারপরে সিনেমা আমরা দেখতে পাই কারিয়া এবং মারিয়া এখন এখানকার মেয়রের সঙ্গে বসে আছে। যদি আমাদের কাছ থেকে আপনার কিছু প্রয়োজন হয় তাহলে সেটা বিনা কোনো সংকোচে আপনি আমাদের কাছ থেকে
চাইতে পারে। মেয়ার বলে ওঠে যদি এমনটাই হয় আপনারা আপনাদের কিং এর কাছে গিয়ে আমার একটু প্রশংসা করে দিয়ে। ওরা যখন সেখানে কথাবার্তা বলছিল তখন সেখানে বেস্টটা দুটো লোককে নিয়ে সেখানে চলে আসে। সেখানে আসার পরে বেস্টটা বলে ওঠে তোমরা দুজনে আমার অফারটা নিয়ে কি সিদ্ধান্ত নিলে? তোমরা যেহেতু আমাদের কাছে আসোনি এই কারণে আমি নিজে এখানে চলে এলাম। এসব কিছু দেখে মেয়ার এখন ভাবছে ফোর্সেস এন্ড ডার্কনেস যদি বেস্টার মতো নির্লজ্জ একটা লোকের সঙ্গে মিলে যায় তাহলে এই শহরটা পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে। তখনই কারিয়া বলে ওঠে আমি তোমার মতো লোকেদের সঙ্গে কখনোই কাজ করতে চাইবো না। তারপরে এরা মেয়ারকে জিজ্ঞেস করে যদি আমরা এই ব্যক্তিটার সঙ্গে কিছু করে ফেলি তাহলে মেয়ার আপনার কি এতে কোনো প্রবলেম হবে? মেয়ার বলে ওঠে তোমরা এদের সঙ্গে যা খুশি তা করতে পারো, ওতে আমাদের কোনো প্রবলেম হবে না। তখনই আমরা দেখতে পাই বেস্টটা সে পার্পল গ্রাসের একটি ইনজেকশন বের করে যেটার একটি ডোজে যে কোনো মানুষের অ্যাডিক্ট হয়ে যায়। এটাকে নেওয়ার পর সেই ব্যক্তিটা এটাকে ছাড়া থাকতেই পারবে না। কারিয়া বলে ওঠে যদি তোমরা আমাদেরকে একটা হাতও লাগাও তাহলে তোমরা এখন থেকে মাইনুরা শত্রু হয়ে যাবে। বেস্টটা বলে ওঠে এটা আমার কোনো যায় আসে না, কেবলমাত্র একটা ডোজেই তোমরা আমাদের গোলাম হয়ে যাবে। তারপরে তোমাদের কিং তাকুতো আমাদের সব কথা শুনতে রাজি হবে। তখন এরা দুজন কারিয়া এবং মারিয়ার উপরে হামলা করার জন্য এগিয়ে যায়। তখনই আমরা দেখতে পাই একটি তরোয়াল উড়ে এসে বেস্টটা সামনে লেগে যায়। এমনটা দেখে বেস্টটা অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই বেস্টটা নজর পড়ে যে তার দুটো লোক নিমেষের মধ্যেই মারা গেছে। আর এইদিকে অ্যামেলাটোকে জিজ্ঞেস করে যে আমরা মেডিস গুলোকে গার্ড হিসাবে সেখানে কেন পাঠিয়েছি। আর তো বলে ওঠে তারা হিউম্যান এবং ডেমি হিউম্যান দুজনকেই পছন্দ করে এবং তাদের সঙ্গে তারা মানুষদেরকে মারা এবং তাদেরকে হিল করতে অনেকটাই বেশি এক্সপার্ট। আর এদিকে মেডিসরা বেস্টটা দুটো লোককে জানে মেরে দিয়েছে এবং তারা এখন ওই দুটো মানুষের চামড়া ছিঁড়ে নিজেদের পোশাক বানানোর কথা বলছিল। এই কথা শুনে বেস্টটা এবং মেয়ার দুজনেই অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই বেস্টাদের কাছ থেকে দয়ার ভিক্ষা চাইতে লাগে কিন্তু কারিয়া বলে ওঠে তুমি আমার কিং এর অসম্মান করেছো আর আমরা এটার জন্য কখনোই তোমাকে ক্ষমা করব না। আমাদের কিং আমাদেরকে বলেছিল যে আমরা ইভিল, এর মানে আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা করতে পারবো। তখনই মারিয়া মেডিসকে বলে ওঠে একে জানে মেরে দাও। অর্ডার পাওয়ার পর এরা তিনটে মেডিস মেলে বেস্টটাকে জানে মেরে দেয়। তারপরে এরা তিনজন মানুষদের চামড়াগুলোকে গায়ে পরে আজব আজব পোজ দিতে লাগে। মারিয়া বলে ওঠে তোমরা পুরোপুরি ভাবে মানুষদের মতোই লাগছো। আর এদিকে কারিয়া এই সমস্ত কিছুর জন্য মেয়ারের কাছ থেকে ক্ষমা চায় যে আমাদের জন্য আপনার অতি প্রিয় রুমটা নোংরা হয়ে গেল। মেয়ার ভয়ে ভয়ে বলে ওঠে তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি কিছু লোক লাগিয়ে এটাকে পরিষ্কার করে নেব। এই কথাগুলো শুনে কারিয়া অনেক বেশি আনন্দিত হয়ে যায় কিন্তু এটার জন্য মেয়ারকে আরো অনেক বেশি ভয় লাগতে লাগে কেননা নিজেদের চোখের সামনে এত কিছু দেখে এরা দুই বোন মোটেও ঘাবড়ায়নি। আমরা দেখতে পাই মেয়ার এতটাই ভয় পেয়েছিল যেটার কারণে উনি ওই জায়গাটাকে পুরোপুরি ভাবে ভিজিয়ে ফেলেছি। কি গন্ধ! এসব কিছু দেখে এরা তিনজন মেডিস্ট এখানে টয়লেট করতে চায় কেন এই সমস্ত কিছু তো এদের কারণেই হয়েছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই কারিয়া তাদের তিনজনকে একটি লাথি মেরে তাদেরকে এমনটা করতে আটকে দেয় এবং বলে ওঠে তোমরা চুপচাপ এক জায়গায় বসে পড়ো। আর এইদিকে হাতও তাকুত থেকে অনেক বকাঝকা করতে লাগে তুমি কিন্তু ওই দুটো মেয়েকে অনেক বেশি ফ্রিডম দিয়ে দিয়েছো, তোমার কাছে কিন্তু অনেক সময় ছিল টেলিপ্যাথির সাহায্যে তাদেরকে আটকানো, কিন্তু তুমি এমনটা কেন করলে না? আমি তাদের সঙ্গে এমনটা করিনি এই কথা ভেবে যদি বকাঝকা করার পর ওরা আমার উপরে রেগে না যায়। তুমি নিজেকে কি ভেবে রেখেছো? তুমি কি ওই দুজনের দায়িত্ব তোমার কাঁধে নিয়ে ঘুরতে চাও? তারপরে আতো কারিয়া মারিয়া এমনকি তিনজন মেডিসকে অনেক বকাঝকা করতে লাগে। তারপরে আতো এদের সবাইকে আরেকবার বলে ওঠে যদি তোমরা একটা দরখাস্তের মাধ্যমে ক্ষমা প্রাপ্তি চিঠি না লেখো তাহলে আমি তোমাদেরকে এখান থেকে কোনো মতেই যেতে দেবো না। তার কিছুক্ষণ পরে এদের সবার একটা মিটিং শুরু হয়ে যায়। আসলে মিটিং এর এখন এটা সিদ্ধান্ত নেবে ড্রাগন টেনের সঙ্গে এরা এখন কি করবে, কিন্তু আমাদের আতো মিটিং এ ফোকাস না করে এদের সবাইকে আবারও বকাঝকা করতে লাগে। এমনটা দেখে বাকি লোকেরা আতোকে বোঝায় যে এইসব থেকে বাইরে বেরিয়ে এসে আমাদেরকে ড্রাগন টেনের উপরে ফোকাস দেওয়া উচিত। তারপরে এত রিপোর্ট গুলো পড়ে বলে ওঠে বর্তমানে এখন ড্রাগন টেনের অবস্থা অনেকটাই খারাপ, ওখানে এখন খাবার দাবারের জিনিসপত্র অনেক কম রয়েছে এবং তারই সঙ্গে সেখানে গার্ডও অনেক কম রয়েছে। এই কারণে সেখানে ক্রাইম এখন অনেক বেশি পরিমাণে হচ্ছে। কিন্তু ওদের এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে বারবেরিয়ানদের অ্যাটাক। সাধারণত গোবলিন এবং ওয়াকরা একটা বেশি পাওয়ারফুল হয় না, কিন্তু সেখানে হিলিং জায়ান্ট অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। রিপোর্টের অনুসারে ওরা এখন অব্দি এটা বুঝে উঠতে পারেনি যে এই মনস্টার গুলো আসলে কোথা থেকে আসছে। আতো বলে ওঠে আমি এখান থেকে কিছু লোকদেরকে নিয়ে ড্রাগন টেন কে সাহায্য করতে যাব। মানছি মনস্টার গুলো লেভেল হচ্ছে অনেক কম, কিন্তু আমি নিশ্চিত যে আমি এদেরকে মারার পর কোনো না কোনো নতুন স্কিল তো পেয়ে যাব। এমনটা হলে কিন্তু আমাদেরও নেশনের পাওয়ার আর একটু বেড়ে যাবে। এইসব কথা শুনে আমাদের বুড়ো দাদু বলে ওঠে তাহলে এই ফাইটে আমিও তোমাদের সঙ্গে যাব এবং আমি সেখানে আমার কিছু স্টুডেন্টদেরকেও নিয়ে যাব। এই কথাগুলো শুনে জিয়া এখন ভাবছে যে মনে হয় আমার এবং আমার সোলজারদের এখানে যাওয়ার কোনো দরকারই পড়বে না। তখনই এমএল বলে ওঠে মাই লর্ড আমার মনে হয় না যে জিয়া এবং তার সোলজাররা আমাদের এই নেশনটাকে প্রোটেক্ট করতে পারবে। এই কথার উত্তরে তাকুতো বলে ওঠে তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি একটা হিরোকে এখানে সামান করব। এই কথা শুনে সবাই একটু আনন্দিত হয়ে যায়। তারই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হিরোকে সামান করার জন্য সমস্ত রিসোর্সেস গুলোকে এক জায়গায় কালেক্ট করা হয়েছে, কিন্তু সামনিং করার আগে তাকুতো টেলিপ্যাথির সাহায্যে আতোকে জিজ্ঞেস করে যদি আমরা এখন ইসলাকে সামান করি তাহলে কি কোনো প্রবলেম হবে? আমি এটা সম্বন্ধে কিছু জানি না, কেননা এখানে তো আমরা এই প্রথমবার কোনো হিরোকে সামান করতে যাচ্ছি। আমি তো শুধু এটা চাই সে যেন আপনার সমস্ত কথা শোনে, আর যদি এমনটা না হয় তাহলে আমি কথা দিচ্ছি আমি আমার জীবনের বাজি রেখে আপনাকে তার হাত থেকে প্রোটেক্ট করব। তারপরে আমরা দেখতে
দেখতে পাই তাকুতো সামানিং এর রিচুয়ালস গুলোকে শুরু করে দেয়। তারই সঙ্গে সঙ্গে কিছু ডার্ক মানা সমস্ত রিসোর্সেস কে অ্যাবজর্ব করা শুরু করে দেয়। এমনটা হওয়ার পর সমস্ত রিসোর্সেস গুলো একটা ডিমে পরিবর্তন হয়ে যায়। তারই কিছু সময়ের মধ্যে ডিমটাও ফেটে যায়। তখনই আমরা দেখতে পাই সমস্ত বাঘদের কুইন মানে ইসলা সেই ডিমটার মধ্যে থেকে বেরিয়ে আসে। বাইরে আসার সঙ্গে সঙ্গে ইসলা অনেক জোরে চিৎকার করে। এমনটা শুনে তাকুতো একটু ঘাবড়ে যায়। তখনই আমরা দেখতে পাই ইসলা তাকুতোর সামনে তার মাথা নত করে এবং বলে ওঠে, আমাকে এই দুনিয়াতে সামান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাকুতো বলে ওঠে, তোমাকে এখানে দেখে আমি অনেক আনন্দিত হলাম। ইসলা, তোমার কি আমার কথা মনে আছে? আমার সমস্ত কথা মনে আছে, কেননা আপনি তো হচ্ছেন তাকুতো হীরা, মানে আমার কিং। তখনই এতে দুজনের মধ্যে আতো চলে আসে। তুমি কি সত্যি আমাদের কিং তাকুতোকে সার্ভ করবে? কিন্তু আমরা দেখতে পাই আতোকে সেখানে দেখে ইসলাম ওটাও ভয় পায় না, উল্টে আতোর মাথায় হাত বোলাতে লাগে এবং বলে ওঠে, আতো তুমি অনেক মিষ্টি। ইসলা এখনো পর্যন্ত এটা জানতো না, মানে ওরা কিংডমের মধ্যে আসলে কি চলছে। তারপরে তাকুতো ইসলাকে প্যালেসের মধ্যে নিয়ে গিয়ে তাকে সমস্ত সিচুয়েশন গুলো বোঝাতে লাগে। তারপরে তাকুতো বলে ওঠে, ইসলা তুমি এখন থেকে এখানকার ডিফেন্স সিস্টেমকে আরো বেশি শক্তিশালী করে তুলবে, আর আমাদের হিরো আতো ড্রাগন টেনের মধ্যে গিয়ে বারবেরিয়ানসদের সঙ্গে লড়াই করবে। এই কথা শুনে আতো একটু উদাস হয়ে যায়, কেননা এইসবের মধ্যে আতো তার কিং তাকুতোর কোনো খেয়াল রাখতে পারবে না। তাকুতো বলে ওঠে, আতো আমিও তোমাকে অনেক মিস করব। তারপরে আমরা দেখতে পাই তারা কান্না করতে করতে একে অপরকে জড়িয়ে ধরে নেয়। তারই কিছুক্ষণের মধ্যে তারা সবাই ড্রাগন টেনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত আতো অনেক উদাস হয়েছিল, কিন্তু সেখানে বাকি লোকেরা এটা ভাবছিল মাত্র তো 2 দিনের ব্যাপার, তবুও আতো এত কেন উদাস হচ্ছে। তারপরের দিন আমরা দেখতে পাই দুপুর হয়ে গেছে, কিন্তু তাকুতো এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। এমনটা দেখে কারিয়া ইসলাকে বলে ওঠে, নরমালি আমাদের কিং তাকুতো দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে, কিন্তু আতো যদি এখানে থাকতো তাহলে তাকুতোকে এর আগেই জাগিয়ে দিত। এই কথা শুনে ইসলা তাকুতোকে ঘুম থেকে উঠে দেয়। আপনি কি দুপুর পর্যন্ত শুয়ে থাকেন? আর এইদিকে সবাই আপনার জন্য অপেক্ষায় বসে থাকে, আপনি হচ্ছেন এখানকার রাজা। এমনটা করলে লোকেরা কি ভাববে আপনাকে নিয়ে? আজকের পর থেকে আপনি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। তারপরে ইসলা তাকুতোর কাছ থেকে পারমিশন যাতে কারিয়া এবং মারিয়া ইসলাকে এই মাইনোরা কিংডমটা ঘুরে দেখায়। তারপরে ইসলার সঙ্গে কারিয়া মারিয়া চলে যাওয়ার পর ঠিক সেখানে এমএল চলে আসে। আমরা জানতে পারি লেবারদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছিল এমএল তার সমস্ত রিপোর্ট গুলো নিয়ে এসেছে। এসব কিছু দেখে তাকুতো অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে, কেননা এখন তাকে আতর সাহায্য ছাড়া নিজেকেই এটা সম্বন্ধে কথা বলতে হবে। এইখানে সবকিছু ঠিকই রয়েছে, কিন্তু এমএল এর পরের সপ্তাহ থেকে গ্যাদারিং এর জন্য তুমি কিছু কম লোককে পাঠাবে। তারপরে এমএল সেখান থেকে চলে যাওয়ার পর জিয়াও সেখানে চলে আসে, যে কিনে অরিয়াতে জন্য নতুন ট্রেনিং প্ল্যান গুলোর জন্য তাকুতোর কাছ থেকে পারমিশন নিতে এসেছে। আর এইদিকে কারিয়া এবং মারিয়া ইসলাকে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাচ্ছে। আর ঠিক তখনই সেখানে এমএল চলে আসে, যে কিনা ইসলার কাছে জিয়ার অনেক কমপ্লেন করছিল। আসলে জিয়া তার সাথীদেরকে নিয়ে ট্রেনিং করার সময় অনেকগুলো জিনিস ডিস্ট্রয় করে ফেলে, যার কারণে এমএল কে আবারও সেই জিনিসগুলো শুরু থেকে রিপেয়ার করতে হয়। এই কারণে এমএল এর মাথায় কাজের চাপটা আরেকটু বেশি বেড়ে যায়। তারপরে এমএল কান্না করতে করতে ইসলাকে বলে ওঠে, পুরো এল্ডার এখান থেকে চলে যাওয়ার পর আমি 1 সেকেন্ডের জন্য বিশ্রাম পাচ্ছি না। এই সমস্ত কথা শুনে ইসলা তাকে শান্ত করে এবং বলে ওঠে, আমি পরে জিয়াকে এটার জন্য বকবো। তারপরে ওরা সবাই ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে গিয়ে পৌঁছে যায়, যেখানে সবাই ট্রেনিং করছিল। কিন্তু সেখানে জিয়া আসার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত তরোয়াল গুলোকে ভেঙে ফেলে এবং বলে ওঠে, যদি এরকমই চলতে থাকে তাহলে তোমরা কখনোই আমাদের নেশনটাকে প্রোটেক্ট করতে পারবে না। তখনই সেখানে ইসলাম বলে ওঠে, ওই সবগুলো পরের কথা, কিন্তু সবার আগে তোমাকে এটা খেয়ালে রাখতে হবে যে সমস্ত ইকুইপমেন্টস গুলো স্টকে আছে কিনা। তারপরে ইসলা জিয়ার মাথায় হাত রেখে বলে ওঠে, যদি তুমি তোমার মনটাকে সর্বদা শান্ত করে রাখো তাহলে আমি নিশ্চিত যে তুমি একজন শক্তিশালী ওয়ারিয়ার হতে পারবে। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সমস্ত লোকের এক জায়গায় বসে খাবার খাচ্ছিল, কিন্তু তারা সেখানে ইসলার জন্য সেই সমস্ত বাসনগুলো নিয়ে এসেছিল যেটা কিনা বাইরের কান্ট্রি থেকে আসা লোকেদের জন্য ব্যবহার করা হয়। কিন্তু ইসলা সেগুলোকে ইগনোর করে কারিয়া এবং মারিয়ার সঙ্গে বসে যায়। তারপরে ইসলা বলে ওঠে, আমি সেই সমস্ত বাসনগুলোতে খাবো যে বাসনগুলোতে তোমরা খাবার খাচ্ছ। আমার কাজ হচ্ছে তোমাদের সবাইকে প্রোটেক্ট করা, আর আমি এটা তখনই ভালোভাবে বুঝতে পারবো যখন আমি তোমাদের সঙ্গে এক হয়ে মিশে যাব। তারপরে কারিয়া এবং মারিয়া ইসলার জন্য বাসন নিয়ে আসে, যেটার মধ্যে তারা ইসলার একটা ছবিও এঁকে দিয়েছিল। এমনটা দেখে ইসলা অনেক বেশি আনন্দিত হয়ে যায়, যার কারণে সে কারিয়া এবং মারিয়াকে আদর করতে লাগে। সেই দিনই রাত্রিবেলা ইসলা পুরো নেশনের মধ্যে পেট্রোলিং করছিল এবং সে ভাবছিল আমি ডিফেন্স সিস্টেম গুলোকে কিভাবে ইমপ্রুভ করব। ঠিক তখনই ইসলা কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। একটা ট্রি হাউসের মধ্যে ইসলা দেখতে পায় যে কারিয়া কান্না করছিল। এমনটা দেখে মারিয়া তাকে চুপ করানোর চেষ্টা করে। এই সমস্ত কিছু দেখে ইসলা তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কান্না কেন করছো। তখনই কারিয়া বলে ওঠে, আমি ঘুমোতে পারছি
না, কেন আমার চোখের মধ্যে সেই সব মুহূর্তগুলো ভেসে আসছিল যখন আমাদের মা জীবিত ছিল। এই কথা শুনে ইসলা তাদের দুজনকে জড়িয়ে ধরে নেয় এবং বলে ওঠে, আজ থেকে আমি তোমাদের সঙ্গে ঘুমাবো। তারপর দিন ইসলা তাকুতোর কাছে যায় এবং বলে ওঠে, বর্তমানে আমাদেরকে একটা লার্নিং ইনস্টিটিউট বানাতে হবে, আর এমনটা করলে আমাদের রিসার্চ গুলো তাড়াতাড়ি ইনক্রিজ হবে। তারপরে আমরা বর্ডারের আশেপাশে লিভিং রেঞ্জ গুলোকে প্ল্যান করবো। এটার কারণে যদি কেউ জোরজবরদস্তি ফরেস্টের মধ্যে আসতে চায় তাহলে তাদের বডি হেলথ আস্তে আস্তে ড্যামেজ হবে। আর এমনটা করার পরে আমি লার্ভা তৈরি করব, যেগুলির মধ্যে থেকে আরো অনেকগুলো ইনসেক্ট জন্ম নেবে। তারপরে ইসলা তাকুতোকে আতর সম্বন্ধে জিজ্ঞেস করে, যেহেতু তারা তাদের সেন্সেস কে একে অপরের সঙ্গে ম্যাচ করতে পারবে। আর এমনটা করার পর তাকুতো দেখতে পায় যে আতো এখন বারবারিয়ানসদের সঙ্গে লড়াই করতে যাচ্ছে। এই মনস্টার গুলো দ্রুত গতিতে শহরের দিকে এগিয়ে আসছিল, কিন্তু আমরা দেখতে পাই আতো তার একটি হামলাতে নিমেষের মধ্যে সে সমস্ত মনস্টার গুলোকে জানে মেরে দেয়। সেখানে কিন্তু মেয়ার আতোর সঙ্গে ছিল। তার চোখের সামনে এরকম দৃশ্য দেখে মেয়ার অনেক বেশি ঘাবড়ে যায়। সে ভয়ে ভয়ে আতোকে বলে ওঠে, আমি কারিয়া এবং মারিয়াকে অনেক যত্নে রেখেছিলাম। এই কথাগুলো শুনে আতো বুঝে যায় যে মেয়ার এগুলো কেন বলছে। তারপরে আতো মেয়ারকে এখান থেকে চলে যেতে বলে, তুমি এখান থেকে চলে যেতে পারো, আমি এদের সবাইকে একাই সামনে নেব। এই কথা শুনে মেয়ার বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। অনেকগুলো মনস্টারকে একসঙ্গে মারার পর এরা এখন একটু ব্রেক নেয়। তখনই আমরা দেখতে পাই একটা বিস্টম্যান আতোর জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। আমি তো ভেবেছিলাম এখানকার লোকেরা তোমাকে দেখে অনেক বেশি ভয় পাবে, কিন্তু এখানে তো সবকিছু স্মুথ চলছে। এইসব কিছুর জন্য আমাদেরকে পেপেকে ধন্যবাদ জানানো উচিত। এই কথা শোনার পরে আমাদের আতো পেপের উপরে একটু রেগে যায়, কেননা এর আগে পেপে যখন আতো টেন্টিকালস গুলো দেখেছিল তখন পেপে আতোকে অক্টোপাস বলেছিল। এই কথা শুনে আমাদের আতো অনেক বেশি রেগে গিয়েছিল, কিন্তু আতো তাকে মানা করতো তার আগে পেপে বলে ওঠে, আমি ইনসিডেন্টটাকে রিপোর্ট করার জন্য এক্ষুনি কিংডমের মধ্যে যাচ্ছি। তারপরে আতো বলে ওঠে, ওই বারবারিয়ানস গুলো অনেক বেশি দুর্বল, কিন্তু ওদের সবার কাছে অনেক সুন্দর সুন্দর অ্যাবিলিটি ছিল। কিন্তু তখনই সেখানে একটা হিলিং জায়ান্ট চলে আসে। এমনটা দেখে এল্ডার এবং আতো একটু অবাক হয়ে যায়, কেননা এরা দুজনে হিল জায়ান্টের উপস্থিতি সেন্সি করতে পারেনি। তখনই সেখানে মেয়ার এসেদেরকে বলে ওঠে, ওই দিক দিয়ে একটা হিলিং জায়ান্ট আসছে, আপনারা কিছু একটা করুন। আমি গিয়ে আচার্যদেরকে রেডি করছি, কিন্তু আতো তাকে এমনটা করতে আটকে দেয়। দাঁড়িয়ে যাও, ওর জন্য আমি একাই যথেষ্ট। এই কথা বলে আতো সঙ্গে সঙ্গে হিলিং জায়ান্টের দিকে দৌড়াতে লাগে। এমনটা দেখে মেয়ার আতো চিন্তা করতে লাগে, তুমি একেবারে আতোর চিন্তা করো না, কেননা আতোর সামনে ওই হিলিং জায়ান্টটা কিছুই না। কিন্তু হ্যাঁ, এরকম ভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকাটা একটু বিরক্তিকর। এই কথা বলে আমাদের বুড়ো দাদু তার মিলিটারি ম্যাজিক ব্যবহার করে, যার কারণে ব্যাটলফিল্ডের চারিদিকে অনেক বেশি পরিমাণে ডার্ক মানা প্রডিউস হয়ে যায়। আরে ডার্ক মানা সার্কেল একটা বোনাস পয়েন্টও রয়েছে। এই সার্কেলের মধ্যে ইভিল বিংসরা একটু শক্তিশালী হয়ে যায়, আর বাকি সমস্ত বিংসরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই আতো হোলি শট স্কিল ব্যবহার করে নিমেষের মধ্যে এই হিল জায়ান্টটাকে জানে মেরে দেয়। কিন্তু আমরা দেখতে পাই হিলিং জায়ান্টের বডি সেখান থেকে উদা হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে তার পরিবর্তে কিছু গোল্ড কয়েন চলে আসে। এত বেশি দেরি না করে এই রিপোর্টটা সঙ্গে সঙ্গে তাকুতোর কাছে পৌঁছে দেয়। আতো বলে ওঠে, আমি যখন এই কয়েনটা বুড়ো এল্ডারকে দেখিয়েছিলাম তখন সে বলেছিল তারা এর আগে এরকম কোনো জিনিস দেখেনি, কিন্তু তাকুতো এই জিনিসটাকে ভালোভাবে দেখে বুঝে যায় যে কয়েনগুলি হচ্ছে ব্রেভ কুইস্ট গেমের রিওয়ার্ড। তার ঠিক কিছুক্ষণ পরে ওই মনস্টারদের একটা বড় আর্মি ড্রাগন টেন শহরের দিকে এগিয়ে আসছে। আমরা দেখতে পাই এই আর্মি গ্যাংটাকে একটা রক জায়ান্ট আর অদ্ভুত দেখতে একজন কন্ট্রোল করছিল। তাকুতো ওদেরকে দেখার পর আতোকে বলে ওঠে, এবারে তুমি নজর খোলা রেখে লড়াই করবে, কেননা এবারে যারা তোমার সামনে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে ফ্রি ফায়ার গেমে সব থেকে প্রো প্লেয়ার, যারা কিনা প্রত্যেক সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ দিয়ে রিজেন্ট টপে থাকে। আর এইদিকে আমরা আবার সেন্ট এবং তার লোকদেরকে দেখতে পাই, যারা কিনা একটা ভাঙাচোরা শহরের মধ্যে এসেছিল। আসলে তারা এখন এই সিটির মধ্যে বেঁচে থাকা মানুষদেরকে খুঁজছিল, কিন্তু তখন এদের উপরে হঠাৎ করে কেউ একজন হামলা করে দেয়। আমরা দেখতে পাই নিমেষের মধ্যে সমস্ত প্যালাডিয়ান্সরা জানে মরে যায়, আর সমস্ত প্যালাডিয়ান্সরা মরে যাওয়ার পর আমরা সেইখানে কিরাইনোকে দেখতে পাই। এইবারে আমাকে কেউ হারাতে পারবে না। তাকে দেখার পর সলিনার একটু মাথা খারাপ হয়ে যায়, কেননা এর আগে 17 বার সলিনা কিরাইনোকে হারিয়ে দিয়েছিল। কিন্তু একটা সমস্যার বিষয় হচ্ছে মরে যাওয়ার পরেও কিরাইনো আবার এখানে চলে আসে। আমি এটা কিছুতে বুঝতে পারছি না যে তুমি বারবার কিভাবে জীবিত হয়ে যাও। ভাই আমার মনে হচ্ছে কিরাইনো তার ডুও পার্টনারের সঙ্গে র্যাঙ্ক পুশ দেয়, কেননা কিরাইনো যখন ফাইট করতে করতে মারা যায় তখন জানি না কেন আমার মনে হচ্ছে কিরাইনো টিমমেট জোনের ভেতরে থেকে বারবার কিরাইনোকে রিভাইভ দিয়ে দেয়। ভাই জাস্ট একটু মজা করলাম, এমনটা কিন্তু মোটেও না। সেলিনা বলে ওঠে, তুমি বারবার জিন্দা কিভাবে হয়ে যাও আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এইদিকে কিরাইনো বলে ওঠে, আর তুমি বারবার প্রতিবার আমার সামনে এত সহজে চলে আসো কেন, আমি এটা বুঝতে পারি না। আমি জানি তোমার নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই কিরাইনো এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না। তারপরে আমরা দেখতে পাই কিরাইনো নিমেষের মধ্যে মৃত সোলজার গুলোকে কন্ট্রোল করতে লাগে, তারপরে তাদের সবাইকে সোলিনার উপরে অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। এমনটা দেখে সোলিনা বেশি দেরি না করে নিমেষের মধ্যে সেখানে হোলি ফ্লেম সামান করে, আর দেখতে না দেখতে একটা ঝটকাতে সমস্ত মৃত সোলজারদেরকে জানে মেরে দেয়। এই দৃশ্যটা দেখে কিরাইনো আর একটু বেশি ঘাবড়ে যায়, কেননা সে এইবারও সেলিনাকে হারাতে পারলো না। আমরা দেখতে পাই সেলিনা তার স্টাফ দিয়ে কিরাইনোর পেটের মধ্যে হামলা করে দেয়, কিন্তু মরার আগে কিরাইনো বলে ওঠে, এই গেমটা সত্যি অনেক কঠিন। আর সেলিনা এখন এটা বুঝে উঠতে পারছিল না যে সে আর কতবার এই পাগলটার সঙ্গে লড়াই করবে। আর এইদিকে তাকুতো আতোকে বলছিল সেখানে সমস্ত আর্মি গুলো ব্রেভ কুইস্ট গেম থেকে এসেছে, তাদের একমাত্র গোল হচ্ছে ডেমন কিং কে হারানো। সাধারণত ওই গেমের মনস্টার
মশাগুলো যেখানে সেখানে রিইনকার্নেট হয়ে যায় এবং তাদের ইচ্ছা মতো যেখানে সেখানে অ্যাটাক করতে লাগে। আর এটা একমাত্র কারণ তারা এখনো পর্যন্ত এটা বুঝে উঠতে পারেনি যে এই মশাগুলো আসলে কোথা থেকে আসছে। আমি ভেবেছিলাম আমাদের মতো বিংসরা এই জায়গাটির মধ্যে নিশ্চয় থাকবে, কিন্তু আমি এটা কখনোই ভাবতে পারিনি যে অন্য গেমের জিনিসগুলো এখানে হবে। যেহেতু তাকুতো ব্রেভ কুইজ গেমটাকে এর আগে খেলেছিল, এই কারণে তাকুতো আতকে বলে ওঠে যে সে সহজেই মশাগুলোকে কিভাবে হারাতে পারবে। তারপরে আমরা এই কাসলের মধ্যে একটি ডেমনকে দেখতে পাই যে কিনা একটা থ্রোনের মধ্যে বসেছিল। আর সে এখান থেকে এদের দুজনকে কমান্ড করছিল যে পুরো দুনিয়াটাকে কবজা করার জন্য তোমরা যা কিছু করতে পারো সেটা করো। ভাই লিটারালি আমরা অনেক লাকি। আমরা এখানে আসার সঙ্গে সঙ্গে সমস্ত গোবলিন এবং বাকি মশাদেরকে নিজেদের আর্মিতে জয়েন করে নিয়েছি। তারপরে আইস রক জায়ান্ট বলে ওঠে যাও হামলা করো। এই ফ্লেম জায়ান্টটা রক জায়ান্টকে বলে ওঠে তুমিও এগিয়ে যাও এবং গিয়ে সেখানে তোমার আর্মিগুলোকে লিড করো, আর এইদিকে আমি বাকি কাজগুলোকে সামলে নেব। তারপরে ওরা সবাই শহরের দিকে এগিয়ে আসছিল, কিন্তু তখনই সেখানে আমাদের বুড়ো দাদুর কাস্ট করা ডার্ক মায়া আজমা অ্যাপিয়ার হয়ে যায়, যার কারণে সমস্ত বিংসরা আস্তে আস্তে দুর্বল হতে লাগে। কিন্তু যারা সেখানে পিওর ডিমন ছিল সেখানে কিন্তু তাদের শক্তি বাড়তে লেগেছিল। সেখানে একটি ডেমন আইস রককে বলে ওঠে আমার মনে হয় স্পেলটা কোনো হিরো কাস্ট করেছে। তখনই আইস রক বলে ওঠে চুপ করো, তুমি আমার সামনে হিরোর নাম কোনো সময় উচ্চারণ করবে না। তখনই আইস রক আতর আওয়াজ শুনতে পায়। আতো নিমেষের মধ্যে তার পাশে থাকা ডেমনটাকে জানে মেরে দেয়। এমনটা করার পরে আতো আইস রকের দিকে এগিয়ে আসে। আইস রক জিজ্ঞেস করে যে তুমি কে? আতো বলে ওঠে আমি এটা জানি যে তুমি 4টে প্রধান জেনারেলের মধ্যে একজন, তোমার নাম হচ্ছে আইস রক। আর শোনো তাহলে আমার নাম হচ্ছে আতো, আর আমি আমার কিং তাকুতো ইরাকে সার্ভ করি। আর হ্যাঁ আরেকটা কথা, তোমাদের মধ্যে কেউই এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে না। আর এই দিক থেকে সমস্ত আচ্চাসরা বারবেরিয়ানদের উপরে হামলা করেই যাচ্ছিল। এইদিকে মেয়ার তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে সমস্ত সিভিলিয়ানদেরকে নর্থের দিকে জড়ো করো, যখনই আমরা সুযোগ পাবো ঠিক তখনই আমরা পালিয়ে যাব। কিন্তু তখনই বুড়ো এল্ডার মেয়ারকে বলে ওঠে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে উপস্থিত আছি তোমাদের কাউকে এখান থেকে কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু মেয়ার বলে ওঠে বর্তমানে আমাদের মুখোমুখি একটা অনেক বড় আর্মিদের সঙ্গে হতে চলেছে, আমাদের ফোর্সেস কখনোই তাদেরকে পরাজয় করতে পারবে না। তখনই ব্যাটল ফিল্ডে দুটো বড় ধামাকা হয়। এমনটা দেখে বুড়ো দাদু বলে ওঠে ওটা নিশ্চয়ই আতো হবে। আতো যতক্ষণ পর্যন্ত ব্যাটল ফিল্ডে থাকবে ততক্ষণের মধ্যে সমস্ত জেনারেল মস্টারদেরকে আতো নিশ্চয়ই জানে মেরে দেবে। তারপরে পুরো আর্মিটাকে শেষ করে দেওয়া আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আর এইদিকে আইস রক আইসলাস দিয়ে আতোর উপরে হামলা করে যায়, কিন্তু আতো তার সমস্ত হামলাকে ডজ করে তার উপরে হোলি শট টেকনিক দিয়ে হামলা করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই আইস রক ওই হামলাটাকে ডজ করে নেয়, কিন্তু এসবের মধ্যে আতো তার বেশিরভাগ ডেমনদেরকে জানে মেরে দিয়েছিল। আর আতো এখন যা কিছু করছে এই সমস্ত কিছু তাকুতোর অ্যাডভাইস অনুসারে হচ্ছে, কেননা তাকুতো আতোকে বলেছিল যে তুমি সেখানে হোয়াইটেরিয়া স্কিল পারফর্ম করবে, কেননা সাধারণত ব্রেভ কুইজ গেমের মধ্যে হিরো এবং ভিলেন দুজনেরই অনেক স্মল রেঞ্জ থাকে, কিন্তু আমাদের ইটারনাল নেশন গেমের মধ্যে প্রত্যেকটি হিরো স্কিল রেঞ্জ অনেকটাই বেশি ইনক্রিজ হয়ে যায়। এমনটা দেখে আইস রক আতোকে জিজ্ঞেস করে যে তুমি তো হচ্ছে একটা ডেমন, কিন্তু তবুও তুমি আমার বিপক্ষে কেন দাঁড়িয়ে আছো? তোমার পক্ষে এটাই ভালো হবে তুমি ডেমন লর্ডের গ্যাংয়ে যুক্ত হয়ে পুরো দুনিয়াটাকে ডেমনদের কবজায় নিয়ে আসো। কিন্তু আতো তার কোনো কথা না শুনে যখন আইস রকের একবার স্ট্যাটস দেখে তখন আতো দেখতে পাই এই আইস রকটা মিড লেভেলের মনস্টার, যাকে কিনা হিরোরা অনেকবার পরাজয় করেছে। এই কথা শুনে আইস রক অনেক বেশি রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে আতোর উপরে হামলা করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই আতো অতি সহজে তার সমস্ত হামলাগুলোকে ডজ করে নিচ্ছিল এবং তাই সঙ্গে আতো আইস রককে অনেক খারাপ খারাপ কথা বলে আরো রাগিয়ে দেয়। এই কারণে আইস রক অনেক বেশি রেগে তার আলটিমেট স্কিল অ্যাক্টিভেট করে নেয়। আতো এইবার এটা ভাবছিল যে আমি অনেক সহজে হামলাটাকে ব্লক করে দেব, কিন্তু তখনই আতো নোটিস করে যে স্কিলটাকে অ্যাক্টিভেট করার কারণে তার একটা পা জমে গেছে। আতো তবুও তার হামলাটাকে ব্লক করার জন্য চেষ্টা করছিল, কিন্তু আতো এমনটা করতে পারলো না। তখনই আতো দেখতে পায় তার শরীরের মধ্যে থেকে কালো রঙের রক্ত বেরোচ্ছিল, কিন্তু এত সব কিছু আতোকে মারার জন্য যথেষ্ট ছিল না। এমনটা দেখে আমাদের আতো অনেক বেশি রেগে আইস রকের উপরে একটি মাত্র হামলা করে তাকে জানে মেরে দেয়। তারই কিছুক্ষণের মধ্যে আতো পুরোপুরি ভাবে রিকভার হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই আতো এখন অনেক বেশি রেগে আছে, কেননা সে আইস রকের ওই স্লো অ্যাটাকটাকে ডজ করতে পারেনি। তখনই সিস্টেম আতোকে একটা নোটিফিকেশন দেয় যে তুমি এখন নতুন ভাবে আইস রকের একটা স্কিল পেয়ে গেছো, আর সাধারণত স্কিলটা কখনো তার টার্গেট মিস করে না। এখন আতো এটা অতি সহজেই বুঝে যায় যে সে কেন আইস রকের ওই অ্যাটাকটাকে ডজ করতে পারেনি। তারপরে আতো তাকুতোকে জানিয়ে দেয় যে সে একটি জেনারেলকে হারিয়ে দিয়েছে, কিন্তু তখনই এত খবর পায় যে ওই ফ্লেমিং জেনারেলটা অনেকগুলো মশাকে নিয়ে মাইনটার দিকে এগিয়ে যাচ্ছে। তখন একটা সোলজার দৌড়ে তাকুতোর কাছে এসে যায় এবং বলে ওঠে আমাদের এই জঙ্গলের বাইরে অনেকগুলো মশারা এসে জড়ো হয়েছে, তারা যখন তখন আমাদের উপরে হামলা করতে পারে। তারপরে তাকুতো সোলজারটাকে বলে ওঠে তুমি শান্ত হয়ে যাও, কেননা আমার এলাকার মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি সেটার খবর অনেক আগেই পেয়ে যাই। তখন সেখানে ইসলাসের সোলজারটাকে বলে ওঠে তোমার চিন্তা করার কোনো বিষয় নেই, কেননা সমস্ত অফিসিয়ালসরা তাদের কাজে লেগে পড়েছে। তারপরে সোলজারটা সেখান থেকে তার পোস্টে ফিরে চলে যায়। তারপরে কারিয়া এবং মারিয়া তাকুতোকে জিজ্ঞেস করে যে আমরা কি এখন কোনো বিপদের মধ্যে রয়েছি? এই কথা শুনে তাকুতো ওই দুই বোনকে বলে ওঠে যতক্ষণ আমি এবং ইসলা এখানে রয়েছি ততক্ষণ পর্যন্ত তোমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তারপরে ইসলা ওই তাকুতোকে জিজ্ঞেস করে যে আমাদেরকে এখন কি করা উচিত, কেননা ওই ডেমন লর্ডটা আপনার মতো একটা প্লেয়ার হতে পারে, সে হোক না আমার মতো একজন প্লেয়ার, এতে কিন্তু
কিন্তু আমার কোনো যায় আসে না, কিন্তু সে আমার এলাকার উপরে হামলা করে অনেক বড় ভুল করেছে। তারপরে সবাই আস্তে আস্তে ব্যাটল ফিল্ডের দিকে এগিয়ে যায়। রাস্তায় যেতে যেতে তাকুতো তার সমস্ত সোলজার গুলোকে গুনছিল। তখনই আমরা দেখতে পাই আমিল তাকুতোকে রিপোর্ট দেয় যে সমস্ত আর্মিরা লড়াই করতে পারবে না, আমরা তাদের সবাইকে একটা সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিয়েছি। তারপরে জিয়াও তাকুতোকে বলে ওঠে যে শত্রুদের কাছে 1000টারও বেশি সোলজার রয়েছে, ওদের মধ্যে গোবলিন এবং অপসরাও রয়েছে, এবং তাছাড়া ওদের কাছে অদ্ভুত কিছু ক্রিয়েচার রয়েছে যেগুলিকে আমরা এর আগে কখনোই দেখিনি। এই খবর পেয়ে তাকুতো জিয়াকে বলে ওঠে যে তুমি সেখান থেকে এক পাও নড়বে না, যতক্ষণ আমাদের ক্যাপিটালকে প্রোটেক্ট করবে ততক্ষণে আমি কোনো না কোনো একটা স্ট্র্যাটেজি বানিয়ে ফেলবো। তাকুতো এটা বুঝে গিয়েছিল যে 4টে জেনারেলের মধ্যে একটা জেনারেল নিশ্চয় এখানে এসেছে, এটার কারণে এই লড়াইটা অনেক টাফ হতে চলেছে। আমরা দেখতে পাই তবু আতো মুচকে হাসছিল, কেননা তাদের মানা রিসোর্সেস গুলোকে এমন সিচুয়েশনে ব্যবহার করার জন্য বানানো হয়েছিল। তারপরে তাকুতো বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে সমস্ত মানা ইসলাকে দিয়ে দেয় এবং বলে ওঠে তুমি যত তাড়াতাড়ি পারবে তোমার সমস্ত লেভেল গুলোকে আনলক করো, যাও ইসলা এবং আমার শত্রুদেরকে জানে মেরে দাও। অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে ইসলা শত্রুদের দিকে এগিয়ে চলে যায়। আর এদিকে ডেমন এলিটের সোলজার গুলো ভাবছিল যে তারা এখন এরকম একটা জঘন্য একটা জঙ্গলে কি করছে। তখনই সেখানে একটি সোলজার বলে ওঠে আমার মনে হয় ডেমন লর্ড এটা জানে না যে ফ্লেমিন এখানে কিসের কারণে এসেছে। এই কথাগুলো শুনে এরা এখন সন্দেহ করছে যে ফ্লেমিন নিশ্চয় ডেমন লর্ডকে ধোকা দিচ্ছে। তারা যখন এই কথাগুলো ডিসকাস করছিল তখনই সেখানে একটি ওগার চলে আসে, যাকে কিনা এই জঙ্গলটাকে স্কার্ট করার জন্য পাঠিয়েছিল। কিন্তু তারা দেখতে পায় ওগারের শরীর জায়গায় জায়গায় ফুলে গিয়েছিল, যেটার কারণে সে অনেক বেশি ব্যথা পাচ্ছিল। এমনটা দেখে এলিট সোলজাররা ওকে বলে ওঠে তুমি আমাদের কাছে আসবে না। তখনই হঠাৎ করে ওগারের শরীরের মধ্যে থেকে অনেকগুলো লার্ভা একসঙ্গে বেরিয়ে এসে এলিট সোলজারদের উপরে হামলা করে দেয়। এই লার্ভা গুলোকে ডিফেন্ড করতে এলিট সোলজারদের অনেক সময় লাগছিল। এই সমস্ত কিছু দেখে ওরা এখন এখান থেকে পেছনে পালাতে চাইছিল। তখনই তারা সেখানে ইসলার আওয়াজ শুনতে পায় যে তোমরা ডেমন লর্ডের আর্মি হয়ে যদি এইটুকু হামলা সহ্য করতে না পারো তাহলে তোমাদের ডেমন লর্ডের কি হবে। কিন্তু এলিট সোলজাররা এখনো ইসলাকে খুঁজে পায়নি। তখন ইসলা একটি গাছ থেকে নিচে নেমে যায় এবং সঙ্গে সঙ্গে সে এলিট সোলজার গুলোকে জানে মেরে দেয়। এমনটা করার পরে ইসলা তাদের সবাইকে খেয়ে নিচ্ছিল যাতে তার পাওয়ার আরো অনেক বেশি বেড়ে যায়। তারই কিছুক্ষণের মধ্যে সেখানে ডেমন জেনারেল ফ্লেমিন চলে আসে, যে কিনা এটা দেখে একটু অবাক হয়েছিল যে তার সমস্ত সোলজাররা মারা গেছে। ফ্লেমিন বলে ওঠে আমি 4টে জেনারেলের মধ্যে একজন, আর তুমি কে? আমি এটা আগে থেকেই জানতাম। ডেমন আর্মিকে যে লিড করবে সে নিশ্চয়ই আইস রকের মতোই পাওয়ারফুল হবে। আমি সত্যি সত্যি তোমার সঙ্গে লড়াই করার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি। এই কথাগুলো শুনে ফ্লেমিন এটা বুঝে যায় যে আইস রক মারা গেছে, কিন্তু এতে ফ্লেমিনের কোনো যায় আসে না। ফ্লেমিন বলে ওঠে আইস রক 4টে জেনারেলের মধ্যে সব থেকে দুর্বল ডেমন, তার কাছে না বুদ্ধি ছিল না ছিল শক্তি, এই কারণে তুমি অন্তত পক্ষে তার সঙ্গে আমার কম্পেয়ার করো না। ইসলা বলে ওঠে তুমিও যতটাই বেশি শক্তিশালী হও না কেন তোমাকেও এখানে মরতেই হবে। এই কথা বলে তারা দুজনে লড়াই করা শুরু করে দেয়। এই সমস্ত কিছু তাকুতো অনেক ভালোভাবে দেখছিল। এমনটা দেখে তাকুতো শিওর হয় যে এখনো পর্যন্ত যা কিছু ঘটছে সবই আমার প্ল্যানের মতেই হচ্ছে, কিন্তু তবুও কোন একটা জিনিস তাকুতোকে বিরক্ত করছিল। এইদিকে ফাইট চলাকালীন ফ্লেমিন তার ফায়ার বল দিয়ে ইসলার উপরে হামলা করে দেয়, কিন্তু এতে ইসলার কোনো ক্ষতি হয় না। তারপরে ইসলাও বেশি দেরি না করে ফ্লেমিনের উপরে হামলা করে দেয়, কিন্তু আমরা দেখতে পাই ফ্লেমিন ও ইসলা সমস্ত হামলাগুলোকে ডজ করছিল। এসবের মধ্যে ইসলা তার অনেকগুলো লার্ভা দিয়ে ফ্লেমিনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আমরা দেখতে পাই ফ্লেমিন তার ফ্লেম গুলোকে অ্যাক্টিভেট করে সরাসরি সেই লার্ভা গুলোকে জ্বালিয়ে দেয়। তখনই ফ্লেমিন সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো মনস্টারকে সামান করে, তারপরে সে অনেকগুলো ফায়ার বল দিয়ে ইসলার উপরে হামলা করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই ইসলা তার লার্ভা গুলো দিয়ে সমস্ত ফায়ার বল গুলোকে রিফ্লেক্ট করে দেয়। তারপরে ইসলা মাটির মধ্যে তার লেজ ঢুকিয়ে অনেকগুলো লার্ভা গুলোকে রিলিজ করে দেয়। তারপরে ইসলা ফ্লেমিনকে বলে ওঠে যে আমার কিং তাকুতো এটা জানতে চায় যে ডেমন লর্ড তাদের উপরে হামলা কেন করাচ্ছে। তারপরে মাটির নিচ থেকে লার্ভা গুলো সেই মনস্টার গুলো শরীরের মধ্যে চলে যায়। তারপরে লার্ভা গুলো সেই মনস্টার গুলোকে খাওয়ার পর ফ্লেমিনের দিকে এগোতে লাগে। ফ্লেমিন আবারও তার ফায়ার অ্যাক্টিভেট করে সমস্ত লার্ভা গুলোকে 1 সেকেন্ডের মধ্যে আবারও জ্বালিয়ে দেয়। তারপর ইসলা বেশি দেরি না করে ফ্লেমিনের উপরে হামলা করা শুরু করে দেয়। ইসলা সমস্ত হামলাগুলোকে ডজ করার পরে ফ্লেমিন বলে ওঠে আমার মনে হয় তোমরা সবাই পাগল, নইলে তোমাদের কিং সমস্ত সত্যি কথা লুকোচ্ছে। তারপরে ফ্লেমিন ইসলার উপরে হামলা করার সময় তাকে জিজ্ঞেস করে যে তুমি নিজেকে কি ভাবো। ইসলা বলে ওঠে আমি হচ্ছে মাইনেউরা কিংডমের একজন প্রোটেক্টিভ হিরো এবং তার সঙ্গে আমার কিং তাকুতোর সার্ভেন্ট। এই কথা শুনে ফ্লেমিন অনেক বেশি রেগে যায়। আর এখন ফ্লেমিন এটা বুঝতে পারে যে সে ইসলাকে এত বেশি ঘৃণা কেন করে, কেননা সে ফ্রিবিল হওয়ার সত্ত্বেও তাকুতোকে সার্ভ করে এবং সেই পুরো কথাটা গর্বের সঙ্গে আমাকে বলছে। তখন ইসলা বলে ওঠে আচ্ছা তাহলে এই ব্যাপার, তোমার কোনো ফ্রি উইল নেই। আমার মনে হয় ডেমন লর্ড তোমাকে নিজের ইচ্ছায় কন্ট্রোল করছে। আমরা জানতে পারি ফ্লেমিনের অবস্থাও ঠিক এইরকম, এই কারণে সে সবাইকে জানে মেরে তার ফ্রিডম আবারও ফিরে পেতে চায়। তারপরে ফ্লেমিন ইসলার উপরে ফায়ার দিয়ে হামলা করে দেয়। ইসলা তার হামলাটাকে ডজ করার চেষ্টা করে, সে হামলাটা ইসলার পেছন করা ছাড়ছিলই না। দেখতে না দেখতে সে হামলাটা ইসলাকে হিট করে দেয়। এমনটা দেখে ফ্লেমিন অনেক আনন্দিত হয়ে যায়, কেননা সে এটা ভাবছিল আমি এই লড়াইটা জিতে গেছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই অনেকগুলো মাটির সাজে ইসলা তার নিজের সামনে একটা সিল বানিয়ে দিয়েছিল। এমনটা দেখে ফ্লেমিন আরো অনেক বেশি রেগে যায়। রাগের বসে ফ্লেমিন ইসলার উপরে কন্টিনিউয়াসলি ফায়ার অ্যারো দিয়ে হামলা করেই যাচ্ছিল, কিন্তু ইসলা
ইসলা অতি সহজে তার সমস্ত হামলাগুলোকে ডজ করছিল। ট্রাকের পাশে হামলা করার চক্করে ফ্লেমিন তার সমস্ত মানা খরচ করে ফেলেছে। এই সুযোগে ইসলা তার উপরে হামলা করে তাকে ঘায়ল করে ফেলে। তখনই ফ্লেমিনের চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে চলে আসে, যেখানে ডেমন লর্ড ফ্লেমিনকে বলেছিল যে তুমি আমার সমস্ত কাজগুলো করলে আমি তোমাকে ফ্রিডম দিয়ে দেবো। সে যখন এই কথাগুলো ভাবছিল তখন ইসলা নিমেষের মধ্যে তার শরীরের 2 টুকরো করে ফেলে। এমনটা হওয়ার পরে তাকুতো ইসলার সঙ্গে কন্ট্যাক্ট করে এবং বলে ওঠে তুমি এখন ফিরে আসতে পারো। ইসলা তাকুতোকে বলে ওঠে লড়াই করতে করতে আমার লেভেল আপও হয়ে গেছে। কিন্তু ভাই তখনই হঠাৎ করে ওদের কানেকশন ভেঙে যায় এবং নিমেষের মধ্যে কারিয়া এবং মারিয়া ইসলার সামনে চলে আসে। কারিয়া এবং মারিয়াটা বুঝে উঠতে পারছিল না যে তারা হঠাৎ করে এখানে কিভাবে পৌঁছে গেল, কেননা তারা তো এক্ষুনি তাকুতোর কাছে ছিল। এসব কিছু দেখে ইসলা অনেক বেশি ঘাবড়ে যায় এবং সমস্ত লার্ভাগুলোকে পাঠিয়ে দেয় কারিয়া এবং মারিয়াকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু ইসলা এটা মোটেও কল্পনা করতে পারেনি যে ফ্লেমিন এখনো জীবিত আছে। তারপর যখন লার্ভাগুলো কারিয়া এবং মারিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল তখনই কিছু একটা সেন্স করে সমস্ত লার্ভাগুলো সেখান থেকে পালিয়ে যায়। এসব কিছু দেখে ইসলা চিৎকার করে ব্রেন ইটার গুলোকে ডাক দেয়, কিন্তু সেখানে কেউই ইসলার আওয়াজ শুনতে পাচ্ছিল না। এসব কিছু দেখে কারিয়া এবং মারিয়াও ঘাবড়ে যায়। ইসলা তাদেরকে বলে ওঠে তোমরা একেবারে চিন্তা করো না। তারপরে ইসলা তাদের 2 বোনকে কোলে তুলে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইসলা আবারও সেই জায়গাতেই ফিরে আসে। এসব কিছু দেখে ফ্লেমিন ইসলার উপরে হাসতে লাগে। এমনটা দেখে ইসলা দেরি না করে ফ্লেমিনের উপরে হামলা করে দেয়, কিন্তু তার সত্ত্বেও ফ্লেমিন হাসছিল। সে বলে ওঠে আমি তো আগেই মরে গিয়েছি। তখনই তাকুতোর কাছে একটা সিস্টেম নোটিফিকেশন চলে আসে। মেসেজটাকে পড়ে তাকুতো বুঝতে পারে যে যতক্ষণ এই ইভেন্টটা চলবে ততক্ষণ পর্যন্ত সমস্ত হিরো এবং ভিলেনরা প্রোটেক্টেড থাকবে। তখনই তাকুতো দেখতে পায় ফ্লেমিন ওইরকমই অ্যাক্ট করছিল যেমনটা বেসিক্যালি ব্রেভ কুইজ গেমের মধ্যে হয়ে থাকতো এবং তার ডায়লগ গুলো সমস্ত সেম রয়েছে। ইসলা আবারও ফ্লেমিনের উপরে হামলা করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু সে তার জায়গা থেকে এক পাও নড়তে পারছিল না। এমনটা দেখে ফ্লেমিন হাসতে হাসতে তাকে বলে ওঠে আমি এই জিনিসটা থেকে 1000 বারেরও বেশি বেরিয়ে এসেছি, আর এখানে বারবার একই জিনিস রিপিট হয়ে থাকে। তখনই কারিয়া এবং মারিয়া নাচে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাই তারা নিজেদেরই শরীরের মধ্যে কন্ট্রোল করতে পারছিল না। এমনটা দেখে ইসলা এটা ভাবছিল যে এটা নিশ্চয়ই আরপিজির কোনো মেকানিক্যাল জিনিস রয়েছে, যেটা সম্বন্ধে আমাদের কিং তাকুতো আমাদেরকে আগে ফর্ম করেছিল। তখনই ফ্লেমিন হাসতে হাসতে বলে ওঠে যে এখন তুমি ওই দুটো মেয়েকে নিজের চোখের সামনেই মরতে দেখবে। আর এইদিকে আমাদের তাকুতো আগে থেকে এই সমস্ত কিছু জানতো, কেননা সে অনেকবার এর আগে ব্রেভ কুইজ গেমটাকে খেলেছিল। সেখানেও ফ্লেমিনকে হারানোর পরে ঠিক এমনটাই হতো। আমরা দেখতে পাই সে তার শরীরকে নড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে এমনটা কোনো মতে করতে পারে না। এসব করে কোনো লাভ নেই। আমি এটাকে স্ক্রিপ্টেড ইভেন্ট বলে থাকি। তুমি এর মধ্যে কোনো কিছুই করতে পারবে না। এত কিছু দেখে কারি এবং মারিয়া ভয় পেয়ে কান্না করতে লাগে। তাদেরকে কান্না করতে দেখে ইসলা বলে ওঠে যাই হয়ে যাক না কেন আমি তোমাদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। তারপরে ইসলা নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করতে লাগে, কিন্তু এমনটা করার ফলে ইসলা নিজেরই অনেক ক্ষতি হচ্ছিল। তোমরা সবাই হচ্ছে 1 নম্বরের পাগল। তোমরা এটা ভাবছো তোমাদের নিজের ইচ্ছায় তোমরা সবকিছু করছো, কিন্তু একটা কথা তোমাদেরকে সর্বদা মানতেই হবে, হিরো হোক বা ডেমন লর্ড তাদের মধ্যে সবাই হচ্ছে এই গেমের কাঠপুতুল। আমরা শুধু সেইটাই করতে পারি যেটা গেম আমাদেরকে করায়। আমি জানি তাকুতো এরা যে তুমি আমাকে শুনছো, তুমি এটা খুব ভালোভাবে জানো যে পুরো দুনিয়াটাকে জিতে আছে হওয়ার কথাটাও সম্পূর্ণ ভুল। তুমি আমাকে এবং ডেমন লর্ড দুজনকেই পাগল বানিয়েছো। তাকুতো আমি এটা জানি যে তুমি এইসবের মধ্যে সম্পূর্ণ নও, কেননা তুমি যখন আমাকে হারিয়ে দিয়েছিলে তখন তুমি এটা ভেবেছিলে এই বসকে হারানোর পর আমি আমার গিয়ার আপগ্রেড করব, কিন্তু তুমি ভালোভাবে দেখো তাকুতো আমি এখনো জীবিত আছি। আর তুমি যাদেরকে সব থেকে বেশি স্নেহ করো এখন আমি তাদের দুজনকে জানে মেরে দেব। এই কথা বলার পর ফ্লেমিন তার নিজের বডিকে ব্লাস্ট করে ফেলে, আর এই ব্লাস্টের ধামাকা লিটারালি অনেক বড় ছিল। তারপরে আমাদের সবাইকে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কারি এবং মারিয়া একটা উঁচু গাছের মধ্যে চড়ে মাইনেগুড়া কিংডমকে অনেক ভালোভাবে দেখছিল, যেটা কিনা তাদেরকে সবসময় অনেক বেশি সুন্দর লাগে। তখনই মারিয়া আকাশে থাকা চাঁদকে দেখে বলে ওঠে যে এই চাঁদটাও অনেক বেশি সুন্দর। এই কথা শুনে কারিয়া তাকে বলে ওঠে আমাদের কিং তাকুতো আমাদেরকে আগে এটা বলেছিল যে যখন আমরা বলি চাঁদ দেখতে অনেক সুন্দর তখন এটার মানে হচ্ছে ভালোবাসার প্রত্যাহার। এই কথা শুনে মারিয়া কারিয়াকে বলে ওঠে যে এই চাঁদটা সত্যি অনেক বেশি সুন্দর। তারপরে কারিয়া মারিয়াকেও ঠিক এই কথাই বলে। এসবের মধ্যে তারা বলে ওঠে যে আমাদেরকে এখানে ইসলামাকেও নিয়ে আসতে হতো, আর এখানে নিয়ে আসার পর আমরা ইসলামাকে বলবো যে চাঁদটা অনেক বেশি সুন্দর। কারিয়া এবং মারিয়া বলে ওঠে যে পরের পূর্ণিমাতে আমরা ইসলামাকে এখানে নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই কথাটাকে লুকিয়ে রাখবো। তারপরে আমাদেরকে বর্তমানে সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ইসলা এই 2 বোনকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এমনটা করার ফলে ইসলার পুরো বডি ড্যামেজ হয়ে গেছে। নিজেদের ইসলামাকে এই অবস্থায় দেখে কারিয়া এবং মারিয়া অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু এদের 2 বোনকে সুরক্ষিত দেখে আমাদের ইসলা অনেক বেশি আনন্দিত ছিল। ইসলার এইরকম অবস্থা দেখে কারিয়া এবং মারিয়া বেশি দেরি না করে তাকুতো এবং মেডিসের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তাদের দিক থেকে কোনো রেসপন্স আসছিল না। এমনটা দেখে এরা 2 বোন আরো অনেক বেশি ঘাবড়ে যায়। তোমরা দুজন নিশ্চয়ই এটা বুঝে গেছো যে আমার হাতে আর খুব একটা বেশি সময় নেই, এই কারণে আমি এখান থেকে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দিতে চাই। এমনটা কোনো মতেই হতে পারে না, আপনাকে বাঁচানোর নিশ্চয়ই কোনো রাস্তা থাকবে। ইসলা বলে ওঠে আমরা এতে কোনো কিছুই করতে
করতে পারবো না। এই কথা শুনে এরা দুই বোন এটা ভাবছিল যে এই সমস্ত কিছু হয়েছে কারণ আমরা দুজনেই হচ্ছি দুর্বল। তারা এটা কোনো মতে ভাবতে পারছিল না যে সর্বদা আমাদের সঙ্গে এমনটা কেন হয়ে থাকে। আমরা তো বারবার শুধু আমাদের মায়ের সঙ্গে হাসি খুশি সময় কাটাতে চেয়েছিলাম। তখন ইসলা বলে ওঠে এতে তোমাদের কোনো দোষ নেই, এমনটা শুধু আমার জন্যই হয়েছে কেননা আমি হচ্ছি দুর্বল। এই কথা শুনে কারি এবং মারিয়া বলে ওঠে যদি এমনটাই হয় তাহলে আমিও আপনার সঙ্গে মরবো, আমাদের কাছে বেঁচে থাকার আর কোনো লক্ষ্য নেই। তখন ইসলা তাদেরকে একটা রিকোয়েস্ট করে। তখন ইসলা তার বুকের মধ্যে থেকে তার হৃদয়কে বের করে সেইটাকে এই দুই বোনকে খেতে বলে। তখন ইসলা তার সমস্ত এক্সপি ব্যবহার করে সেখানে রয়্যাল সাকসেশন স্কিলটাকে সঙ্গে সঙ্গে ইমপ্ল্যান্ট করে ফেলে। যদি এখন এরা দুই বোন তার হৃদয়কে খেয়ে ফেলে তাহলে ইসলা সমস্ত শক্তি এরা দুই বোন পেয়ে যাবে। ভালোভাবে শোনো কারিয়া মারিয়া, চাই যে তোমরা এটাকে খেয়ে নাও আর এমনটা করার পরে তোমরা তোমাদের জীবনটাকে তেমন ভাবে কাটাও যেমন ভাবে তোমরা তোমাদের জীবনটাকে কাটাতে চাও। আমি সত্যি তোমাদের দুজনকে অনেক বেশি ভালোবাসি। এই কথা বলে ইসলা ওখানে মারা যায়। আর এদিকে আতো অনেকগুলো মশলাদেরকে জানে বেঁধে দিচ্ছিল। তখনই আতো বুড়ো এল্ডারকে বলে ওঠে যে আমার সঙ্গে তোমাদের আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাকুতো এল্ডারকে এটা অর্ডার দিয়েছিল যে তারা যেন আতোর সঙ্গে গিয়ে ডেমন লর্ডের স্ট্রং হোল্ডকে ডিস্ট্রয় করা। আতো খুব তাড়াতাড়ি তার কিং এর কাছে ফিরে যেতে চাইছিল কিন্তু এই মশলাগুলো শেষ হওয়ার নামই নিচ্ছিল না। আতো খুব তাড়াতাড়ি এই মশলাগুলোকে জানে মেরে খবর পায় যে মাইনোগ্রার মধ্যে ইসলাম মারা গেছে। এই খবরটা পাওয়ার পর আতোর রাগ আরো অনেক বেশি বেড়ে যায়, যার কারণে আতো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এমনটা দেখে এল্ডার সবাইকে মাটিতে ঘুমিয়ে যেতে বলে আর রাগের মাথায় আতো তার আশেপাশে সমস্ত জিনিসগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। তখনই বুড়ো এল্ডার আতোকে রিকোয়েস্ট জানিয়ে বলে ওঠে যে আপনি দয়া করে আপনার রাগ শান্ত করুন। নিজেকে কোন রকম ভাবে শান্ত করার পর আতো বুড়ো এল্ডারকে ইসলার খবরটা দিয়ে দেয়। আর এইদিকে ইসলার মৃত্যু হয়ে গেছে এই খবরটা তাকুতো পেয়ে যায়। এটা ভালোভাবে জানতো যে ফ্লেমিনের ফাইনাল ইভেন্ট অনেক বেশি ফেমাস, কিন্তু সে এটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এটা ইটারনাল নেশন গেমের মধ্যে কেন হচ্ছে। এইদিকে কারি এবং মারিয়া ইসলার হৃদয়কে খেয়ে নিয়েছিল। যেহেতু একজনের জায়গায় দুজন তার হৃদয়কে খেয়েছিল এই কারণে হিরোর অ্যাক্টিভেশন এরর দেখা দিয়ে দেয়, কিন্তু তখনই সেই সিস্টেমটাকে কেউ পরিবর্তন করে যার কারণে কারি এবং মারিয়া ইসলা শক্তিগুলো ফিরে পেয়ে যায়। আর এদিকে তাকুতো আতোকে সমস্ত কথাগুলো খুলে বলে দেয়। কথাগুলো শুনে এত দেরি না করে মাইনোগ্রাই ফিরে আসছিল, কিন্তু তাকুতো আতোকে ওখানেই থেমে যেতে বলে। ইসলা এখনো জীবিত আছে, সে তার রয়্যাল সাকসেশন স্কিল ব্যবহার করে কারি এবং মারিয়াকে তার সমস্ত শক্তিগুলো দিয়ে দিয়েছে। আর কারি এবং মারিয়া এখন দক্ষিণের দিকে এনিমিদের স্ট্রং হোল্ডের দিকে এগিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে তারা দুজন এখন বদলা নিতে চায়। আর রয়্যাল সাকসেশন ব্যবহার করার পর এরা দুই বোনও এখন হিরো হয়ে গেছে, এই কারণে এখন বর্তমানে আমরা আর কোনো হিরোকে হারাতে পারবো না। আমার অর্ডার গুলো কারি এবং মারিয়ার কাছে পৌঁছাবে না, এই কারণে আতো তুমি ওই দুই বোনকে আবার এখানে ফিরিয়ে আনো। কিন্তু তখনই আতো তাকুতোকে বলে ওঠে আরপিজি মেকানিকেরা অনেকটাই বেশি ভয়ঙ্কর, এই কারণে বর্তমানে আমার এটা মনে হচ্ছে এখন আপনার কাছে গিয়ে আপনাকে প্রোটেক্ট করাটা সব থেকে বেশি জরুরি। আতো তুমি এটা ভালোভাবে শোনো, ইসলা কিন্তু ওই দুজনের দায়িত্ব আমার উপরে ছেড়ে গেছে, এই কারণে যেমন ভাবে হোক তোমাকে এটা করতেই হবে। শোনো আতো এটা হচ্ছে আমার অর্ডার, তুমি এক্ষুনি গিয়ে ওই দুই বোনকে আবারও কিংডমের মধ্যে সুরক্ষিত নিয়ে আসো। এই কথা শুনে আতো অনেক বেশি ভেঙে পড়ে, কিন্তু তবু সে নিজেকে সামলে বুড়ো দাদুকে বলে ওঠে তোমরা এক্ষুনি ক্যাপিটালের মধ্যে ফিরে যাও। আর এখন আতো এটা ভাবছে যে তাকুতো ইটারনাল নেশনের বেস্ট প্লেয়ার, এই কারণে তাকুতোর উপরে আমার বিশ্বাস রাখা দরকার। তারপরে এমএল এবং জিয়াও তাকে কন্ট্যাক্ট করে, তারাও তাকুতোকে এটা জিজ্ঞেস করে যে আমরা এখন কি করব, কিন্তু তাকুতো তাদেরকে বলে ওঠে তোমাদেরকে এখন কিছু করতে হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি। আর এইদিকে কারিয়া একা ডেমন লর্ডের আর্মিদের কাছে গিয়ে পৌঁছে যায়। তখনই সেখানে আমরা উইন ডেমন জেনারেলকে দেখতে পাই, সে বেশি দেরি না করে তার আর্মিগুলোকে অর্ডার দিয়ে দেয় যে তারা যেন কারিয়াকে জানে মেরে দেয়, কেননা এটা ভাবছিল যে কারিয়া হচ্ছে নর্মালি একটা মেয়ে। ঠিক তখনই কারিয়া তার পাওয়ার গুলো অ্যাক্টিভেট করে দেয়। আর এইদিকে মারিয়া ডান্স করছিল, কেননা সে হচ্ছে সানকি প্রকৃতির, কিন্তু ইসলার মৃত্যুর পর থেকে তার মাথা আরো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর মারিয়া এখন ডেমন লর্ডের আর্থ জেনারেলের সামনে দাঁড়িয়ে আছে, আর সে এটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এখানে আসলে এখন কি হচ্ছে। আর এইদিকে কারিয়া শক্তিগুলোর কারণে সমস্ত মশলাগুলো ব্যথায় ছটপট করছিল। এমনটা দেখে উইন জেনারেলটা বুঝে যায় যে কারিয়া কোনো সাধারণ মেয়ে নয়, এই কারণে সে বেশি দেরি না করে কারিয়ার উপরে হামলা করে দেয়। কিন্তু কারিয়ার কাছে এখন ডিভাইন লাইট স্কিল ছিল, এই স্কিলটাকে ব্যবহার করার পরে কারিয়া সে কাজ হামলাটাকে রিফ্লেক্ট করে দেয়। তারপরে যখন কারিয়ার নজর উইন জেনারেলের উপরে পড়ে তখনই সঙ্গে সঙ্গে তার বডি পচতে লাগে। এখন আমরা এটাও জানতে পারলাম যে কারিয়া তার এই চোখটার সাহায্যে একটা ভয়াবহ হামলা করতে পারে, যার কারণে উইন জেনারেল এখন জানে মরে গেল। যেহেতু মারিয়া এখন অনেক বেশি শান্ত হয়ে গেছে, এই কারণে সে এখন তার স্কিল ব্যবহার করে যাকে তাকে যে কোনো কিছু ভুলিয়ে দিতে পারে, যার কারণে আর্থ জেনারেলের রোবটটা ঠিক মতো ফাংশন করাটাই ভুলে যায়। আর্থ জেনারেল এখন যতই চেষ্টা করুক না কেন সে তার রোবটটাকে মুভ করাতে পারছেই না। এই স্কিলটার সঙ্গে সঙ্গে মারিয়া আরো একটা স্কিল পেয়েছে, আর এমনটা হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে সে তার দুটো মাকে খেয়েছিল। আমরা দেখতে পাই মারিয়া যখন তার মুখটাকে বন্ধ করে তখন নিমেষের মধ্যে সেই রোবট এবং বাকি মনস্টার গুলো অর্ধেক শরীর উধাও হয়ে যায়। এখন তার সামনে শুধুমাত্র আর্থ জেনারেল ছিল। মারিয়া দেখতে পাই এখন অনেক বেশি ভয় পেয়ে আছে, এই কারণে সে তার স্কিল ব্যবহার করে তার সমস্ত ভয়গুলোকে
ভুলিয়ে দেয়। আর এমনটা করার পরে মারিয়া একটা বড় বাইট নিয়ে নিমেষের মধ্যে তাকেও শেষ করে দেয়। তারই কিছুক্ষণ পরে ওরা দুই বোন ডেমন লর্ডের সামনে চলে যায়। আরে এবং মারিয়াকে দেখে ডেমন লর্ড বলে ওঠে, যদি আমি এই পৃথিবীটাকে ডিস্ট্রয় করে এটাকে অফারিং হিসেবে দিয়ে দিই তাহলে আমি পুরোপুরি ভাবে ফ্রি হয়ে যাব। সে কিন্তু গডের সঙ্গে এই প্যাকটাই বানিয়েছিল। কিন্তু লড়াই শুরু করার আগে ডেমন লর্ড আরে এবং মারিয়াকে বলে ওঠে, তোমরা কি ঈশ্বরকে বিশ্বাস করো? এটার উত্তর ওরা দুই বোন একসঙ্গেই বলে ওঠে যে ঈশ্বরের মতো কোনো জিনিস এই দুনিয়াতে এক্সিস্ট করে না। তারপরে ডেমন লর্ড সঙ্গে সঙ্গে ডাক ব্যারিয়ার সেখানে অ্যাপিয়ার করে এবং বলে ওঠে, তোমরা এই ব্যারিয়ারটাকে কখনোই ভাঙতে পারবে না। নিমেষের মধ্যে সেই ব্যারিয়ারটা ভেঙে যায়। এমনটা দেখে ডেমন লর্ড কনফিউজ হয়ে যায়, কেননা এমনটা শুধু চোজেন হিরোরাই করতে পারে। কিন্তু আমার এগ্রিমেন্টের হিসাবে এমন কারোর অস্তিত্ব এই দুনিয়াটার মধ্যে তো উল্লেখ ছিল না। কিন্তু এরা দুই বোন তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না। তখনই ডেমন লর্ড বলে ওঠে, আমি আগে যে হিরোটার সম্বন্ধে জানতাম সেও সর্বদা চুপচাপই থাকতো। তারপরে ডেমন লর্ড সেখানে তার আসল ফর্ম অ্যাক্টিভেট করে এবং বলে ওঠে, আমি আমার ফুল পোটেনশিয়ালে লড়াই করতে পারছি তার একমাত্র কারণ হচ্ছে এখানে আমার শক্তির উপরে আগের দুনিয়ার মতো কোনো রেস্ট্রিকশন নেই। এই কারণে ডেমন লর্ড সেখানে অনেকগুলো হাতিয়ারকে সামান করে। এমনটা দেখে মারিয়া শুধুমাত্র মুচকি হেসে সেই ব্লেড গুলোকে অ্যাটাক করাটাই ভুলিয়ে দেয়। তারপরে কারিয়া তার স্কিলের সাহায্যে সেই ক্রাউনটাকে পচাতে লাগে। আর এমনটা করার পরে ডেমন লর্ডের পাশ সেখানে আটকে যায়। তারপরে এরা দুই বোন ডেমন লর্ডেরই হাতের গুলো তুলে তার দিকে এগিয়ে আসতে লাগে। এমনটা দেখে ডেমন লর্ড হাতিয়ারের কাজগুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু কারিয়ার অ্যাবিলিটির জন্য ডেমন লর্ড কাজ করাটাই ভুলে যায়। ভাই লিটারালি এত কিছু দেখে ডেমন লর্ড এটা বুঝে যায় যে নিশ্চয়ই আমার এখন কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে। ডেমন লর্ড বেশি দেরি না করে কারিয়ার উপরে হামলা করে দেয়, কিন্তু আমরা দেখতে পাই কারিয়া তার হাতটাকেই পচাতে লাগে। তারপরে যখন ডেমন লর্ড ব্যথার কারণে চিৎকার করছিল এই সুযোগে মারিয়া তার তরোয়াল গুলো ডেমন লর্ডের বডিতে ঢুকিয়ে দেয়। তারপরে কারিয়া আবারও তার উপরে হামলা করে দেয়, যার কারণে ডেমন লর্ডের পুরো বডি পচতে লেগেছিল। কিন্তু ডেমন লর্ড এটা ভাবছিল সে কখনোই হারতে পারে না, গড আমার সঙ্গে আছে। আমি যে কোনো মূল্যে প্যাকটাকে কমপ্লিট করে ফ্রি হতে চাই, এই কারণে আমি হার মানতে পারি না। তখনই আমরা দেখতে পাই ডেমন লর্ডের সমস্ত জায়গাগুলো হিল হতে লেগেছে। ডেমন লর্ড এখন এটা ভাবছে যে গড নিশ্চয়ই আমাকে সাহায্য করছে। তারপরে ডেমন লর্ড কারি এবং মারিয়াকে বলতে লাগে যে তার গডের নাম আসলে কি, কিন্তু তখনই সিস্টেমে একটা এরর চলে আসে, বিনা পারমিশনে গডের নাম নিতে পারবে না। তখনই হঠাৎ করে সেখানে একজন ব্যক্তি প্রকট হয়, সে নিমেষের মধ্যে ডেমন লর্ডকে মাঝখান থেকে কেটে ফেলে। আর এমনটা হওয়ার পরে আমরা সেখানে অনেকগুলো গোল্ড কয়েন দেখতে পাই। এই ব্যক্তিটা কারি এবং মারিয়াকে বলে ওঠে যে আমি এখন তোমাদের দুজনকে সাহায্য করতে চাই, কিন্তু কারিয়া তার উপরে অনেক বেশি রেগে যায় এবং বলে ওঠে আমাদের লড়াইয়ের মাঝখানে আসার তোমার সাহস কি করে হলো? এটা বলে ওঠে এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্ট ছিল, আর আমার এটা মনে হয় না যে মেয়েদেরকেও রাগা উচিত, মেয়েদেরকে হাসি মুখে দেখতে বেশি ভালো লাগে। কিন্তু এরা দুই বোন এখন অনেক বেশি রেগে ছিল, যার কারণে তারা এখন হামলা করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু এই ব্যক্তিটা তাদেরকে এমনটা করতে আটকে দেয় এবং বলে ওঠে বর্তমানে তোমরা এখন এই লেভেল নিয়ে আমাকে হারাতে পারবে না। কিন্তু এই ব্যক্তিটার কারণে কারি এবং মারিয়া তার মায়ের মৃত্যুর বদলা নিতে পারলো না, এই কারণে এরা দুই বোন ব্যক্তিটার উপরে হামলা করার জন্য এগিয়ে যায়। কিন্তু তখনই সেখানে এত চলে আসে, সে আইসরকের স্কিলটাকে ব্যবহার করে তাদেরকে এমনটা করতে আটকে ফেলে। এখানে আসার পরে এত কারি এবং মারিয়াকে বলে ওঠে অনেক হয়েছে, তোমরা এখন এখান থেকে ফিরে চলো, তোমরা তোমাদের বদলা নিয়ে নিয়েছো, আর এটা হচ্ছে আমার কিং এর অর্ডার যেটা তোমাদেরকে মানতেই হবে। তখনই কারিয়া বলে ওঠে এই ব্যক্তিটা আমাদের মাঝখানে এসে গেছে। এটা শুনে এত বলে ওঠে মনে হয় তোমরা কিছু ভুল ভাবছো, যে কথাটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম এটা সরাসরি কিং তাকুতোর অর্ডার ছিল। কিন্তু কারি এবং মারিয়া এতকে বলে ওঠে তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও। এই কথা শুনে এত তাদের উপরে অনেক বেশি রেগে যায় এবং সে এখন কারি এবং মারিয়ার সঙ্গে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। এত এখন মনে মনে এটা ভাবছে যদি আমি এদের দুই বোনকে জীবিত অবস্থায় মাইনরাতে নিয়ে যাই তাহলে হয়তো কিং তাকুতো আমাকে ক্ষমা করে দেবে। এই কথা ভেবে এত তাদের সামনে চলে আসে, কিন্তু তবুও কারি এবং মারিয়া তার কথা শোনে না, কেননা কিং এদেরকে আগে বলেছিল যে তোমরা হচ্ছে ফ্রি, তোমরা তোমাদের ইচ্ছা মতে যা খুশি তাই করতে পারো। কিন্তু তখনই এদের মাথায় আসে যে তাকুতো এদেরকে একবার বলেছিল সে ওই সমস্ত কিছু করতে পারবে, এটার জন্য তাদের মা অনেক গর্ববোধ করবে। তখনই এরা দুই বোন রিলাইজ করে যে তার মায়েরা এই জিনিসগুলো মোটেও পছন্দ করতো না। এই কথাগুলো ভেবে কারি এবং মারিয়া তাদের হাতিয়ার গুলো ফেলে দেয়। তারপরে তার আতুর কাছ থেকে ক্ষমা চায়। ফাইনালি তাদের কেমনটা করতে দেখে আতো তাদেরকে ক্ষমা করে দেয়। তখনই সেই ব্যক্তিটা সরি বলে সেখান থেকে পালাতে লাগে। আতো নোটিস করে যে সেই ব্যক্তিটা স্কুল ইউনিফর্ম পরেছিল। এটা দেখে আমাদের আতো এটা ভাবছে যে সেও নিশ্চয় তাকুতোর মতো একটা প্লেয়ার হবে। তারপরে কারি এবং মারিয়া আতোকে জিজ্ঞেস করে আমরা কি আমাদের মাকে পুনরায় ফিরে পেতে পারি? কিন্তু আতো তাদেরকে বলে ওঠে যে তোমাদের মা ইসলা মারা গেছে। এই কথা শুনে ওরা দুই বোন অনেক কান্না করতে লাগে। আর এইদিকে তাকুতো এখন এটা ভাবছে যে এখন এই গেমের মধ্যে আরপিজি মেকানিকের লোকেরা স্কিল গুলোকে ব্যবহার করছে। আর এই পুরো বিষয়টা অনেক বেশি কনফিউজ করছে আমাকে। আমি এটা বুঝতে পারছি যে আমাকে আগে গিয়ে অনেক বড় সমস্যার সঙ্গে মুখোমুখি করতে হবে। আর এইদিকে আমরা এই ব্যক্তিটাকে দেখতে পাই যে কিনা ভয়ের চোটে মাটির মধ্যেই বসে যায় এবং সে গডের উপরে রাগ ঝাড়তে লাগে, কেননা এখানে পাঠানোর আগে গড তাকে বলেছিল যে দুটো সুন্দরী মেয়েরা বিপদে আছে আর সে মেয়ে দুটোকে এখন তোমাকে রক্ষা করতে হবে। তখনই এই ব্যক্তিটাকে কেউ একজন মাস্টার বলে ডাকছিল। তখনই আমরা সেখানে আননোন একটি মেয়ে দেখতে পাই, সে কিন্তু এই ব্যক্তিটা
মেয়েটার নাম ধরে ডাকছিল, কিন্তু জানি না কেন আমাদেরকে তার নামটা বলা হয় না। যাই হোক, এই মেয়েটা বলে ওঠে যে গডের একটা রহস্যময় পাওয়া আপনাকে সেই সময় রক্ষা করেছিল মাস্টার, এখন আপনি পুরোপুরি ভাবে সুরক্ষিত আছেন। কিন্তু তবু এই ব্যক্তিটা গডের উপরে রাগ ঝাড়তে লাগে, কেননা ওই গডের জন্যই তাকে এখানে ফাঁসতে হলো। তখনই হঠাৎ করে তার পেছনে একটা হিলিং চাইন চলে আসে, কিন্তু সে নিমেষের মধ্যে তার অনেকগুলো টুকরো করে ফেলে। তখনই হাঁটতে হাঁটতে ব্যক্তিটা বলে ওঠে আমরা আমাদের জীবনে সর্বদা যেমনটা চাই আমাদের সঙ্গে তেমনটা কোনো মতেই হয় না, কিন্তু সে যাই হোক এখন বাস্তবতাটাকে মেনে নিয়ে আমি এই দুনিয়াটাকে রক্ষা করার জন্য আমার জীবন লাগিয়ে দেবো। আর এইদিকে কিরাইনো আবারও সেন্টের সামনে চলে আসে। ভাই লিটারালি এটা নিয়ে টোটাল 19 বার কিরাইনো সেন্টের সামনে এলো। সেন্ট এখন এটা ভাবছে যতক্ষণ পর্যন্ত আমি এর সিক্রেটের সম্বন্ধে না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় একে শেষ করাটা যাবে না। আর অপর প্রান্তে একটি আনন্দ জায়গায় কোনো একজন একটা ডাইসকে রোল করছিল, কিন্তু এবারে তার ডাইসের নাম্বার হচ্ছে 100। তখনই কিরাইনো দেখে সে সেন্টের উপরে একটা ক্রিটিক্যাল হিট ল্যান্ড করে দিয়েছিল, আর ফাইনালি এমনটা দেখে সে অনেক আনন্দিত হয়ে যায়। তখনই কিরাইনোর মাথায় আসে যে গেম মাস্টার তাকে আরো একটা রিকোয়েস্ট জানিয়েছিল, আর ভাই সেটা হচ্ছে মাইনিওগ্রা রিলেটেড। এই কথা শোনার পর কিরাইনো গেম মাস্টারকে বলে ওঠে সেই সব ঠিক আছে, কিন্তু আমি যখনই ডাইস রোলে যে নাম্বার চাইবো আমি যেন তৎক্ষণাৎ সেই নাম্বারটাই পেয়ে যাই। আর এদিকে তাকুতে এটা ভাবছিল যে এখন আমার শত্রুরা আলাদা আলাদা গেমের মেকানিজম গুলোকে ইউজ করতে পারে, তাই যদি এখন আমরা আবারও আগের মতো ভুল করতে থাকি তাহলে হয়তো আমাকে অনেক কিছু হারাতে হবে। তাকুতে এখন নিজেকে দোষ দিতে লাগে, কারণ এখন তার জন্য ইসলাম মারা গেল, আর এমনটা করেছে কারি এবং মারিয়ার বিশ্বাসও ভেঙে দিল। এই কথাগুলো ভেবে তাকুতো মাটিতে অনেক জোরে জোরে ঘুষি মারতে লাগে। এমনটা করার জন্য সে জায়গাটা ফুটো হয়ে যায়, যার কারণে তাকুতো সেখান থেকে নিচে পড়ে যায়। তখনই তাকুতো তার শক্তিগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, এই কারণে সে তার শক্তি টেস্ট করার জন্য গাছে একটা ঘুষি মারে। আমরা দেখতে পাই তাকুতোর একটা ঘুষিতে সে গাছটা ভেঙে যায়। তখনই তাকুতো রিয়েলাইজ করে যে আমি এখন বাইরে থেকে গেম খেলছি না, আমি এখন গেমের ভেতরে থেকে গেম খেলছি। এখানে এখন আমার কাছেও শক্তি রয়েছে, যদি আমি এই বিষয়টা আগে বুঝতে পারতাম তাহলে হয়তো আমি ইসলাকে বাঁচিয়ে নিতে পারতাম। তার কিছুক্ষণ পর সবাইকে একটা এমার্জেন্সি মিটিং এ ডাকা হয়, যেখানে তাকুতো সরাসরি ওই দুই বোনকে ক্ষমা করে দেয়। তাকে এমনটা করতে দেখে হাতো অনেক অবাক হয়ে যায় এবং তাকুতোকে বোঝাতে লাগে যদি আপনি একে কোনো শাস্তি না দেন তাহলে আগে গিয়ে অনেক কেউ আপনার কথা শুনবে না। তখনই তাকুতো বলে ওঠে ক্ষমা তো আমাকে চাওয়া উচিত, আমার অ্যাটিটিউড আর আমার রাগের জন্য এত সব কিছু ঘটেছে, আর আমি এটা কথা দিচ্ছি যে আমি ইসলাকে আবারও এখানে ফিরিয়ে আনবো। তারপরে তাকুতো এদের সবাইকে অ্যাসাসিন ভিক্টরি সম্বন্ধে বলে যদি এরা এটাকে একবার জিতে নেয় তাহলে এরা সমস্ত জিনিস ফিরে পাবে যেগুলো তারা অলরেডি হারিয়েছে। আর তো তাকুতোকে একবার মনে করিয়ে দেয় যে সেটাকে জেতার জন্য আমাদেরকে অনেকগুলো কন্ডিশন ফিল করতে হবে। অ্যাসাসিন ভিক্টরি এর মানে হচ্ছে পুরো দুনিয়াটাকে আবারও নতুন করে লেখা, আর আপনি যদি এমনটা করার চেষ্টা করেন তাহলে পুরো দুনিয়া আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তাকুতো বলে ওঠে এতে আমার কোনো যায় আসে না, কেননা যারা যারা আমাদের রাস্তার সামনে আসবে আমরা তাদেরকে সরাসরি শেষ করে ফেলবো। তারপরে তাকুতো ইমার্জেন্সি প্রোডাকশন ব্যবহার করে অনেকগুলো বন্দুক ক্রিয়েট করে ফেলে এবং বলে ওঠে তোমরা যদি সর্বদা আমার কথা শুনে চলো তাহলে আমি সত্যি এই দুনিয়াটাকে নিজের অধীনে আনতে পারবো। মিটিং শেষ হওয়ার পরে তাকুতো ভাবছিল এখানে শুধুমাত্র আধুনিক হাতিয়ার দিয়ে কাজ হবে না, আমাকে ছোটখাটো জিনিসগুলোর জন্য খুব সুন্দরভাবে প্ল্যান বানাতে হবে। তখনই তাকুতো দেখতে পায় যে সমস্ত ডার্কার প্রায় এক জায়গায় জড়ো হচ্ছে, তারা কিন্তু ইসলার জন্য কিছু একটা বানিয়ে দিয়েছিল। তারপরে তারা সবাই ইসলার জন্য প্রে করতে লাগে, কিন্তু কারি এবং মারিয়া বলে ওঠে যে এটা আমাদের মা ইসলার কোনো সমাধি নয়। আসলে এখন তারা এটা ভাবছে যে কিছু সময়ের জন্য আমাদের মা এখানে বিশ্রাম নিচ্ছে, কেননা কিং তাকুতো তাদেরকে নিজের মুখে বলেছে যে উনি ইসলাকে নিশ্চয়ই এখানে ফিরিয়ে আনবে। কিন্তু সমস্ত ডালকেপরা অনেক ভয় পেয়েছিল, কেননা তারা যখন তাকুতোকে প্রথমবার দেখেছিল তখনকার থেকে এখন তাকুতো অনেক বেশি রেগেছিল। তারা এখনো পর্যন্ত এটা পুরোপুরি ভাবে শিওর হতে পারছিল না যে তারা সবাই কিং এর প্ল্যান কে এক্সিকিউট করতে পারবে, কিন্তু পেছন থেকে তাকুতো তাদের এই সমস্ত কথাগুলো শুনে ফেলে। কিন্তু কারি এবং মারিয়া সমস্ত ডাকেপদেরকে বলে ওঠে যদি আমরা এমনটা করতে পারি না যেটা আমাদের করার প্রয়োজন তাহলে আমি নিশ্চিত যে আমরা সবাই হচ্ছি বাচ্চা। এই কথাগুলো শুনে এরা সবাই আবারও কসম খায় যে এখন যদি পুরো দুনিয়াও আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায় তবুও আমরা আমাদের কিং কে সার্ভ করব। তারপরে তাকুতো সেই উঁচু গাছের ডালের মধ্যে উঠে পড়ে এবং মনে করতে লাগে যে এই নেশনটা এত সুন্দরভাবে কিভাবে তৈরি হয়েছে। তারপরে দিন তাকুতো অনেক বেশি উদাস হয়েছিল, কেন সে এটা ভাবছিল আমি কালকে অনেক বেশি বলে দিয়েছি, যার কারণে সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছে। কিন্তু কারিয়া মারি এবং আততাকে বোঝায় যে আমরা এখন এই সবকিছু ভুলে গিয়ে তাদেরকে অন্যরকম পদ্ধতিতে বোঝাবার চেষ্টা করব। তখনই তাকুতো বলে ওঠে যে আমি অ্যাসাসিন ভিক্টরি নিয়েই দেখাবো, কেননা আমি হচ্ছি ইটারনাল নেশনের সবথেকে বেস্ট প্লেয়ার। তো গাইস এর সঙ্গে সুন্দর অ্যানিমের প্রথম সিজনটা এখানে শেষ হয়। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে লাইক করে দেবেন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাকে অ্যানিমের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। বাকি লটস অফ লাভ গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।